ওকে। তো আগে একটা জিনিস দেখুন, এটা আমাদের আপনারা হয়তো সবাই খেয়াল করেছেন, আমি আগে পাঠিয়েছিলাম আমাদের যে ক্লাসের সিলেবাস গুলো আছে, সিলেবাস চেঞ্জ হয়েছে এবার একটু। আমি জাস্ট শর্টে একটু ডিসকাস করে দেবো, আপনারা যদি কেউ না দেখে থাকেন এখান থেকে একটু কাইন্ডলি গিয়ে দেখবেন। এটা আমাদের মানে ওয়েবসাইটের ভিউ। আপনার মোবাইলে দেখলে হয়তো আপনাদের এরকম শর্ট স্ক্রিনে দেখা যাবে, লেফট সাইডে যেরকম দেখাচ্ছে এই টাইপের। ওকে। তো মেইনলি আমাদের যে এবারে ক্লাস হবে সেটা আমি অনেক কিছু চেঞ্জ করেছি এই মডেলে। তো আমাদের যে মডিউলগুলো এখানে দেওয়া আছে, ফার্স্ট হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস, এখানে টেকনিক্যাল অ্যানালিসিস, দেন ফান্ডামেন্টালস, দেন ট্রেডিং সাইকোলজি অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট অ্যান্ড পার্সোনাল ফাইন্যান্স, এবং কিছু অ্যাডভান্সও আছে, অপশন রাইটিং, মিস্ট্রি, ম্যাস্ট্রি। এটা আমি সবার জন্য রাখিনি যদিও, তো এটা পরে বলবো এই কথা। বাকি পাঁচ যে চারটে সেকশন আছে আমাদের, যে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ট্রেডিং সাইকোলজি, এগুলো সবগুলোই মানে কম্বাইন্ড হয়ে হবে। মানে এরকম নয় যে একটা শেষ হবে কমপ্লিট হবে তারপর একটা শুরু করবে, এরকম নয়, কারণ প্রত্যেকটারই এক একটা মানে ইম্পর্টেন্স সবগুলোরই আছে, বিশেষ করে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল এন্ড ট্রেডিং সাইকোলজি। এটা তো তিনটের খুব বড় মানে খুব ডেপথ একটা পোর্শন আমাদের জানতে হবে। এটা না হলে আমাদের ট্রেডিং হোক বা ইনভেস্টমেন্ট হোক, দুটোতেই প্রবলেম। তো আমি যারা আমার পুরনো মেম্বার্স আছেন তারা সবাই জানেন হয়তো, আমি অ্যাকচুয়ালি বেশি মানে ম্যাক্সিমাম যেটা ফোকাস করি সেটা একটু টেকনিক্যালের ওপরে, কারণ আমাদের যে থিমেটিক যে ইনভেস্টমেন্ট হয় সেটা মোমেন্টামের উপর হয়। যারা একদম নতুন আজকে মানে জয়েন করছেন ফার্স্ট ক্লাস, তারা একটু জানবেন। হয়তো আপনারা ইউটিউব ভিডিও গুলো ফলো করছেন, ইউটিউবে কিছু ডেইলি বেসিসে ভিডিও যায়, মার্কেট সামরি বা অন্য কিছু, সবাই ফলো করছেন তো সবাই? আগে হাত তুললেই হবে, হ্যাঁ, আপনাদের যে কোনো একটা অপশন আছে, রেজ ইউর হ্যান্ড, তো হাতটা তুললে মোটামুটি আমি বুঝে যাবো। আচ্ছা, তো যাই হোক, এখানে চারটে সেকশন আছে। একটা হচ্ছে টেকনিক্যাল, ফান্ডামেন্টাল, ট্রেডিং সাইকোলজি। এখানে আপনারা একটু দেখবেন, তো মডিউল হিসাবে আমি এগুলো ডিভাইড করে দিয়েছি। এটা নতুন সিলেবাস, একদম নিউ সিলেবাস, আগের থেকে একটু চেঞ্জ হয়েছে। তো আমি সিলেবাস ওয়াইজ দিয়ে যাবো। কিছু কিছু ক্লাসেস হয়তো মানে সিচুয়েশন হিসাবে বা মার্কেট সিনারিও হিসাবে হয়তো চেঞ্জ হতে পারে, সবসময় নয়, মাঝে মাঝে হয়তো চেঞ্জ হতে পারে, যে এই ক্লাসটা একটু চেঞ্জ হলো। বাট মোরালি এই ক্লাসগুলোই হবে। হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস, এগুলো প্রথম দিকে ফার্স্টের দিকে যে মডিউলস গুলো আছে সেগুলো মেইনলি বেসিক্স, দেন ধীরে ধীরে আমরা একটু ইন্টারমিডিয়েট এন্ড অ্যাডভান্সের দিকে যাব। ওকে। তো এগুলো একটু আপনারা কাইন্ডলি দেখে নেবেন, কেমন? আমি জাস্ট সেই জন্যই বললাম যে আপনারা একটু গিয়ে একবার করে দেখে নেবেন যারা একদম দেখেননি। তো এখানে টোটাল মোটামুটি যা আছে, এখানে আর কিছু এর থেকে এক্সট্রা শিখতে পাই না, কারণ যা অ্যাকচুয়ালি লাগে তার থেকে অনেক বেশি এখানে আছে। তো মেইনলি আমি সবকিছু কভার আপ করেছি, যা যা আছে এখানে আপনারা ক্লিক করলে দেখবেন ড্রপ ডাউন মেনু আসবে প্রত্যেকটাতেই, তো সেগুলো ডিটেলসে দেওয়া আছে। আর আমার একটা মানে এই সিলেবাসের উপর একটা ভিডিও বা কি ক্লাস করানো হবে তার উপর একটা সামারি ভিডিও করা আছে, ওটাও কাইন্ডলি দেখে নিতে পারেন, কেমন? যাই হোক, আমি ক্লাসে ফিরি। 1 সেকেন্ড। তো ফার্স্ট যেটা আমরা আজকে বুঝবো, আমাদের ফার্স্ট ক্লাস টেকনিক্যাল অ্যানালিসিস এর পরে ক্লাস আজকে। এটা মানে একদম স্টার্টিং ক্লাস। ব্যাপারটা আমাদের বুঝতে হবে মেইনলি এটা কিভাবে টেকনিক্যাল অ্যানালিসিস কি বা এর মানে ডিটেলস সম্বন্ধে সেটা আমরা জানবো। তো মেইনলি আমি এখান থেকে শুরু করবো আজকে। ফার্স্ট আমরা যেটা দেখতে পাচ্ছি এখানে, হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস, তাই তো? তো টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি যেটা আপনাদের মোটামুটি জাস্ট আরেকটা একটু সময় নেবো, সেটা হচ্ছে আপনারা মোটামুটি কিছু কারোর কি এরকম আছে যারা একদম নিউ, মানে কোনো নলেজ নেই, জিরো নলেজ, এরকম কেউ আছে? একটু হ্যান্ড রাইজ করবেন, একটু হাত তুলবেন, যে কোনো নলেজ নেই, মানে একদম জিরো। এখানে কেউ প্রেজেন্ট এমন কেউ আছেন কি? নো ওয়ান। ওকে, সবার মোটামুটি একটু আইডিয়া আছে, ধারণা আছে, ঠিক আছে। ওকে। তো ফার্স্ট যেটা, আচ্ছা কৌশিককে হেরিয়ে গিয়ে, ঠিক আছে কৌশিক, কোনো অসুবিধা নেই। ফার্স্ট যেটা আমরা এখানে টেকনিক্যাল অ্যানালিসিস, যেটা শুধু আগে বলে নিই, টেকনিক্যাল অ্যানালিসিস কিছুই না, একদম সিম্পল। এটা মেইনলি ফোকাস করা হয় টেকনিক্যাল প্রাইসের ওপর, আর একটা হচ্ছে সেকেন্ড হচ্ছে ভলিউমের উপর। তো আমি ডিসকাস করবো সেগুলো। যেমন আপনি মনে করতে পারেন যে জাস্ট লাইক জিপিএস, মানে যেমন আমরা জিপিএস ইউজ করি না, গুগল ম্যাপ ইউজ করেন, সবাই করেন তো? গুগল ম্যাপ, জিপিএস যেটাকে বলা হয়। তো সেই জিপিএসটা হচ্ছে যে গ্লোবাল পজিশনিং সিস্টেম, যেটাকে বলা হয় জিপিএস। তো জিপিএস কি করে? নেভিগেট করে যে আপনি কোথায় আছেন, বা ট্রাফিকের কি কন্ডিশন। বিশেষ করে আমরা ট্রাফিকের ক্ষেত্রে এটা খুব ইউজ করি, যারা কার ড্রাইভ করে তারা তো বিশেষ করে ইউজ করে, ঠিক আছে? তো ট্রাফিকের ক্ষেত্রে আমরা ইউজ করি যে কোথায় মানে সামনে কোনো জ্যাম ফ্যাম আছে কিনা, কিছু রেড লাইন দেখাচ্ছে কিনা। তো এই সেরকম টেকনিক্যাল অ্যানালিসিসের ব্যাপারটা হচ্ছে যে প্রাইস থেকে
আমরা একটা মানে রোড ম্যাপ তৈরি করি, যেখান থেকে আমাদের একটা ইনভেস্টমেন্ট ডিসিশন হোক বা ট্রেডিং ডিসিশন হোক, সেটা নিতে আমাদের হেল্প করে। টেকনিক্যাল অ্যানালিসিস মেনলি এটা, আর কিছু না। খুব টাফ নয়, খুব সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করবো হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, তো নেক্সট যেটা আমরা আজকে যেগুলো ডিসকাস করবো, এখানে কতগুলো সেকশন আছে। তো সেকশন ব্রডলি আমি 5টা সেকশন রেখেছি। তো সেই সেকশন গুলো আলোচনা হবে। ফার্স্ট আমরা একটু বেসিক্স দিয়ে আলোচনা করবো, যে কি বেসিক্সটা কি এটা। সেকেন্ড, এটা কিভাবে আর মানে কাজ করে টেকনিক্যাল অ্যানালিসিস, মানে এর পেছনে কি সাইকোলজি আছে সেটা। এন্ড তারপর আমরা কিছু রিয়েল লাইফ এক্সাম্পল নেবো, বিশেষ করে ইন্ডিয়ান মার্কেটে কি কি ঘটনা ঘটেছে এর আগে পাস্টে হিস্ট্রিতে। তো সেগুলো আমরা দেখবো ওয়ান বাই ওয়ান। ওকে, তো একটা স্টোরি আমরা ফার্স্ট শুরু করি, সেটা হচ্ছে একটা ক্রিকেট ম্যাচের স্কোরবোর্ড থেকে। তো ফার্স্ট মনে করুন, ইমাজিন মানে ইন্ডিয়ান টিম ব্যাটিং একটা, মানে মনে করি যে লাস্ট বোধহয় 2 দিন আগে একটা ম্যাচ হলো ইন্ডিয়া পাকিস্তানের T20, তো এশিয়া কাপে। তো মনে করেন একটা ম্যাচ চলছে, তো আমরা কি করি মানে টেলিভিশনে দেখি ম্যাচ সাধারণত। তো সেখানে কি হয়, তো সেখানে আমরা কিন্তু প্লেয়ারের অ্যাকচুয়ালি পার্সোনাল মানে স্ট্যাটিক্স আমরা দেখি না। ঠিক আছে? আমরা মেইনলি ফোকাস করি স্কোর বোর্ডের ওপরে, বা মানে ম্যাচটা কি হচ্ছে বা স্কোর বোর্ড কি বলছে, তার উপরে প্রেডিকশন করি বা তার উপরে একটা অ্যানালিসিস করি। ব্যাপারটা কি করি যে আজকের ম্যাচটা কারা জিতবে, তাই না? তো আমরা স্কোর বোর্ডে কি কি দেখি? ফার্স্ট হচ্ছে যে কারেন্ট স্কোর অ্যান্ড রিকোয়ার্ড রান রেট। এটা আমরা দেখি যে কারেন্ট স্কোর কত আছে, রিকোয়ার্ড রান রেট কত আছে, যারা থেকে ব্যাট করে, ঠিক আছে, তাদের জন্য। দেন কতগুলো উইকেট পড়েছে বা পার্টনারশিপ কি হয়েছে, পার্টনারশিপ কি ছিল সেটা। দেন মোমেন্টাম শিফট হচ্ছে, মানে একটা গ্রাফিক্যাল প্রেজেন্টেশন এখানে দেখা যায় যে রান রেট কত আছে টিম এ আর টিম বির মধ্যে। তো যাদেরটা বেশি তাদের অটোমেটিক্যালি গ্রাফটা আপ উপর সাইড দেখা যায়। তো এগুলো একটা গ্রাফিক্যাল ভিউতে আমরা বুঝতে পারি, ঠিক আছে। তো এই যে বিষয়গুলো, এগুলো টোটালি দেখুন, এগুলো কি টোটালি আমরা একটা স্কোর বোর্ড দেখে আমরা মানে মেজারমেন্টটা করছি, যে মানে কি বলছে ম্যাচের ধারণা। আমরা কিন্তু কি দেখি না, আমরা কিন্তু এটা দেখি না যে উই ডোন্ট সি দ্য বিরাট কোহলি ব্যাংক ব্যালেন্স, মানে আমরা বিরাট কোহলির ব্যাংক ব্যালেন্স কি আছে, বা রোহিত শর্মা মানে তার কি ব্যাকগ্রাউন্ড আছে, বা তার ফ্যামিলিতে কি চলছে, সেগুলো কিন্তু আমাদের কোনো সেগুলো ম্যাটার করে না, ঠিক আছে। নাথিং না, মানে প্লেয়ারের পার্সোনাল স্ট্যাটিক যেগুলো, সেগুলো আমাদের কিন্তু মানে আমরা কিন্তু দেখি না বা অবজার্ভ করি। শুধুমাত্র আমাদের মেইনলি দেখার থাকে সেটা হচ্ছে স্কোর বোর্ড, তাই না? আমরা এটাই মেইনলি দেখি, স্কোর বোর্ডের সিগন্যাল দেখি। তো এটা দেখে আমরা একটা আউটকাম বার করি যে এখান থেকে এটা হতে পারে বা এই করতে পারে। তো অ্যাজ লাইক মানে এই টেকনিক্যাল অ্যানালিসিস মানে সেই ধরনের বিষয়টা, এখানে ডিফারেন্স কিছু নেই। ডিফারেন্সটা এখানেও আমরা প্রাইস অ্যাকশন দেখি, প্রাইস অ্যাকশন দেখে আমরা প্রাইসের মুভমেন্টটাকে বোঝার চেষ্টা করি, ভলিউম দেখি যে কত ভলিউম আছে, কেমন হতে পারে। মোমেন্টাম খোঁজার চেষ্টা করি, যে মোমেন্টাম মানে কত স্পিড আছে বা তার পাওয়ার কতটা, যে মানে যে স্পিডে এসে যাচ্ছে, মানে যে স্টকের প্রাইসটা কত স্পিডে বা কত মোমেন্টামে যাচ্ছে, সেটা খোঁজার চেষ্টা করি। তো এগুলো টোটালি আমরা দেখার চেষ্টা করি উইদাউট নোয়িং বা উইদাউট নিডিং অ্যানুয়াল রিপোর্টস বা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। বাট আমরা এগুলো শিখবো, মানে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কি, সেগুলো আমরা ফান্ডামেন্টাল অ্যানালিসিস দেখবো। বাট আমরা মেইনলি এখানে দেখবো যে মোমেন্টাম কি, ভলিউম কি আসছে, বা প্রাইস অ্যাকশন কি বলছে, সাপোর্ট কোথায়, রেজিস্ট্যান্স কোথায়। তো এগুলো আমরা মেইনলি টেকনিক্যাল অ্যানালিসিস দেখি, তাই তো? তো বোঝা যাচ্ছে তো এভরিওয়ান? কিছু বুঝতে অসুবিধা হলে আমাকে কোশ্চেন করবেন বা হাত তুলবেন বা কোশ্চেন করবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। তো নেক্সট আরেকটা আমি স্টোরি নেব, সেই স্টোরিটা দেখলে মোটামুটি আরেকটা ক্লিয়ার হয়ে যাবে। সেটা মনে করুন একটা মানে গ্রসারি শপ, মানে কিরানা দোকান বা মুদিখানা দোকান। আমি মাঝে মাঝে ওই এক্সাম্পল আগেও দিয়েছি, এখনো দিচ্ছি সেই এক্সাম্পল। এটা মনে করুন একটা মানে মুদিখানা দোকান বা গ্রসারি শপ। তো গ্রসারি শপে মেইনলি কি হয় যে উইকেন্ডের দিকে, বিশেষ করে স্যাটারডে সানডেতে কি হয়, যে বিশেষ করে মানে সানডে মানে উইকেন্ডে স্যাটারডে সানডেতে কি হয়, দেখা যাচ্ছে ভলিউম বেড়ে যাচ্ছে সেই গ্রসারি শপে, মানে কেনাকাটা বাড়ছে। বা কোনো ফেস্টিভ সিজন যখন আসে, তখন দেখা যাচ্ছে দিওয়ালি, দুর্গাপূজা বা ঈদ, এই টাইমে কিছু জিনিসের উপরে ডিমান্ড, হাই ডিমান্ড, যেমন সুইট বা ডেকোরেশন আইটেম, এর উপরে ডিমান্ডটা বেড়ে যায়। বা মনে করুন মাসের প্রথম থেকে যখন স্যালারি আসে, তখন কেনাকাটাটা বাড়ে, বা এখানে ভুল আছে যদিও। তো সেই টাইমে স্পেন্ডিংটা বেশি মানে হয়। তো যে গ্রসারি শপের যে ওনার, তো সেই ওনার মনে করুন তার নাম রাম ভাই। তো তারকে কিন্তু ব্যাপারটা কি দেখে, যে প্রত্যেক মাসেই বা প্রত্যেক বছরেই সে এক ধরনের একটা সিস্টেম, একটা ট্রেন্ড দেখতে পাচ্ছে যে এই ঘটনা ঘটে, মানে এটা হলে এটা হয়। তো এটার জন্য কিন্তু তাকে খুব ডিপলি কিছু অ্যানালিসিস করতে হয় না, মানে কোনো ডেপথে যেতে হয় না, ঠিক আছে। যে মানে
কোন মালটা ওর কিনতে হবে, তার জন্য ওর স্টক দেখতে হবে, বা কোথায় কোনটা কমে যাচ্ছে, বা কার চাহিদা বেশি, ডিমান্ড বেশি, এগুলো কিন্তু ওকে খুব ডিপলি অ্যানালিসিস করবে, কেন ও অলরেডি সেই ট্রেন্ডটা জানে যে কোনটা হতে পারে বা কি ঘটতে পারে। তো তার উপরই কিন্তু ডিপেন্ড করে সে একটা আইডিয়া করে। তো স্টক মার্কেটেও সেই একই রকম, মানে স্টক মার্কেট বলতে গেলে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিস। টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি দেখা হয় যে অ্যাকচুয়ালি হিউম্যান সাইকোলজি, ঠিক আছে, হিউম্যান সাইকোলজি কি বলছে, সিজনাল ট্রেন্ডস কি, বা মার্কেটের সাইকেল কি, বা মার্কেটে এখন কি সেন্টিমেন্ট আছে। তো এই ধরনের সেন্টিমেন্ট গুলো কিন্তু আমরা টেকনিক্যাল অ্যানালিসিস বা সাইকোলজিক্যাল অ্যানালিসিস থেকে বুঝতে পারি যে এই ধরনের বিষয় বা এগুলো হতে চলেছে বা এটা হতে পারে। ক্লিয়ার? তো এই ধরনের এখান থেকে আমরা টেকনিক্যাল, মানে এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস এর মানে ইম্পর্টেন্সটা এত বেশি। বোঝা যাচ্ছে তো? ওকে, সবাই জয়েন করেনি আজকে, যদিও যাই হোক আমি ক্লাস রেকর্ডিং হচ্ছে, কোনো অসুবিধা নেই, সবাই যদি না হয় এগুলো সমস্ত রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে আমাদের সাইটে, আমি একটা সেকশন করবো আলাদা করে। প্লাস আর একটা নতুন একটা মানে মোমেন্টামের একটা নতুন টুলসও আসবে, সেটার উপরে কাজ চলছে, যদি আমি মানে ফিট ছিলাম না বলে আমি কাজটা এগোতে পারিনি, অনেকটা কাজ আছে এবং কিছু জিনিস আমি আজকে দেখিয়েও দেবো। ঠিক আছে, আমাদের পোর্টফোলিওতে কিছু রিব্যালেন্স দেওয়া হয়নি, আমি এই সপ্তাহে দিতাম, বাট সেটা একটু ডিলে হয়ে গেল, তো ওগুলো হবে, তো আমি আসবো ওগুলোতে। ঠিক আছে, ওকে, নেক্সট আমরা যাব। তো হোয়াট ইজ টেকনিক্যাল অ্যানালিসিস? তো টেকনিক্যাল অ্যানালিসিস কি অ্যাকচুয়ালি? তো টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে যে টেকনিক্যাল অ্যানালিসিস ইজ দ্য স্টাডি অফ প্রাইস মুভমেন্ট and trading volume to predict where stock indices or any financial instrument might move next. Okay, মানে টেকনিক্যাল অ্যানালিসিসটা কি বলছে? টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে যে আমরা স্টাডি করি, কি স্টাডি করি? প্রাইসের মুভমেন্ট, ট্রেডিং ভলিউম, ঠিক আছে, এগুলোকে দেখে আমরা কি প্রেডিক্ট করি, জিনিসটা জানবেন কিন্তু, হ্যাঁ, উই প্রেডিক্ট দ্য স্টক ইন্ডাইসেস অর এনি ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট, মানে ফাইন্যান্সিয়াল হতে পারে, সেটা ক্রিপ্টো হতে পারে, এনি কারেন্সিস হতে পারে, বা কোনো মানে কমোডিটিস হতে পারে, যেমন ক্রুড অয়েল বা সিলভার বা গোল্ড। তো এগুলো সমস্ত কিছুরই একটা চার্ট হয়, সেগুলো কি ঘটেছে পাস্টে সেটার উপরে দেখে আমরা ফিউচারে একটা প্রেডিকশন আমরা দেখতে পারি। ঠিক আছে, থিঙ্ক অফ রিডিং দ্য মার্কেট মুড টু চার্ট ইনস্টেড অফ নিউজ পেপার হেডলাইন, মানে আমরা শুধুমাত্র চার্ট দেখে, শুধুমাত্র প্রাইস অ্যাকশন দেখে আমরা এই অ্যানালিসিস গুলো করতে পারি। ঠিক আছে, উইদাউট আমাদের কোনো রকমের কোনো নিউজ হেডলাইন দেখার দরকার পড়ে না, বা টিভি নিউজ দেখার দরকার পড়ে না, বা ইউটিউবে কোনো চ্যানেল ফলো করার দরকার পড়ে না, আমরা শুধুমাত্র যদি জেনে যাই তো চার্ট আমাদের সবকিছু বলে দিতে পারে। তো এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস খুব ইম্পর্টেন্ট। ওকে, সব থেকে বেসিক কনসেপ্ট এটা মাথায় রাখতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস হচ্ছে দুটো ফ্যাক্টর, একটা হচ্ছে প্রাইস মুভমেন্ট আর একটা হচ্ছে ভলিউম। এই প্রাইস আর ভলিউমের উপর থেকেই সবকিছু হয়। আমরা যত ডেপথে যাব ধীরে ধীরে তত ব্যাপারগুলো সামনে মানে আরো ক্লিয়ারিটি আসবে। তো ফার্স্ট সেটা হচ্ছে প্রাইস অ্যান্ড ভলিউম স্টাডি। সেটা কি হয়, ফার্স্ট আমরা অ্যানালাইজ করি যে প্রাইস কোথায় মানে আপস ডাউন হচ্ছে, এবং কত শেয়ারস কেনা হলো বা বিক্রি করা হলো। হাই ভলিউম কি ইন্ডিকেট করে? হাই ভলিউম মানে ইন্ডিকেট করে যে বাইং ইন্টারেস্ট আসছে। ওকে, বাইং ইন্টারেস্ট আসছে, এটা কিন্তু হাই ভলিউম ইন্ডিকেট করে। দেন আমরা প্যাটার্ন রিকগনিশন করি। প্যাটার্নস মিনস যে টেকনিক্যাল অ্যানালিসিস যখন চার্ট যখন ক্রিয়েট হয় তখন কিছু কিছু প্যাটার্ন ওখানে দেখা যায়, প্যাটার্নস। ওকে, সেই প্যাটার্নস গুলো মেইনলি হচ্ছে হেড এন্ড শোল্ডার্স, ট্রায়াঙ্গেলস, ফ্ল্যাগ, এগুলো টাইপের। এগুলো আমরা পরে শুট করবো, এইসব কনসেপ্টে যাব, এখন আজকেই যাব না। এগুলো আমরা একটা ব্রড কনসেপ্ট, এগুলো একটা করে আমাদের ব্রেকডাউন করে দেখতে হবে যে হোয়াট ইজ হেড এন্ড শোল্ডার। তো এই টাইপের যেই প্যাটার্ন গুলো সেগুলো আমরা ফিউচারে আমরা দেখবো। ওকে, তো এটা বুঝতেও, এটা রিকগনাইজ করতেও সাহায্য করে টেকনিক্যাল অ্যানালিসিস। দেন মার্কেট সাইকোলজি। মার্কেটের কি সাইকোলজি মিনস যে মার্কেটে যারা মানে মার্কেট যারা চালায়, ঠিক আছে, তো তাদের কি সেন্টিমেন্ট কেমন, মানে বিশেষ করে যে মার্কেটে কারা চালায়, মানে মার্কেটকে কারা মুভ করে, মেইনলি মার্কেটে পার্টিসিপেন্ট কারা জানেন কি? এনিওয়ান? একটু কোশ্চেন অ্যান্সার না করলে না ক্লাসে ইন্টারেস্টটা কমে যায়, কারণ অনলাইন ক্লাস তো, অফলাইনে অনেক কোশ্চেন অ্যান্সার হয়, তো অনলাইনে একটু বলবেন, এটাকে একটু আমাদের একটু পাওয়ারফুল বানাতে হবে। হ্যালো, এনিওয়ান প্লিজ? মার্কেটে কারা থাকে, মানে মার্কেটে পার্টিসিপেন্টস কারা? এনিওয়ান? এনি আইডিয়াস? ইনস্টিটিউশনস আছে, রিটেলস আছে, তাই তো, বা
মানে ইনস্টিটিউশন মিনস হচ্ছে যারা বিগ এফআইআই এরা গুলো যারা একটু নতুন তারা জেনে রাখুন, এফআইআই হচ্ছে এরা হচ্ছে ইনস্টিটিউশন বলা হয়। ইনস্টিটিউশন মানে একটা কোম্পানি, একটা বড় হোল্ড। তারা কি করে, যেমন ডিসেম্বর করে মিউচুয়াল ফান্ড ইন্ডাস্ট্রি হতে পারে, বা কোনো ফান্ড হতে পারে যেমন পেনশন ফান্ড, বা গভর্নমেন্টের কোনো মানে গভর্নমেন্টের যেমন পেনশন ফান্ড যেমন গভর্নমেন্টের হয়, বা মানে ইন্স্যুরেন্স কোম্পানি। তো এরা যেগুলো মানে বিগ বিগ ফার্ম তাদের ইনস্টিটিউশন বলা হয়। এদের কাছে বড় পয়সা থাকে, বিগ মানি পাওয়ার থাকে। তো এরা একসঙ্গে মানে এরা যখন এন্ট্রি করে তখন মার্কেটে একটা মুভমেন্ট আছে। তো এরাই হচ্ছে ইনস্টিটিউশন। তো এখানে বুঝতে হবে যে টেকনিক্যাল অ্যানালিসিস মানে এই যে ইনস্টিটিউশনরা কি করছে, ইনস্টিটিউশন হোক বা রিটেল পার্টিসিপেশন হোক, তারা পাবলিক কি করছে, তারা কিনছে না বিক্রি করছে, বা তাদের মধ্যে মানে এখন তারা মানে গ্রিডে আছে না ফিয়ারে আছে, মানে তাদের মধ্যে সেই পুরো বিষয়টা, তো সাইকোলজিক্যাল ব্যাপারটা আমরা টেকনিক্যাল অ্যানালিসিস থেকে বুঝতে পারি। এটাই হচ্ছে বিষয়। তো টেকনিক্যাল অ্যানালিসিস একটা হচ্ছে ভলিউম, প্রাইস এন্ড ভলিউম দুটো বোঝায়, সরি এটাই আমাদের ফার্স্ট হচ্ছে এটা। সেকেন্ড হচ্ছে প্যাটার্ন রেকগনিশন করে, থার্ড হচ্ছে মার্কেট সাইকোলজি, সেটাও বুঝতে সাহায্য করে। অ্যান্ড আরেকটা হচ্ছে যে টাইমিং টুল হিসাবে সেটা কাজ করে। যে মেইন যেটা পারপাস, যে আমরা যখন কিনবো কোনো একটা, সাপোজ কোনো একটা স্টক আমরা সিলেক্ট করলাম, সাপোজ ফান্ডামেন্টালি গুড কোম্পানি, বাট টেকনিক্যালি আমাদের টাইমিংটা বলে যাবে, হোয়েন উই শুড এন্টার দ্য মার্কেট, মানে আমরা কখন এন্ট্রি করবো। তো হোয়েন, এই যে হোয়েন কথাটা মানে কখন, ঠিক আছে, কখন আমরা বাই করবো বা সেল করবো, তো সেটা বোঝায়। তো এই 4 রকমের মেনলি কনসেপ্ট টেকনিক্যাল অ্যানালিসিস থেকে বোঝা যায়। এগুলোর উপরেই আমরা ডিটেলসে ধীরে ধীরে যাবো। এই 4টেই মেইন কনসেপ্ট, যে 4টের উপরে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে। ওকে, তো এটা হচ্ছে বিষয়। তো আনলাইক ফান্ডামেন্টাল অ্যানালিসিসে কি হয়, ফান্ডামেন্টাল অ্যানালিসিসে মেইনলি হয় যে হোয়াট ইজ আ গুড কোম্পানি, মানে কোন কোম্পানিটা ভালো, ফান্ডামেন্টালি গুড। আর টেকনিক্যাল অ্যানালিসিস বলে দেয় যে কখন আমরা কিনবো, ওয়েন টু বাই এন্ড ওয়েন টু সেল, মানে কোন টাইমটায়, হোয়াট ইজ দ্য রাইট টাইম। ওকে, তো এটা হচ্ছে টেকনিক্যাল অ্যানালিসিস মেইন কনসেপ্ট। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? কোনো অসুবিধা হলে কিন্তু কোশ্চেন করবেন, আমি বারবার বলছি আপনারা কোশ্চেন অ্যান্সার করবেন, তবে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হবে। যদি কিছু কোশ্চেন মানে আপনাদের ডাউট থেকে যায়, তারপরও আমি বলেছি যে আমাদের ক্লারিফিকেশনের জন্য আমি একটা করে অফলাইন ক্লাস রাখার চেষ্টা করব, বা ওটা হবে যেখানে আপনাদের যে ক্লাসেস গুলো হবে তারই একটা সামারি, বা তার যে কোশ্চেন অ্যান্সার বা প্র্যাকটিক্যাল ইউজ কেসেস যেগুলো, সেগুলো আমি ওখানে দেখাবো। বা অনেক ধরনের কোশ্চেন অ্যান্সার থাকে, বা অনেক মার্কেটের সঙ্গে, কারেন্ট মার্কেট সিনারিওর সঙ্গে সেগুলোকে তুলনা করতে হয়, বা লাইভ এক্সাম্পল দিতে হয়, সেগুলো আমি তখন অফলাইনে দেখিয়ে দেবো। ওকে, যাই হোক, তো আমাদের নেক্সট স্লাইডে যাই। তো ওয়াই টেকনিক্যাল অ্যানালিসিস ম্যাটার। তো টেকনিক্যাল অ্যানালিসিস ম্যাটার কেন করে, মনে করুন সাপোজ এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, ইউ ওয়ান্ট টু বাই ফ্ল্যাট ইন মুম্বাই, মনে করেন আপনি মুম্বাইয়ের ব্যান্ড্রাতে একটা ফ্ল্যাট কিনবেন, বা কলকাতার নিউ মার্কেটে নিউ টাউনে একটা ফ্ল্যাট কিনবেন। তো আপনি কি করলেন, আপনি যখন ফ্ল্যাটটা কিনলেন, তো দেখা যাচ্ছে যে ফ্ল্যাট কেনার কিছুদিন পরেই রিয়েল এস্টেটের দাম কমে গেল, আর মানে ফ্ল্যাটের দাম কমে গেল মোটামুটি 30%। ঠিক আছে, তো ডিসপাইট বাইং গুড প্রপার্টি, মানে আপনি কিন্তু মানে ভালো প্রপার্টি কেনা সত্ত্বেও আপনার কি হলো, আপনি ব্যাড টাইমিং এর জন্য আপনার টাকা মানে লুজ হলো। যেমন এরকম হয়েছে, বিশেষ করে আমার ক্ষেত্রে হচ্ছে, বিশেষ করে যারা এবছর গাড়ি কিনেছে, সাপোজ এবছর ধরুন নতুন গাড়ি, তো গাড়ি যে জিএসটি 2.0 যেটার কথা পরিকল্পনা চলছে, সেটা আসার পরে কি হবে, যে গাড়ির দামগুলো কমে যাবে প্রায় এভরি মোটামুটি যেই একটা রেঞ্জ পর্যন্ত, নট মানে খুব হাই এন্ড গাড়ি, মোটামুটি যেগুলো একটা এসইউভি সেকশন, একটা মিড রেঞ্জ এসইউভি সেকশন পর্যন্ত যে মানে আসছে, তো সেখানে কি হবে, গাড়ির একটা ডিসকাউন্টে পাওয়া যাবে। তো যারা অলরেডি ধরুন 2-4 মাস, 5 মাস, 6 মাস বা এই বছরে যারা কিনে ফেলেছে অলরেডি, তো তাদের জন্য একটা মানে লস হয়ে যাচ্ছে, কারণ এই খবরটা তো এখন এসছে না, এটা তো আগে ছিল না। তো এরকম কি হয় যে টাইমিংটা ঠিক মতো বোঝা যায় না। তো এইখানেই টেকনিক্যাল অ্যানালিসিস কাজ করে। টেকনিক্যাল অ্যানালিসিস এই যে প্রবলেম গুলো, যে মানে কোন টাইমে আমি কিনবো, তো সেই প্রবলেম থেকে আমাদের বাঁচায়। বিশেষ করে কি হয় দেখুন, বিভিন্ন এখানে কিছু এক্সাম্পলস আছে, যেমন রিলায়েন্সের। তো রিলায়েন্স অ্যাট 2800 যখন মানে মোটামুটি এই রেঞ্জে যারা কিনেছে, মানে একদম যখন হয়তো অল টাইম হাই বা একটা হাইতে চলে গেছে, বা সেখান থেকে ডিক্লাইন হওয়া শুরু করেছে, কনসোলিডেট করা শুরু করেছে, সেই টাইমে হয়তো কেউ কিনেছে। তো সেখানে দেখা যাচ্ছে সেই স্টকটা ভালো, কোম্পানি ইজ গুড, রিলায়েন্স ইজ গুড কোম্পানি। তো সেই কোম্পানি কিনে, রিলায়েন্স কেনার পর সেই স্টকটায় সে তখন কি হলো, সেখানে গিয়ে সে স্ট্যাক হয়ে গেল। দেখা যাচ্ছে যে তার পয়সাটা সেখানে পার্ক হয়ে গেল, এবং সেটা 2 বছরের জন্য সেখানে পার্ক হয়ে গেল। কারণ মানে রিলায়েন্সের স্টক দেখা যাচ্ছে যে 2 বছর ধরে কোনো ট্রেন্ডে নেই, বা কোনো প্রাইসে মুভমেন্ট করছে না। তো সেটা একটা রং টাইম হতে পারে। বা ইনফোসিস, মনে করুন যে আপনি কিনলেন, তো ইনফোসিস একটা ফ্ল্যাট কন্ডিশনে আছে লাস্ট অনেক দিন থেকেই,
বা এইচডিএফসি এমন সময় কিনেছিলেন 1700, সেখান থেকে সেটা 1200-তে চলে। তো এই জায়গাগুলো দেখা যাচ্ছে যে এই জায়গাগুলো আমাদের মানে হ্যাঁ, তো এই জায়গাগুলোতে আমাদের দেখা যাচ্ছে যে এই ভুলগুলো আমরা কিন্তু এখান থেকে যে এই ভুলগুলো আমাদের হবে না টেকনিক্যাল অ্যানালিসিস জানা থাকে, তো ব্যাড টাইমিংটা আমাদের হবে না। ওকে, তো এখান থেকে আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের বাঁচিয়ে দেবে। তো আমরা টেকনিক্যাল অ্যানালিসিস যখন আরো ডিটেইলসে বুঝবো, আরো জানবো, তো আমরা এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ফার্স্ট হচ্ছে গুড স্টক বট অ্যাট দ্য রং টাইম, মানে গুড স্টক বট অ্যাট দ্য রং টাইম বিকাম আ ব্যাড ইনভেস্টমেন্ট। মানে একটা ভালো কোম্পানিও যদি আপনি খারাপ সময় কেনেন, তো তখন কিন্তু সেটা অলরেডি একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায়। মানে একটা ভালো কোম্পানি আমি কিনলাম, কিন্তু সঠিক টাইমে কিনতে পারলাম না, তো সেটা আমার জন্য একটা ব্যাড ইনভেস্টমেন্ট হয়ে যায়। তো সঠিক টাইমটা কখন সেটা বোঝার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস। তো সেখান থেকে আমাদের কোথায় কোথায় মানে টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের হেল্প করবে। ফার্স্ট হচ্ছে অ্যাভয়েড বাইং ডিউরিং মার্কেট টপস, মানে আমাদের মার্কেট যখন টপসে চলে যায়, টপস মিনস ডাজন্ট মিন যে আমরা যে মোমেন্টাম স্টাডি ফলো করি সেখানে আমরা টপে কিনি, বাট সেটা একটু ডিফারেন্ট। বাট টেকনিক্যাল অ্যানালিসিস এখানে হেল্প করবে আপনাদের, যে একদম মার্কেট টপস হচ্ছে সেখান থেকে আপনি অ্যাভয়েড হতে পারবেন, যে সময় হয়তো আপনি কিনলেন না, তো সেখানে আপনাকে হেল্প করবে টেকনিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, দেন এক্সিট পজিশন বিফোর মেজর ডিক্লাইন, মানে অনেক বড় ফল হচ্ছে, বিশেষ করে ইস্ট ব্যাংক মনে করুন, এই টাইপের স্টকে যখন একটা কোম্পানি হয়তো প্রায় 70, 80, 90 বা 95% পড়ে যায়, তো সেই সব টাইপের মেজর যে মানে ডিক্লাইন আসে, সেই ডিক্লাইন থেকে আমাদের বাঁচিয়ে দেবে, আগেই সিগন্যাল দেবে যে আপনি বেরিয়ে যান। ওকে, দেন কমপ্লিমেন্ট ইয়োর ফান্ডামেন্টাল রিসার্চ উইথ টাইম স্কিল, মানে ফান্ডামেন্টাল আমি কি রিসার্চ করেছি আমরা, সেই রিসার্চটা টাইমিং স্কিলটা আমাদের, মানে তার সঙ্গে ফান্ডামেন্টাল রিসার্চের সঙ্গে আমি টাইমিং স্কিল যদি অ্যাড করি, সেই স্কিলটা আমাকে দেবে যে কখন আমি বাই করবো। তো সেখান থেকে আমাদের সেই জায়গাটা আমাদের বুঝতে সাহায্য করবে টেকনিক্যাল অ্যানালিসিস। দেন ফাইন্ড দ্য বেস্ট এন্ট্রি পয়েন্ট, মানে কখন আমি ভালো টাইম সেই সময় এন্ট্রি করবো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, বেস্ট টাইম কখন। তো এই যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে আমাদের হেল্প করবে বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিস। ওকে, তো টেকনিক্যাল অ্যানালিসিস ইজ নট জাস্ট ফর ডে ট্রেডার্স। আমরা অনেকেই ফিল করি যে টেকনিক্যাল অ্যানালিসিস হয়তো শুধুমাত্র যারা ভেরি শর্ট টাইম বা স্পেকুলেটিভ ট্রেড করে তাদের জন্য, না, এটা কখনোই না। তো ইভেন লং টার্ম ইনভেস্টার্স নিড টাইমিং, যারা লং টার্ম ইনভেস্টার তাদের জন্য হয়। আর ওয়ারেন বাফেটও একটা কোম্পানি যখন কেনে তখন কিন্তু সে টেকনিক্যাল অ্যানালিসিস দেখে যে এটা 200 ডে মুভিং অ্যাভারেজের উপর আছে কি নেই, বা অন্যান্য টেকনিক্যাল অ্যানালিসিস। বাট এটা এরকম নয়, টেকনিক্যাল অ্যানালিসিস শুধুমাত্র ট্রেডিং করার জন্য, টেকনিক্যাল অ্যানালিসিস ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাগে। আর আমরা তো নট লং টার্ম ইনভেস্টার আর নট টু শর্ট টার্ম ইনভেস্টার, আমরা একটা মিড টার্মে আছি, মোটামুটি মোমেন্টাম দেখেই। তো এইসব জায়গা থেকে আমরা টেকনিক্যাল অ্যানালিসিস এর জন্য প্রচন্ড মানে খুব টেকনিক্যাল অ্যানালিসিস এর ইম্পর্টেন্স এখানে থাকে। ওকে, তো এটা মাথায় রাখতে হবে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস টেলস ইউ হোয়াট টু বাই, আর টেকনিক্যাল অ্যানালিসিস টেলস ইউ ওয়েন টু বাই। মানে টেকনিক্যাল ফান্ডামেন্টাল আপনাকে বলবে যে কখন কোন স্টক কিনবেন বা কোন কোম্পানি কিনবেন, সেটা আপনাকে সিলেকশনে সাহায্য করবে। আর টেকনিক্যাল অ্যানালিসিস আপনাকে কি হেল্প করবে, ওয়েন টু বাই। ওকে, ক্লিয়ার এ পর্যন্ত? ওকে, তো নেক্সট সেকশনে আমরা যাব স্কোপ অফ টেকনিক্যাল অ্যানালিসিস। তো টেকনিক্যাল অ্যানালিসিসের যে টোটাল যে মানে স্কোপস গুলো, বিশেষ করে যে মানে কোথায় কোথায় কিভাবে ইউজ হয় সেগুলো আমরা বুঝবো, কোথায় কোথায় কিভাবে ইউজ হয়। ফার্স্ট হচ্ছে যেটা হয় ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য, যেগুলো ট্রেডিংটা আমরা নর্মালি করে থাকি যারা একদম খুব শর্ট টার্ম প্রফেশনাল, যারা বিশেষ করে যারা প্রফেশনাল, আমি কিন্তু সবার জন্য বলছি না, মানে আনপ্রফেশনালসরা যারা ডে ট্রেডিং করে তারা লস করে, যারা প্রফেশনাল ডে ট্রেডিং করে তারা কিন্তু প্রফেশনাল। তাদের জন্য পারফেক্টলি বিজি প্রফেশনাল যারা কি করে, তারা ডে ট্রেডিং এর ক্ষেত্রে এটা কাজে লাগে টেকনিক্যাল, বিশেষ করে 15 মিনিট টু 1 আওয়ার বা 1 মিনিট, লেস দ্যান 1 মিনিট, তারা স্ক্যালপিং বলে, একটা স্ক্যালপিং ট্রেড। তো সেটা কি হয়, সেটা আরো শর্ট টার্মের জন্য হয়। বিশেষ করে সেটা কখন হয়, সেটা মানে একদম মানে 1 মিনিটের নিচেও এরকম ট্রেড করে, তো সেটা স্ক্যালপিং বলে তাকে। তো সেটার জন্য ট্রেডিং টেকনিক্যাল অ্যানালিসিস লাগে। দেন ইন্ট্রাডে ট্রেডিং যারা মিনিট টু আওয়ার্স এর জন্য করে তাদের জন্য টেকনিক্যাল অ্যানালিসিস এর প্রয়োজন পড়ে। দেন সুইং ট্রেডিং যারা করে, বিশেষ করে 3 থেকে 15 দিনের জন্য যারা একটা পজিশন হোল্ড করে, সেক্ষেত্রে সেটাকে বলা হয় সুইং ট্রেডিং। তো ডেজ টু উইকের মধ্যে যারা ট্রেড, তো সেখানেও টেকনিক্যাল অ্যানালিসিস একটা বড় পার্ট সেখানেও কাজে লাগে। দেন পজিশনাল ট্রেডিং আমরা বিশেষ করে করে থাকি, আমিও করি, মাঝে মাঝে করি। তো সেটা হচ্ছে উইকস টু মান, মানে কোনো একটা মোমেন্টাম বা কোনো একটা সুইং পেলে সেই মোমেন্টামটা ক্যাচ করে মোটামুটি একটা স্টককে মোটামুটি 3 to 6 মান্থ হোল্ড করার মতো যে পজিশন নেওয়া হয় তাকে পজিশনাল ট্রেডিং বলা হয়। আর একটা হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট, যেটা মান্থস টু ইয়ার, কেউ সেটাকে 2 বছর, 3 বছর, 5 বছর একটা হোল্ড করে। তো সেই টাইপের সমস্ত জায়গায় বা
এই যে প্রত্যেকটা স্কোপস মানে টেকনিক্যাল অ্যানালিসিস প্রত্যেকটা জায়গায় কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস দরকার পড়ে। সেটা 15 মিনিটের আপনার ক্যান্ডেল হোক বা ওয়ান ডে চার্ট হোক বা উইকলি চার্ট হোক বা মান্থলি চার্ট হোক, ঠিক আছে? যারা ইনভেস্টর তারা মান্থলি চার্টও দেখে, আমরা বিশেষ করে উইকলি বা ডেলি ক্যান্ডেল বেশি ইউজ করে থাকি। তো সব ক্ষেত্রে কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিসের মানে ভূমিকা আছে। ওকে, সেকেন্ড সেকশন এবার আমরা সেটা যাবো। ফার্স্ট হচ্ছে কোর অ্যাজাম্পশনস। ওকে, তো ফার্স্ট যে সেকশন আমরা সেকশন এতে দেখলাম, তো টেকনিক্যাল অ্যানালিসিস কি, কেন কাজে লাগে, কোথায় কোথায় স্কোপ আছে, মানে কোথায় কোথায় এটা কাজে লাগে, বা টেকনিক্যাল অ্যানালিসিস কেন পড়ি বা কি কাজে লাগে, এটা আমরা বুঝলাম। একটা আইডিয়া পাওয়া গেলে মোটামুটি ক্লিয়ার সবার জন্য। ওকে, নেক্সট আমরা যেটা দেখবো সেকশন বি। সেকশন বি তে হচ্ছে সেটা আমরা দেখবো যে কোর অ্যাজাম্পশনস। কোর অ্যাজাম্পশনস দেখবো আমরা, আমি একটু সিম্পলিফাই করেছি। এটা যদি একটা লম্বা ক্লাস হতো, বাট আমি এটাকে সিম্পলিফাই করে দিয়েছি, এর মধ্যেই ইনক্লুডেড করে দিয়েছি। সেটা হচ্ছে যে চার্লস ডাও বলে যে ছিলেন, আপনার নাম শুনেছেন চার্লস ডাওয়ের নাম? কেউ শুনেছেন কি, বা কেউ শোনেননি এরকম কেউ আছেন? চার্লস ডাওয়ের নাম শোনেননি? শুনেছে তো অনেকেই, কে শোনেনি? ফার্স্ট টাইম শুনছেন? ওকে, আচ্ছা আমি যাই এগিয়ে যাই, কারণ অনেক স্লাইডস আছে। ফার্স্ট হচ্ছে এভরি সায়েন্স হ্যাজ ফাউন্ডেশনাল প্রিন্সিপালস। ওকে, তো ফিজিক্স মানে সবকিছুর একটা ফাউন্ডেশন থাকে, মানে কোথা থেকে তৈরি হয়েছে কি বেস সেটা। যেমন ফিজিক্সের আছে ফিজিক্সের লস, যেমন নিউটনস অনেক লস বানিয়েছে, তারপর আইনস্টাইন বানিয়েছে, ঠিক আছে? কেমিস্ট্রি যেমন আছে পিরিয়ডিক টেবিল, মানে এগুলো ফাউন্ডেশন একদম, যেখান থেকে একদম তৈরি হয়েছে, যেটা গোড়া একদম, ঠিক আছে? যেটা ভিত, মানে তো স্ট্রাকচার যেখান থেকে তৈরি হয়। তো টেকনিক্যাল অ্যানালিসিস যে ফার্স্ট স্ট্রাকচার তৈরি করেছেন সেটা করেছিলেন চার্লস ডাও, যাকে ফাদার অফ টেকনিক্যাল অ্যানালিসিস বলা হয়। অ্যাকচুয়ালি চার্লস ডাও নিজে মানে উনি একজন অথর ছিলেন। উনি ইয়ে লিখতেন, যেটা হচ্ছে ওয়াল স্ট্রিট জার্নালে। তো এভরি উইক উনি একটা আর্টিকেল লিখতেন, তো সেই আর্টিকেল গুলো পাবলিশ হতো। উনি ডাইরেক্টলি কোনো প্রিন্সিপাল উনি কিন্তু বলেননি। পরে রবার্ট রিয়া আর অ্যাভিলসন বলে যিনি ছিল, ওনারা এই স্টাডি করে ওনার থেকে একটা মানে এই বুকস রেডি করেন, এবং সেখান থেকে ডাও থিওরি প্রিন্সিপালটা আসে। তো ডাও মেইনলি কি বলেছিলেন সেটা আমরা আজকে দেখবো। ফার্স্ট দেখবো যে চার্লস ডাও যিনি তৈরি করেছিলেন হচ্ছে ডাউ জোন ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ। ডাউ জোন এখনো ইউএসএ চলে, ডাউ জোন যেটা, তো সেটা 1896 সেটা তৈরি হয়, এবং হিজ প্রিন্সিপালস নোন অ্যাজ ডাউ থিওরি। তার প্রিন্সিপালকে কি বলা হতো? ডাউ থিওরি। তো সেটা এখনো মডার্ন যে এরা মানে 125 ইয়ার্স লেটার, মানে এখনো 125 বছর হয়ে গেছে, তা সত্ত্বেও তার যে প্রিন্সিপালস গুলো আছে সেগুলো কিন্তু আজও খুব কাজে লাগে। ওকে, তো সেগুলোই মানে মেনলি তার যে 6টা টেনেট আছে, মানে 6টা প্রিন্সিপাল আছে, তার মধ্যে আমি মেনলি 3টে টেনেটের মানে যেটা কোর টেনেট, সেই 3টে টেনেটের কথা আজকে বলবো। সেটা হচ্ছে কি কি সেগুলো আমরা দেখবো। সেই যে ডাও বলে গেছেন, তো ফার্স্ট যেটা সেটা হচ্ছে, সরি এখানে নেই, পরের স্লাইডস আছে, সেটা হচ্ছে যে ফাউন্ডেশন অফ মডার্ন টেকনিক্যাল অ্যানালিসিস। ডাউ থিওরি ফর্মস দ্য ব্যাকবোন অফ অল চার্ট স্টাডিজ অ্যান্ড ট্রেডিং স্ট্র্যাটেজিস ইউজ টুডে। মানে ডাউ যা বলে গেছেন সেগুলো কিন্তু টোটালি যে ফাউন্ডেশনটা সেটা আজও কিন্তু কমপ্লিটলি ইউজ হয়, এবং এটা ইউনিভার্সালি, মানে এটা এরকম নয় যে শুধুমাত্র স্টক মার্কেট ইউজ হয় বা সেটা এরকম নয়। প্রত্যেকটা মানে প্রত্যেকটা ফিল্ডে, প্রত্যেকটা অ্যাসেট ক্লাসেই, সেটা কমোডিটিস হোক বা ফরেক্স হোক, ক্রিপ্টো হোক বা স্টক হোক, সব জায়গাতে কিন্তু ইউনিভার্সালি ভাবে এর অ্যাপ্লিকেশন হয়। এবং এটা টাইম টেস্টেড ভ্যালিডিটি, মানে এটা কিন্তু এরকম নয় যে এটা যে উনি বলে গেছেন জাস্ট বলেছেন সেটাই সেই এরকম নয়, কিন্তু সেটা কিন্তু এখনো পর্যন্ত তার ব্যাক টেস্টিং করা হয়েছে, এবং সেই প্রিন্সিপাল গুলো কিন্তু আজও কিন্তু সেগুলো কাজে লাগে, এবং প্রত্যেকটা ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজি। ওকে, তো ডাও কি বলেছিলেন সেটা আমরা দেখবো। ফার্স্ট যে অ্যাজাম্পশন সেটা হচ্ছে, ফার্স্ট যেটা করেছিলেন মানে যে ফার্স্ট ট্রেন্ড ছিল সেটা হচ্ছে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। মানে আমাদের বুঝতে হবে যে প্রাইস ডিসকাউন্ট মিনস এখানে বলতে চাইছেন বা বোঝাতে চাইছেন যে প্রাইস সরি আগে থেকেই সবকিছু বলে দেন। ওকে, যে প্রাইস আগে থেকে সবকিছু ডিসকভার করে ফেলেন যে কি হতে চলেছে। তো এটা হচ্ছে ফার্স্ট যে প্রিন্সিপাল। তো কি বলছে যে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাজাম্পশন যেটা, ইট মিনস দ্য কারেন্ট মার্কেট প্রাইস অফ এনি স্টক অলরেডি ইনক্লুডস অল নোন ইনফরমেশন। মানে যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আছে, যেমন নিউজ হতে পারে, আর্নিংস হতে পারে, ম্যানেজমেন্ট চেঞ্জেস হতে পারে, গভর্নমেন্ট পলিসিস হতে পারে, এনি রিউমার্স হতে পারে, তো বাই ইনসাইডার এনি নলেজ হতে পারে, সব কিছু
অলরেডি কিন্তু প্রাইসে আগে থেকে ইম্প্যাক্ট হয়ে যায়। এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস একটা খুব বড় পার্ট আমাদের জানাটা, যে টেকনিক্যাল অ্যানালিসিস জানলে আমরা এই যে প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা সবকিছুর ইম্প্যাক্ট আমরা একসাথে এক জায়গায় দেখতে পাবো। ওকে, তো ফার্স্ট প্রিন্সিপাল যেটা আপনি বলেন যে মানে প্রাইস কিন্তু সবকিছু আগে থেকে বলে দেয়। যেমন একটা রিয়েল লাইফ এক্সাম্পল নেবো, যেমন রেট কার্ড, যেমন আরবিআই এভরি 2 মান্থে একটা মানে পলিসিস আসে, আরবিআই পলিসিস যেটা রেপো রেট নিয়ে। তো আরবিআই যে রেট কার্ড করেন, মনে করুন একটা টাইমে সার্টেন টাইম যে আরবিআই কাল একটা রেট কাট করবে, তার একটা অ্যাজাম্পশন প্ল্যানিং চলছে যে 0.5% হয়তো বা 50 বেসিস পয়েন্ট হয়তো রেট কাট হবে। তো সেটা অ্যানাউন্স হবে কবে? নেক্সট ডে, টুমরো, মোটামুটি 10টার সময়, ঠিক আছে, এই টাইমটা। তো আপনারা কি দেখতে পাবেন? আপনারা দেখতে পাবেন যে মোটামুটি মার্কেট খোলার সঙ্গে সঙ্গেই যে তার একটা রিয়াকশন অলরেডি মার্কেটে মানে হতে শুরু করবে, বা তার হয়তো আগের দিনই কিছু না কিছু রিয়াকশন করবে। যেমন হতে পারে যে ব্যাংকিং স্টক দেখা যাচ্ছে যে খুব তাড়াতাড়ি মানে মানে বাড়তে শুরু করলো, ঠিক আছে। 9টা 30-এর সময় দেখা যাচ্ছে এইচডিএফসি ব্যাংক আপ 2%, এসবিআই আপ 1.5%। 9টা 45-এর সময় দেখা যাচ্ছে যে নো নিউজ অন ফাইন্যান্সিয়াল ওয়েবসাইট, মানে ফাইন্যান্সিয়াল ওয়েবসাইট বা ফাইন্যান্সিয়াল টিভি চ্যানেলসে এখনো দেখা যাচ্ছে যে কিছু স্টক সম্বন্ধে কিছু বলা হচ্ছে না, বাট অলরেডি কিন্তু প্রাইস ইন হয়ে যাচ্ছে, মানে প্রাইসে তার ইম্প্যাক্ট পড়ে গেছে, ঠিক আছে। তো অফিসিয়ালি যেটা অ্যানাউন্স হলো দেখা যাচ্ছে সেটা 10টার সময়। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি? ব্যাপারটা হচ্ছে যে হোয়াট হ্যাপেন্ড। স্মার্ট মানি, মানে বিশেষ করে স্মার্ট মানি কারা হয়? যে ইনস্টিটিউশন, যেটার কথা বললাম, ইনস্টিটিউশন বা ইনসাইডার ট্রেডার যারা হয়, যারা আগে থেকে ইনফরমেশন জানে, তাদের কাছে কিন্তু অলরেডি সমস্ত ডেটা বা ইনফরমেশন আগে থেকেই পৌঁছে যায়। সেটা শুধুমাত্র এই আরবিআই রেট কার্ড বলে নয়, এভরি কোম্পানির যে ইনসাইডার ইনফরমেশন থাকে বা নিউজ থাকে বা ব্যাক এন্ডে যে ইনফরমেশন গুলো থাকে, সেগুলো কিন্তু তারা আগে থেকেই জেনে যায়। তাদের কাছে ডেটাগুলো অনেক আগে পৌঁছে যায়, যেটা হয়তো সাধারণত আমরা অনেক লেটে পৌঁছাই, বা টিভি চ্যানেলসে হোক, আজকাল ইউটিউব চ্যানেলে হোক, বা এনি নিউজ আর্টিকেলসে হোক, ঠিক আছে, সেগুলো পরে আসে। তো কি হয়? দ্য প্রাইস মুভ বিফোর দ্য নিউজ বিকাম পাবলিক। তো আগে থেকেই কিন্তু প্রাইস ইম্প্যাক্ট হয়ে যায়। মনে করুন নেক্সট উইকে একটা কোম্পানির রেজাল্ট ডিক্লেয়ার করবে, কোয়ার্টারলি রেজাল্ট আসে, তো কোয়ার্টারলি রেজাল্ট ডিক্লেয়ার হবে। তো দেখা যাচ্ছে যে এই সপ্তাহ থেকে সেই স্টকের উপরেই তার একটা মানে সেন্টিমেন্ট অলরেডি পড়তে শুরু করলো। দেখা গেল কোম্পানির রেজাল্ট এলো, রেজাল্ট ভালো এলো, বাট দেখা যাচ্ছে কোম্পানির স্টক পড়তে শুরু করলো। তখন রেজাল্ট ভালো আসা সত্ত্বেও কোম্পানির স্টক পড়তে শুরু হলো। কেননা তখন দেখা যাচ্ছে রেজাল্ট ভালো হবে জেনে আগে থেকে সবাই ওখানে ঢুকেছিল, বা আগে থেকে প্রাইস ইন হয়ে গেছে। এখন যখনই নিউজটা পাবলিশ হয়েছে বা খবরটা এসছে, তারপর থেকে তো কি হচ্ছে, যারা বড় বড় স্মার্ট মানি বা স্মার্ট পিপল যারা, তারা অলরেডি সেল আপ করতে শুরু করেছে, তখন স্টক প্রাইস তখন পড়তে শুরু করে। আমরা সেই সময় কি কিনি? আমরা রিউমার্সে এসে আমরা তখন কিনতে শুরু করি, মানে গুড নিউজ আমরা কিনি, বাট স্মার্ট মানি তখন প্রফিট বুক করে। তো এই টাইপের ঘটনা কিন্তু আগে থেকেই ঘটে। আর এগুলো এই জন্যই এই যে টেকনিক্যাল অ্যানালিসিস আমরা মানে যদি দেখি বা ব্যাপারটা যদি বুঝি, চার্ট চার্ট কিভাবে দেখতে হয়, তাহলে আমরা আগে থেকেই এটা বুঝে যাব যে এই ঘটনা ঘটতে চলেছে। এই জন্যই প্রাইস ইজ এভরিথিং। ওকে, এই জন্য বলা হয় যে মানে নিউজ দেখুন বা যা দেখুন, তার আগে প্রাইসটা দেখুন, যে প্রাইস কি বলছে। প্রাইস সবকিছু আগে থেকে ক্লিয়ার করে দেয়। বোঝা যাচ্ছে? তো যেটা আমি বললাম সেখানে এটাই আছে। তো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন হচ্ছে, ইউ ডোন্ট নিড টু কোয়ার্টারলি রেজাল্ট অর বোর্ড মিটিং, জাস্ট ওয়াচ দ্য প্রাইস অ্যাকশন। ইট টেলস ইউ এভরিথিং ইউ নিড টু নো অ্যাবাউট হোয়াট ইনফর্মড ইনভেস্টার্স আর থিঙ্কিং। মানে ইনফর্মড ইনভেস্টার্স যারা, তারা কি ভাবছে সেটা অলরেডি প্রাইসে সেটা দেখা যায়, প্রাইসে সেটা অলরেডি ইম্প্যাক্ট পড়ে যায়। তো এই জন্য টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু খুব বড় একটা পার্ট, এটা আমাদের বুঝতে হবে। তো ডাউ থিওরি যেটা বলেছিলেন, তো সেটার কিন্তু ইমপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন আজও খুব রিলেভেন্ট, আর ফিউচারও থাকবে, যে প্রাইসে সবকিছু ইম্প্যাক্ট করে যায়। এই জন্য ফার্স্ট যে টেনেন্টটা আছে বা ফার্স্ট যে প্রিন্সিপালটা, সেটা হচ্ছে প্রাইস ডিসকাউন্ট এভরিথিং। ওকে, নেক্সট আমরা দেখবো সেটা অ্যাজাম্পশন নাম্বার 2, যেটা সেকেন্ড টেনেট, সেটা হচ্ছে প্রাইস মুভস ইন ট্রেন্ডস। প্রাইস কিন্তু এরকম না যে র্যান্ডমলি এদিক ওদিক ঘোরাফেরা করে। প্রাইস একটা কি করে? প্রাইস একটা মানে মানে র্যান্ডমলি কখনো মানে চলে না। প্রাইস একটা ট্রেন্ড হিসাবে চলে। ট্রেন্ড মিনস কি, যে একটা মানে ফলো প্যাটার্ন ও ফলো করে, যে যখন উপরে যাচ্ছে তখন একটা স্টেপ বাই স্টেপ, স্টেয়ারের মতো স্টেপ বাই স্টেপ, একটু হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এই টাইপের একটা মানে প্যাটার্ন ও ফলো করবে। প্রত্যেকটা চার্টের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন গুলো আমাদের বুঝতে হবে। তো প্রাইসের যে মুভমেন্ট আমরা দেখি, সেই মুভমেন্টটা কিসের উপরে হয়? সেটা একটা প্যাটার্নের উপরে হয়, র্যান্ডমলি মিস করে না। ওকে, 3 রকমের মেইনলি প্রাইস ট্রেন্ড হয়। একটা হচ্ছে আপ ট্রেন্ড, যেখানে এভরি নিউ হাই আর নিউ লো কি হয়, আগের যে হাই থাকে তার থেকে
আপে থাকে, যেটা আমি পরবর্তী সময় প্র্যাকটিক্যালি দেখাবো। আগে ব্যাপারটা বুঝে নিন। ব্যাপারটা হচ্ছে যে এভরি হাই মানে স্টেয়ার মনে করুন, একটা হাই ওপরে যাচ্ছে, আবার একটু সামান্য হালকা একটু নিচে আসবে, দেন আবার ওপরে। এই টাইপের একটা সিনারিও তৈরি করে। ওকে, হায়ার হাই হায়ার লো। দেন ডাউন ট্রেন্ড হচ্ছে এর অপোজিট, যখন প্রাইস লোয়ার হাই লোয়ার লো এই টাইপের প্যাটার্ন তৈরি করে। আর একটা হয় সাইড ওয়েজ মনে হয় একটা রেঞ্জের মধ্যে। আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি আপনাদের একবার, তো আপনারা বুঝতে পারবেন। জাস্ট 1 সেকেন্ড। যেটাকে আমি বললাম ফার্স্ট, যেটা হায়ার হাই হায়ার লো এই টাইপের ট্রেন্ড তৈরি হবে, যেটাকে দেখুন যখন প্রাইস উপরের দিকে যাবে এই টাইপের প্যাটার্ন তৈরি করবে। ওকে, তো এটা কি হচ্ছে, এভরি টপ এই যে পিক পয়েন্টটা, এই পয়েন্টটাকে বলা হয় হাই পয়েন্ট, এটা হাই পয়েন্ট। এভরি পিক পয়েন্ট হাই পয়েন্ট, এটা হাই পয়েন্ট, আর এটাকে বলা হয় লো পয়েন্ট। তো এরপর থেকে যেই সেকেন্ড যেই টপ মানে এই যে পিকটা, এই পিকের থেকে এই পিকটা কি হয় অ্যাকচুয়ালি ওপরে, তাই না? এটার থেকে এটা ওপরে, এটাকে যদি আমরা এখানে লাইনটা নিই তো এটার থেকে এটা ওপরে, এটাকে বলা হয় এই জন্য হায়ার হাই, হায়ার হাই। আর এই যে লো পয়েন্টটা, এই লো পয়েন্টটা আগের যে লো সেই লো থেকে ওপরে, তাহলে এটাকে বলা হয় এই জন্য হায়ার লো, পেনটা বার করিনি, আমি মাউসে লিখছি, অসুবিধা হচ্ছে, যাই হোক। তো বুঝতে পারছেন ব্যাপারটা? তো এভরি টাইম এই টাইপের যখন ট্রেন্ড হবে তাকে বলা হবে, এটাকে বলা হয় আপ ট্রেন্ড। আর ডাউন ট্রেন্ডের অপোজিট এই টাইপের হবে, এখানে লোয়ার লো হবে এভরি টাইম। এটা মানে কিন্তু এটা নয় যে শুধুমাত্র এই যে লোটা হচ্ছে এটা একটা ক্যান্ডেল বা একদিনের টাইম ফ্রেমের একটা, এরকম না। মানে এর মধ্যে আপনার ছোট 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 ক্যান্ডেল হতে পারে, এই টাইপের এর মধ্যেই আপনার ছোট 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 ক্যান্ডেল আসবে এইগুলো, ঠিক আছে? তো আমাদের বুঝতে হবে, আমি অলরেডি ইন্ডিকেটর বানিয়ে দিয়েছি, অনেক অ্যাডভান্স ইন্ডিকেটর আছে, আমি পরবর্তী সময় আপনাদেরও দেবো, প্রেজেন্ট করবো, আজকে দেখিয়ে দেবো। ওগুলো আপনাদের হেল্প করবে মানে আপনাদের বুঝতে যে হায়ার হাই হায়ার লো হচ্ছে কিনা। তো অ্যাডভান্স টাইপের ইন্ডিকেটর আছে, আমরা ক্লাসে যখন আস্তে আস্তে যাবো তখন দেখাবো, মানে আপনাদের পাঠিয়ে দেবো, বা আপনারা কি করে তৈরি করতে হবে সেগুলো দেখিয়ে দেবো। তো এই টাইপের যখন প্যাটার্ন হবে সেটা কি হচ্ছে, এভরি টাইম এটা লো পয়েন্ট, এটা হাই পয়েন্ট। তো এখান থেকে যে লো পয়েন্টটা আসবে সেটাকে বলা হয় লোয়ার লো, মানে এই লো পয়েন্ট থেকে এটা লো, আর এই হাই থেকে এটাকে এই যে হাই পয়েন্টটা এটা লো পয়েন্ট। মানে আমরা বুঝতে পারবো, এটা নর্মালি আমরা মানে ভিজুয়ালি দেখলেই বুঝতে পারবো যে এটা লোয়ার ট্রেন্ড এভরি টাইম, মানে লোয়ার লো লোয়ার হাই। তো এটা হচ্ছে আপ ট্রেন্ড আর এটা হচ্ছে ডাউন ট্রেন্ড, বাস এটাই। ওকে, আর সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে কোনটা হয়, সাইডওয়েজ ট্রেন্ড হচ্ছে এরকম টাইপের হবে যে একটা রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করে, একটা রেঞ্জ মানে একটা রেঞ্জের মধ্যে থাকে, এটা না উপরে যাবে না নিচে যাবে, একটা রেঞ্জের মধ্যে থাকবে, এরকম ওয়ান টাইপ অফ। তো এটাকে বলা হয় সাইডওয়েজ ট্রেন্ড বা নো ট্রেন্ড। ওকে, তো এই মেইনলি 3 রকমের ট্রেন্ড হয়। তো রিয়েল লাইফ এক্সাম্পল মনে করুন, একটা ডিউরিং 2021 নিফটি কি হয়, নিফটি যখন 21 ছিল তখন 14,500 ছিল। তো মার্চে এটা মোটামুটি 15,000-এ রিচ করে হায়ার হাই। দেন মে মাসে মার্কেট কারেক্টেড হয় হায়ার দেন জানুয়ারি। দেন আগস্টে গিয়ে আবার একটা হাই তৈরি করে। দেন অক্টোবরে আবার একটা আপ ট্রেন্ড। তো এই টাইপের যখন একটা সিনারিও আসবে তো সেটাকে বলা হবে আপ ট্রেন্ড বা হায়ার হাই বা হায়ার লো। আমি প্র্যাকটিক্যালি আর একটা দেখে দিই চার্ট, তাহলে আপনাদের আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। 1 সেকেন্ড। এখানে দেখতে পাচ্ছেন, চার্ট দেখতে পাচ্ছেন তো, ট্রেডিং ভিউ। ওকে, তো দেখুন এখানে এই যে মনে করুন এই যে আপনার আমরা 2023-এর এক্সাম্পল নিই, বা এখানে মার্চ 2023-এ এখানে যে ক্যান্ডেলস্টিক আমি পরে যাবো, বাট ব্যাপারটা আগে বোঝার চেষ্টা করুন। হাইড করে দিই। সিম্পলি আমরা যে লাইন চার্টেও যাই, তো লাইন চার্টে গেলে কি দেখতে পাচ্ছি, এখানে সিম্পল ভাবে দেখুন এভরি টাইম মেকিং নিউ হাই। এই যে এখানে এর আগে থেকে দেখুন, এখান থেকে দেখুন, এই এরিয়া থেকে দেখবেন এখানে একটা কি করেছে, এটা একটা লো পয়েন্ট, দেন এটা একটা হাই পয়েন্ট। ওকে, দেন এভরি টাইম বিকামিং নিউ হাই এন্ড নিউ লো। এটাকে আমরা এগুলোকে বলবো, এটাকে হাই পয়েন্ট বলবো, এটা একটা হাই পয়েন্ট, এটা একটা হাই পয়েন্ট, এটা একটা হাই পয়েন্ট, দেন এটা একটা হাই পয়েন্ট। ওকে, এগুলো হাই পয়েন্ট হচ্ছে, মানে এভরি টাইম নতুন নতুন হাই হচ্ছে, আবার এভরি টাইম নিউ লো হচ্ছে। এবার এই হাই এখানে একটা লো, বাট এই লো থেকে এই লোটা বেশি উপরে। তো এগুলো কি হচ্ছে, এভরি টাইম নিউ লো। তো এই টাইপের সিগন্যাল এখানে আসছে, যখন এই টাইপের সিগন্যাল আসবে তখন আমরা কি বলবো, এটাকে আপ ট্রেন্ড। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আপ ট্রেন্ড, বাট এর মধ্যে এখানে এই যে ফেজটা, এই ফেজটা হচ্ছে একটা কনসলিডেশন ফেজ। এই টাইমটা কি হয়েছে, যে নতুন হাই
বা নেয়নি কিছুটা টাইম। কোন টাইমটা? 2023 জুন 2023 থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বর 2023 পর্যন্ত এই যে টাইমটা, এই টাইমটা একটা রেঞ্জে ছিল। দেন এখান থেকে একটা নতুন একটা হাই এখান থেকে এটাকে ব্রেকআউট বলে, আমি পরে আসবো এগুলো ব্রেকআউট কাকে বলে বা কি, এগুলো পরে দেখবো। বাট এখান থেকে আবার নতুন করে একটা মুভমেন্ট শুরু করে এবং চলতে থাকে এটা। দেন হায়ার লো করে পুরো এখানে একটা সেপ্টেম্বর 2024 এখানে একটা হাই বানিয়েছিল এখানটায়, এই যে নিফটি। দেন এখান থেকে দেখুন ট্রেন্ড কি হয়, এখান থেকে হাই বানানোর পরে কিন্তু পরে যে হাইটা, এই যে এইটা হাই, ছোট হাই, এই হাইটার থেকে লোয়ার হাই, আর এই যে এই লোটার থেকে এই লোটা আরো নিচে, মানে হালকা নিচে, তার কাছাকাছি একই রকম জায়গায়, বাট লোয়ার হাই আর মোটামুটি সিমিলার লোয়ার লো। দেন আবার এটা একটা লোয়ার হাই, দেন একটা লোয়ার হাই, এভরি টাইম এটা কি হচ্ছে, নিচের দিকে নামছে। এটা অলরেডি এটা একটা ডাউন ট্রেন্ড এখানে ডিক্লেয়ার করে। দেন আবার এখান থেকে একটু উপরের দিকে উঠেছে, বাট এখনো পর্যন্ত কিন্তু এই যে লেভেলটা, এই লেভেলটা ব্রেক করেনি। তো এগুলো আমরা পরে অ্যাডভান্সে আরো বুঝবো যে কিভাবে ব্রেকআউট আসে, কি আছে। আমরা যে জাস্ট বুঝলাম 3 রকমের ট্রেন্ড, আপ ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, একটা সাইড ওয়েজ। তো এই মুহূর্তে মার্কেট কি কন্ডিশনে আছে? এখন ইনডিসিসিভ কন্ডিশনে আছে, এটা পরে আসবো, আমি আপনি যেতে চাইছেন এত ডিটেলস আজকে ফার্স্ট ক্লাসেই, ঠিক আছে? তো এটা হচ্ছে আমরা বোঝার চেষ্টা করলাম যে কোনটা আপ ট্রেন্ড, কোনটা ডাউন ট্রেন্ড, আর কোনটা সাইড ওয়েজ। ক্লিয়ার? তো একটা কথা আছে, এক্সাম্পলস আছে, সেটা হচ্ছে যে দ্য ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? তো ট্রেন্ড অলওয়েজ, মানে অ্যাকচুয়ালি অল ট্রেন্ড ইজ ইউর অলওয়েজ বেস্ট ফ্রেন্ড হয়। অ্যান্ড এন্ড ওয়েন ইট বেন্ডস, মানে ট্রেন্ড এন্ড হয়ে যায় যখন এটা বেন্ড হয়ে যায়, মানে বা আনটিল ইট বেন্ডস, যখন ট্রেন্ডটা চেঞ্জ হয়ে যায়, তখন ওটা বেন্ড হয়ে চেঞ্জ হয়ে যায়, তখন আমার ফ্রেন্ড থাকবে না, তখন অটোমেটিক্যালি আমাদের বেরিয়ে যেতে হবে। তো এটা মাথায় রাখতে হবে সবসময়, ট্রেন্ড ফলো করা, ট্রেন্ডিং স্ট্র্যাটেজি আমাদের অ্যাপ্লাই করতে। আমরা দেখবেন ফিউচারে যখন আমরা ইনভেস্টমেন্ট করবো বা ট্রেডিং শিখবো, যে ট্রেন্ড দেখে কিভাবে আমরা কোথায় এন্ট্রি করবো, কোথায় এক্সিট করবো, এই কোডটাকে মাথায় রাখবেন। তো ট্রেন্ড ইজ ইউর বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? আনটিল ওয়েন ইট বেন্ড, মানে আনটিল ইটস বেন্ড। ওকে, দেন আমাদের থার্ড যে প্রিন্সিপাল, ডাউ থিওরি প্রিন্সিপাল, সেটা হচ্ছে যে অ্যাজাম্পশন, সেটা হিস্ট্রি রিপিট ইটসেলফ, মানে হিস্ট্রি যেটা হয়ে গেছে সেটা বারবার রিপিট হয়। তো এটা 100 বছর আগেও এরকম হয়েছে, 50 বছর আগেও হয়েছে, এখনো হয়। তো এটা এই জন্য বলা হয় এটা হিউম্যান, মানে এই যে নেচারটা না চেঞ্জ হয় না, মানে এটা হিউম্যান নেচার। তো ইমোশন মানে কি বলছে যে হিউম্যান নেচার নেভার চেঞ্জেস, ঠিক আছে? দ্য ইমোশন দ্যাট ড্রপ মার্কেট 100 years ago, গ্রিড অ্যান্ড ফিয়ার, মানে যেটা ভয় ছিল, ভীতি, মানে গ্রিড অ্যান্ড ফিয়ার, মানে একটা ভয় কাজ করা, বা মানে একটা মানে গ্রিড মানে হচ্ছে লোভ বা মানে ফিয়ার মানে যে ভয়, লোভ কাজ করা। তো এই বিষয়টা আগেও ছিল, আজও আছে, ইন ফিউচারও থাকবে। তো এই বিষয়টার উপরেই কিন্তু এই যে থার্ড টেনেন্টটা এটা ইয়ে করে যে হিস্ট্রি কিন্তু বারবার করে সেই একই জিনিস রিপিট করে। ওকে, তো কি করে, যে কোনো প্যাটার্নস রিপিট হয়। গ্রিড যেমন when price rise, prices যখন রাইজ করে, people get excited and buy more. যখন প্রাইস উপরের দিকে ওঠে তখন আরো মানে পিপলটা কি হয়, এক্সাইটেড হয়ে যায়, মানুষ এক্সাইটেড হয়ে যায় এবং আরো বেশি কিনতে শুরু করে। ফিয়ার, যখন প্রাইস ফল করে তখন প্যানিকে এসে সবাই সেল করে, এটা হয়। হোপ, লুজিং ট্রেডার হোল্ডস দ্যাট পজিশন হোপিং ফর রিকভারি। এটা আমি বারবার বলি, ইন ফিউচার আমরা যখন সাইকোলজি নিয়ে পড়বো তখন আমরা দেখবো যে অনেকেই আছেন যারা একটা স্টকে লস হচ্ছে, সেই লুজিং স্ট্রিকটাকে নিয়ে হোল্ড করে বসে থাকে অনেক দিন পর্যন্ত, যে এই হোপ নিয়ে, এই আশা নিয়ে যে হয়তো প্রাইস রিকভার করবে, বাট সেটা রিকভার করে না। তো স্টক মার্কেটে হোপ কখনোই কাজ করে না। অলওয়েজ আপনাকে আপনার ডিসিশনটা কিন্তু মানে সবসময় একটা বুঝে টেকনিক্যাল দেখে আপনাকে ডিসিশন নিতে হবে। ইমোশনাল হয়ে কিন্তু, অ্যাটাচমেন্ট হয়ে কিন্তু আপনার ট্রেডিং করলে চলবে না। ইমোশনাল লেস হতে হবে ট্রেড করতে গেলে বা ইনভেস্টমেন্ট করতে গেলে। তো এগুলো আপনাকে মাথায় রাখতে হবে। তো এই জিনিসগুলো বারবার এখনো প্রচুর মানুষ, ইনভেস্টার্স বা ট্রেডার্স, বিশেষ করে রিটেলার্স, বিশেষ করে প্রায় 90%, ঠিক আছে, তারা এখনো লুজ ট্রেডে বসে থাকে, বা লুজ মানে যে স্টকটা রিটার্ন দিচ্ছে না, সে স্টকটা শুধুমাত্র এই ভেবে বসে থাকে যে কোনোদিন হয়তো উঠবে, বা এটা আমার ফেভারিট কোম্পানি, মানে কোম্পানির সঙ্গে একটা খুব বড় অ্যাটাচমেন্ট হয়ে যায়, ভালোবাসা হয়ে যায়। তো সেটা করবেন না, সেটাই কি হয়, সেটাই অনেক লস হয়। তো এবং অলরেডি আরেকটা জিনিসও চলে, সেটা যে রিগ্রেটস, স্টক মার্কেটে রিগ্রেটস খুব বেশি চলে। বিশেষ করে কি হয়, ধরুন আপনি বেরিয়ে গেলেন, তখন স্টকটা উপরে উঠে গেল, সেটা একটা রিগ্রেটস হয়।
বা আপনি এই ধরুন স্টকটা কিনলেন, পড়তে শুরু করলো, আপনার রিগ্রেট হলো, তো আমি এখন কিনলাম কেন, পরে কিনতে পারতাম, সেটা একটা রিগ্রেট। ঠিক আছে, বা আপনি মানে ধরে রেখেছেন স্টকটা পড়তেই আছে, তো আপনি মনে করবেন রিগ্রেটস হবে যে আপনি কেন স্টকটা বিক্রি করলেন না, বিক্রি করলে হয়তো আগেই মানে অল্প লসে বেরোনো যেত। আবার হয়তো একটা স্টক উপরের দিকে উঠছে, আপনি আগে আর্লি প্রফিট বুক করে দিলেন, সেখানেও রিগ্রেট হবে যে কেন আমি আগে ছেড়ে দিলাম, আর একটু ধরতে পারতাম তাহলে আরো বেশি প্রফিট হতো। তো এই রিগ্রেট ব্যাপারটা আগেও ছিল, এখনো আছে, আর ইন ফিউচারও থাকবে। তো এগুলো টোটালি হিউম্যান সাইকোলজি। তো আমরা সাইকোলজিক্যাল ক্লাসে এই ব্যাপারগুলো আরো ডিটেলসে ডেপথে বুঝবো। ওকে, তো কমন রিপিটেটিভ প্যাটার্নস যেগুলো হয়ে থাকে, সেটা যেগুলো মানে প্যাটার্ন হচ্ছে চার্ট প্যাটার্ন এক ধরনের হয়, একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। তো মেইনলি এই ধরনের চার্ট প্যাটার্ন হয়, মানে চার্টের উপর এই জায়গায় প্যাটার্ন দেখা যায়। তো এগুলো আমরা ডিটেলসে ডেপথে পরবর্তী ক্লাসগুলোতে বুঝবো। একটা হচ্ছে হেড এন্ড শোল্ডার, এই টাইপের প্যাটার্ন আমরা মেইনলি দেখতে পাই মার্কেটে অনেক। দেন ডবল টপ, ডবল বটম, এই টাইপের প্যাটার্নও আসে। দেন ট্রায়াঙ্গেল প্যাটার্ন, এই প্যাটার্ন গুলো আমরা জেনারেলি দেখি, বাট এগুলো নিয়ে আমি এখন আজকে ডিসকাস করবো না, এগুলো আমরা ফিউচারে আমরা ক্লাসে আমরা এগুলো শিখবো, একটা করে প্যাটার্ন কিভাবে আসে এবং এর ডায়াগ্রামটা কি, বা কখন এন্ট্রি করবো, কখন এক্সিট করবো, এই প্রিন্সিপাল গুলো আমি পরবর্তী সময় শিখবো। ওকে, একটা হিস্টোরিক্যাল এক্সাম্পল যদি আমরা দেখি, আর্লিয়ার ক্রাশেস, যেমন 2008-এ লেমন ব্রাদার ক্রাইসিস হয়, সেই সময় মার্কেট মানে ওভারঅল ওয়ার্ল্ড মার্কেট ক্র্যাশ করে। ওকে, তো সেই সময় একটা প্যাটার্ন আমরা দেখতে পাই, একটাকে বলা হয়, এটাকে হচ্ছে ইউফোরিয়া ফেজ। মানে ইউফোরিয়া ফেজ মানে যখন সবাই মানে বিলিভ করে থাকে প্রাইস, মানে কি হয়, এভরিওয়ান বিলিভস প্রাইস উইল কিপ রাইজিং ফরএভার। মানে ইউফোরিয়া ফেজটা কখন আসে, যে ঠিক মানে মার্কেট পড়ার আগে, ফল হওয়ার আগে একটা ইউফোরিয়া আসে, যে মার্কেট উঠছে আরো উঠবে। কিন্তু এই ইউফোরিয়া তৈরি হয়, মার্কেট হয়তো পড়বেই না, একটা এই টাইপের ইউফোরিয়া, মানে সবাই তখন কিনতেই থাকে। ঠিক আছে, বাট একটা সময় আসে, স্মার্ট মানি কি করে, বিক্রি করতে শুরু করে, স্টার্ট সেলিং। বাট পাবলিক রিমেইন অপটিমিস্টিক, পাবলিক কিন্তু তখন মতো অপটিমিস্টিক থাকে যে এখনো হয়তো মানে মার্কেট বাড়ছে বা বাড়বে। বাট অলরেডি যারা স্মার্ট মানি, তারা কিন্তু অলরেডি ধীরে ধীরে বেরোতে থাকে। এই জন্য এই প্যাটার্ন গুলো বুঝতে হবে যে স্মার্ট পিপল বেরোচ্ছে কিনা। ওকে, দেন একটা প্যানিক ফেজ আসে, যখন মার্কেটে একটা মানে মেজর সাপোর্ট ব্রেক করে নিচের দিকে নামে, তখন সবাই বিক্রি করে থাকে। তখন কি হয়, ম্যাসিভ একটা সেলিং আসে এবং মার্কেট একটা মানে খুব ফাস্ট একটা নিচের দিকে ফল শুরু করে, যেটাকে প্যানিক ফেজ বলা হয়। ঠিক আছে, প্যানিক ফেজ করার পরে কি হয়, যে লং টার্ম ইনভেস্টার যখন দেখে যে একটা জায়গায় চলে এসছে মার্কেট, মোটামুটি একটা ভ্যালুয়েবল জায়গায় যেখান থেকে আবার নতুন করে কেনা যায়, তখন আবার নতুন করে আবার মানে লং টার্ম ইনভেস্টাররা সেখান থেকে লং টার্ম ইনভেস্টার যারা গিভ আপ এন্ড সেল দা বটম, মানে লং টার্ম ইনভেস্টার অনেক সময় কি হয়, বটমেও তখন সেল করে দেয়। অনেক সময় প্যানিক ফেজের পর যখন মানে একদম বটম চলে আসে, তখন অনেক সময় ওটাও সেলিং চলে আসে। তারপরে যে ফেজটা শুরু হয়, সেটা আমি আসছি, সেটাই বলা হয় অ্যাকুমুলেশন ফেজ। সেই ফেজটাকে আবার নতুন করে শুরু হয়। তো এখানে ব্যাপারটা মানে এখানে বলা হয়েছে যে এই প্রেজেন্ট মানে স্লাইডে, সেটা হচ্ছে যে 1929 একটা ক্রাশ হয়েছিল ইউএস মার্কেটে, বড় ক্রাশ। দেন 1987 এটাও একটা সেম টাইপের ক্রাশ, মানে একটা বড় ক্রাশ হয়। দেন 2000 একটা .com বাবল ক্রাশ, সেটা একটা ক্রাশ। দেন 2008 একটা ক্রাশ হয়। দেন 2020 তার একটা ক্রাশ হয়, যেটা হচ্ছে কোভিড ক্রাশ। তো এই প্রত্যেকটা ক্রাশ আমাদের বুঝিয়ে দেয় যে হিস্ট্রি যেটা, সেটা কিন্তু বারবার ফিরে আসে। ওকে, তো এই টাইপের ঘটনাগুলো বারবার আছে। তো কেননা হিউম্যান বিহেভিয়ার একই রকম, মানে হয়তো কিছুটা চেঞ্জ হয়, বাট এই যে গ্রিড অ্যান্ড ফিয়ার, এই বিষয়টা এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে, ফিউচারও থাকবে। এই জন্যই এই যে ডাউটের যে প্রিন্সিপালস, 4 প্রিন্সিপালস, এই 3টে প্রিন্সিপাল, এই 3টে জিনিস অ্যাজাম্পশন করায়, এটা বোঝায়। ওকে, তো ওয়াই দিস ম্যাটার আন্ডারস্ট্যান্ডিং, মানে এটা বুঝলে আমাদের কি হবে, এটা বুঝলে আমরা যে আমাদের একটা কনফিডেন্স পাবো, একটা ফ্রেমওয়ার্ক তৈরি করতে পারবো। ঠিক আছে, এবং আমরা প্রপারলি একটা চার্ট বেস একটা ট্রেডিং ডিসিশন নিতে পারবো, ট্রেডিং হোক বা ইনভেস্টমেন্ট হোক, সেই ডিসিশন নিতে পারবো। উইদাউট দিস ফাউন্ডেশন টেকনিক্যাল অ্যানালিসিস বিকাম মোর গেস ওয়ার্ক, মানে এই ফাউন্ডেশন ছাড়া কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস অ্যাকচুয়ালি শুধুমাত্র গেসে চলবে, কিন্তু কোনো লজিক্যাল হবে না। ব্যাপারটা বলতে চাইছেন এখানে, মানে ডাউ থিওরির যে 3টে প্রিন্সিপাল, এই 3টে প্রিন্সিপালকে যদি না মানা হয়, তাহলে শুধুমাত্র গেস করা হবে যে প্রাইস হয়তো বাড়বে কি কমবে। কিন্তু এই প্রিন্সিপাল গুলোকে যদি ফলো করা হয়, তাহলে আমরা একটা প্রপার ভাবে, একটা প্রপার চার্ট দেখে একটা ডিসিশন আমরা নিতে পারবো। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে ক্রিয়েট কনফিডেন্স। when you know that price reflect all information, you just chart signals and charts, মানে you trust chart signal। ঠিক আছে, মানে আমরা শুধুমাত্র চার্টের সিগন্যাল পর ট্রাস্ট করতে পারি, কোনো নিউজ বা রিউমার্স এর উপরে আমাদের ট্রাস্ট করার দরকার পড়ে না। দিস রিউমার্স, ইমোশনাল
কনফিউশন ফ্রম ট্রেডিং ডিসিশনস। ওকে, তো এই যে রিউমার্স আমরা আমরা মানে আসে বা বিভিন্ন জায়গায় ছড়িয়ে থাকে বা আমরা দেখি, এই রিউমার্স গুলো আমাদের আমাদের কি করে, আমাদের সাইকোলজিক্যালি একটা মানে ব্যারিয়ার তৈরি করে। মানে কি টাইপের, মানে অনেক অনেক ইনফরমেশন আমাদের পুরো প্যারালাইজ করে দেয়। ধরুন এই একটা ইনফরমেশন দিল, ও একটা ইনফরমেশন দিল, আপনার অফিসের কলিগ একটা ইনফরমেশন দিল, কোনো ফ্রেন্ড একটা ইনফরমেশন দিল, কোনো মানে রিলেটিভ একজন কিছু বললো, তো এগুলো এক একটা ইনফরমেশন আমরা নিয়ে আমরা না বিচার করি, আমরা মানে সেই ইনফরমেশনটাকে উপরে আমরা ভরসা করে ফেলি। ঠিক আছে, তো এই ইমোশন গুলো থেকে আমরা দূরে থাকতে পারবো যদি আমরা চার্ট অ্যানালিসিস বা টেকনিক্যাল অ্যানালিসিস ব্যাপারটাকে বুঝি। ওকে, তো ক্রিয়েট কনফিডেন্স, তো আমরা চার্টের উপর ট্রাস্ট করতে পারি। দেন ইউনিভার্সাল অ্যাপ্লিকেশনস, তো এই প্রিন্সিপাল গুলো সমস্ত মার্কেট অ্যাপ্লিকেশন হয়, মানে সমস্ত মার্কেট এগুলো চলে, বিশেষ করে ইন্ডিয়ান স্টক হোক বা ইউএস মার্কেট হোক বা কমোডিটিস হোক বা ক্রিপ্টোকারেন্সি হোক বা ফরেক্স ট্রেডিং হোক, এনি টাইপ অফ মানে অ্যাসেট ক্লাস, অল অ্যাসেট ক্লাসে কিন্তু এই টাইপের প্রিন্সিপাল অ্যাপ্লিকেশন মানে এই প্রিন্সিপাল গুলো অ্যাপ্লাই হয়। শুধুমাত্র স্টক মার্কেট বলে নয়, সমস্ত রকমের অ্যাসেট ক্লাসে কিন্তু এই ইউনিভার্সাল অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেবল। ওকে, দেন স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন, every technical indicator pattern and trading strategy is built upon this assumption. Master this first, then everything else become easier. তো স্ট্র্যাটেজিক ফাউন্ডেশন আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা ট্রেডিং স্ট্র্যাটেজি আমাদের এর উপরে ভিত্তি করে তৈরি করতে হবে, যেটা আমাদের যদি আমরা যদি এটাকে মানে মাস্টার করতে পারি, তাহলে আমরা আমাদের ট্রেডিং বা অন্যান্য কিছু করার ডিসিশন নেওয়া, এটা কিন্তু আমাদের খুব ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো সবকিছু এই ট্রেডিং স্ট্র্যাটেজি কিন্তু এই প্যাটার্নের উপরে আসে। ওকে, এখানে প্র্যাকটিক্যাল কিছু এক্সাম্পল আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। আমি মানে এই প্রেজেন্টেশন আমাদের ইয়েতে আপলোড হয়ে যাবে, এখান থেকে পেয়ে যাবেন আপনারা। তো আমি এখানে ডিটেলসে যাচ্ছি না, শর্ট টার্ম ডে ট্রেডারদের জন্য কিছু ব্যাপার আছে। আর ইয়েতে আর একটা কুইজ আছে, কুইজটা আমি জাস্ট বলি, দেখি আপনারা করতে পারেন কিনা বা নিজের চেষ্টা করে করতে পারেন কিনা। ফার্স্ট, ঠিক আছে, ফার্স্ট কোশ্চেন একটা আছে, মানে এই যে আমরা চ্যাপ্টারটা পড়লাম এর মধ্যে থেকে কোশ্চেন আছে, হোয়াট আর দ্য 3 মোর অ্যাজাম্পশনস অফ টেকনিক্যাল অ্যানালিসিস। ঠিক আছে, সেটা ফার্স্ট কোশ্চেন। আপনারা নিজেরা ভেবে উত্তর দেওয়ার চেষ্টা করুন, আমি বেশি সময় নেবো না, আপনারা নিজেরা ট্রাই করবেন। কোশ্চেন নাম্বার 2, ক্যান ইউ রিলেট এনি দিস অ্যাজাম্পশন টু রিয়েল লাইফ, মানে আপনারা কি এরকম করেছেন, ঠিক মানে এরকম টাইপের রিলেট করতে পেরেছেন যে আমি যেগুলো পড়ালাম বা যেগুলো দেখলাম সেগুলো রিয়েল লাইফের সঙ্গে রিলেট করতে পারছেন কি, সেগুলো দেখবেন। অ্যান্ড কুইক ডিসিশন, মানে শেয়ার ইউর ইনসাইট, which assumption makes the most sense of you and why? Come on. কেউ কেউ কোশ্চেন করলেন কি? Anyone? Any question? হ্যাঁ, কোনো কোশ্চেন আছে কারণ? ওকে, আমাদের কিন্তু ক্লাস শেষ হয়নি, ক্লাসে কিন্তু এখনো কমপ্লিট হয়নি, অনেক মানে 2-3 জন লেফট করে গেলেন, যাই না কেন। যাই হোক, তো আমাদের নেক্সট যে সেকশনে যাব, সেকশন সি, থার্ড সেকশন, সেটা হচ্ছে মার্কেট সাইকেল। এবার মার্কেট সাইকেলটা আমাদের বুঝতে হবে। ফার্স্ট আমাদের যে মার্কেট সাইকেল, সেটা হচ্ছে কি, যে মার্কেট আমি আগে বললাম, সেটা হচ্ছে মার্কেট কিন্তু র্যান্ডামলি মুভ করে না, দে ফলো লাইফ সাইকেল, মানে একটা সাইকেল ফলো করে, জাস্ট লাইক সিজন, মানে যেরকম সিজন চেঞ্জ হয়, মনসুন মানে সামারের পর মনসুন আসে, মনসুনের পর উইন্টার সিজন আসে, তো এরকম আমাদের সিজনাল যেমন চেঞ্জ হয়, সেরকম কিন্তু মার্কেটের সাইকেলও কিন্তু চেঞ্জ হয়। ওকে, টাইমের সাথে সাথে। তো সেগুলো আমরা দেখবো, সেই সিজন গুলো কি কি এবং কখন আমরা বাই করব, কখন আমরা হোল্ড করব, কখন আমরা সেল করব, সে মার্কেট সাইকেল দেখে আমরা বুঝতে পারবো। ফার্স্ট হচ্ছে যে কোন সিজন, সে ফার্স্ট হচ্ছে প্রি প্রোডাকশন, মানে যখন একটা প্ল্যানিং ফেজ চলে, বিশেষ করে এটা স্মার্ট পিপল বা স্মার্ট মানি বা ফান্ডামেন্টালিস্ট যারা, তারা এই বিষয়টাকে খুব ডিপলি দেখেন, যে একটা কোম্পানি অ্যানালিসিস করেন, কোম্পানির ফান্ডামেন্টালস দেখেন, কোম্পানির বিজনেস স্ট্রাকচার দেখেন, যে কোম্পানি কি কন্ডিশনে আছে, কোম্পানির ভ্যালুয়েশন দেখেন। ঠিক আছে, যেটা আমরাও শিখবো। ঠিক আছে, তো সেগুলো দেখার পরে একটা মানে স্ট্র্যাটেজি বানান, যে হ্যাঁ এই কোম্পানি এখন মোটামুটি একটা ঠিকঠাক ভ্যালুয়েশন আছে, এখন কেনা যেতে পারে। তো সেই সময় তারা ধীরে ধীরে একটা বাইং শুরু করেন। ওকে, তো বাইং শুরু করেন, তো সেই যে ফেজটা, একটা ফেজ, সেই ফেজে কি হয়, মার্কেট প্রাইস মানে স্টকের প্রাইস বা ইন্ডেক্সের প্রাইস হোক বা পার্টিকুলার সেই অ্যাসেট ক্লাসের প্রাইস হোক, মানে খুব বেশি মুভ করে না, ছোট ছোট মুভ করে এবং ধীরে ধীরে সেখানে একটা অ্যাকুমুলেশন হয়ে থাকে। তো এই যে ফেজটা, এই ফেজটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেজ। ওকে, এটা ফার্স্ট ফেজ। সেকেন্ড একটা ফেজ আসে, সেটাকে বলা হয় রিলিজ বা
পাবলিসিটি ফেজ, সরি পাবলিকালি ফেজ, মানে যেটাকে বলা হয় পাবলিক পার্টিসিপেশন করে মানে মার্কেট। এটাই কি হয় যে যখন ধীরে 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 ইনস্টিটিউশন বাই করতে শুরু করে, প্রাইস ধীরে ধীরে আপওয়ার্ড যেতে থাকে, একটা সার্টেন রেজিস্ট্যান্স লেভেল থেকে ব্রেকআউট আসে, তখন কি হয় পাবলিকের কাছে এসে নোটিফিকেশন যায়। বিশেষ করে পাবলিক, ধরুন আমরা ঠিক আছে, আমাদের কাছেও নোটিফিকেশন, যেটা আমরা দেখাবো ক্লাসে, আমি কিছু চার্ট দেখিয়ে দেবো, আপনারা বুঝতে পারবেন। তো সেই ফেজটা হয় হচ্ছে পাবলিক পার্টিসিপেশন, মানে পাবলিক ধীরে 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 সেখানে পার্টিসিপেশন করতে শুরু করে। ওকে, তো তারপর একটা টাইমে কি হয়, কন্টিনিউয়াসলি প্রাইস ওপরে যেতে থাকে, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম করে মানে আপওয়ার্ডে যেতে থাকে। তো আপওয়ার্ড যেতে যেতে যাওয়ার পরে একটা জায়গা আসে, একটা এন্ড পিরিয়ড আসে, যেখানে ধীরে ধীরে যারা অ্যাকুমুলেট করেছিলেন স্মার্ট পিপল, তারা আস্তে আস্তে করে এক্সিট করতে শুরু করেন। ওকে, তো সেই ফেজটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফেজ, মানে ধীরে 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 ডিস্ট্রিবিউট হতে থাকে, মানে ওরা এক্সিট করেন, কারা, যারা স্মার্ট পিপল তারা এক্সিট করেন, আর তারা বাই করে তখন রিটেলাররা। এবং যখন ধীরে ধীরে এক্সিটটা এমন একটা পজিশনে আসে, তখন প্রাইসটা ধীরে ধীরে ডিক্লাইন হতে শুরু করে এবং একটা মেজর সাপোর্ট থেকে সেটা ব্রেক হতে শুরু করে। তো সেই ফেজটাকে বলা হয় প্যানিক ফেজ বা পোস্ট রিলিজ প্যানিক ফেজ। সেই ফেজে সার্টেন ডাউন হয় এবং অনেক বড় ফল হয়ে যায়। আমি একটা ডায়াগ্রাম করে আপনাদের দেখিয়ে দিই, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো ফার্স্ট যে ফেজটা হয়, ফেজটা প্রথমে দেখি যে এরকম টাইপের একটা ফেজ চলে, মানে একটা কনসোলিডেশন জোনে, ছোট ছোট মুভমেন্ট, বেশি ভলিউম খুব বেশি থাকে না, ছোট ছোট ভলিউম থাকে এখানে। দেন একটা সার্টেন পয়েন্ট থেকে এটা উঠতে শুরু করে, সেই সার্টেন পয়েন্টটা হতে পারে এরকম জায়গা, মানে এখান থেকে একটা ব্রেকআউট আসে। ওকে, দেন প্রাইসটা ধীরে 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 মুভ করতে থাকে এরকম। তো আমরা যে ফার্স্ট যে ফেজটা দেখলাম, যে এই ফেজটাকে বলা হয় অ্যাকুমুলেশন ফেজ। এই ফেজটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। ওকে, পরে যে ফেজটায় যখন মার্কেট উপরের দিকে উঠতে শুরু করে, এই যে ফেজটা, এটাকে বলা হয় পাবলিক পার্টিসিপেশন ফেজ। ওকে, দেন এটা একটা জায়গায় গিয়ে এখানটায় গিয়ে ওটা আবার একটা জায়গায় তখন প্রাইস দিয়ে আবার এখানে দাঁড়িয়ে যায়, এই টাইপের একটা কনসলিডেশন চলে আসে। এই ফেজটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ। ওকে, এখান থেকে কি হয়, যে যারা এখানে এন্ট্রি করেছিল তারা এখানে এক্সিট করে যায়, তো এটা একটা ডিস্ট্রিবিউশন ফেজ। এবং এরপরে যে ফেজটা শুরু হয়, তখন এটা প্যানিক আছে। প্যানিক যখন হয় তখন খুব শার্প ফল হয়। হয়তো বাড়ার সময় আমি এটাকে খুব একটু শার্প দেখেছি, হয়তো মার্কেট যখন বাড়ে তখন এরকম রেঞ্জে বাড়ে, মানে মোটামুটি 45 ডিগ্রি অ্যাঙ্গেল মনে করুন। কিন্তু যখন মার্কেট ফল হয় তখন কিন্তু অ্যাঙ্গেলটা চেঞ্জ হয়ে যায়, তখন কিন্তু খুব শার্প ফল হয়, দেখবেন, এটা লক্ষ্য রাখবেন। তো অলওয়েজ যখন মার্কেট ফল হয় তখন খুব শার্প ফল হয়, তো তখন সেই অ্যাঙ্গেলটা মানে অনেক চেঞ্জ হয়ে যায়, শার্প ফল হয়। কেননা কি, কেন এটা হয়, তার পেছনে লজিক হচ্ছে এটা, যখন বাইং করে, বাইং এর জন্য কি লাগে, বাইং এর জন্য মানি লাগে, টাকা লাগে, ফান্ড লাগে, তাই না, মানি পাওয়ার। কারণ আপনাকে বাই করতে গেলে আপনার জন্য টাকা লাগবে, মানে টাকা দিয়ে আপনাকে কিনতে হয়। বাট সেলিং এর সময় কি হয়, সেলিং এর সময় আপনার টাকা লাগে না, আপনি জাস্ট সেল বাটন প্রেস করছেন আর সেল হয়ে যাচ্ছে। ওকে, তো সেটা ইজি, সেল করাটা ভেরি ইজি, সেল করার জন্য কোনো ফান্ড লাগে না। এই জন্য সবাই যখন প্যানিক আসে তখন সবাই একসাথে সেলিং বাটন প্রেস করে দেয়। আজকাল তো অ্যালগোরিদম ট্রেড এখন চলে, অ্যালগো ট্রেড বা অ্যালগো সিস্টেম স্ট্র্যাটেজি ইনস্টিটিউশন ইউজ করে থাকেন। তো সিস্টেম সঙ্গে সঙ্গে সেলিং করা শুরু করে দেয়, তখন কি হয়, এটা কন্টিনিউয়াসলি নিচের দিকে পড়তে শুরু করে, সাডেন ফল হয়। এই জন্য প্যানিক ফেজ খুব ফাস্ট এন্ড ফিউরিয়াস হয়। ওকে, ক্লিয়ার? আমার একটু প্রবলেম হচ্ছে আজকে, তাও চেষ্টা করছি আপনাদের যতটা করার। এই হোক, তো এই চারটে ফেসের মধ্যে থেকে সবসময় প্রত্যেকটা স্টক বা প্রত্যেকটা কোম্পানি কিন্তু বা ইন্ডেক্সও কিন্তু এই চারটে ফেসের মধ্যে থেকে যায়। একটা অ্যাকুমুলেশন ফেজ, একটাকে মার্কআপ ফেজ বলা হয় বা পাবলিক পার্টিসিপেশন ফেজ বলা হয়, একটা ডিস্ট্রিবিউশন ফেজ যেখানে স্মার্ট মানিরা বেরিয়ে যায়, আর একটা হচ্ছে ডিক্লাইন ফেজ, যখন কমপ্লিটলি প্যানিক শুরু হয়ে যায় এবং ডিক্লাইন হতে শুরু করে। ওকে, এই চারটে ফেজ হয়। এবার ফেজ হচ্ছে অ্যাকুমুলেশন। আমি এগুলো একটু ফাস্ট যাব, আপনারা একটু দেখে নেবেন, কেননা আমি একটু ফাস্ট, অনেকগুলো স্লাইড আছে কমপ্লিট করতে হবে। আমি অলরেডি বলে দিলাম এখন কি করে হয়, প্রাইস অ্যাকশন কিভাবে হবে, সেগুলো প্র্যাকটিক্যালি আমি একবার দেখিয়ে দেবো পরবর্তী সময়। একবার দেখে নেবেন, তেমন কিছু টাফ কিছু নেই, কারণ এগুলো খুব সিম্পলিফাই লেখা, মেনশন করা, যে এই সময় প্রাইস অ্যাকশন কি হয়। যে মানে প্রাইস অ্যাকুমুলেশনটাকে মনে করতে পারেন যে আপনারা উইন্টারের সঙ্গে মানে কম্পেয়ার করতে পারেন, যে এটা একটা উইন্টার সিজন অফ দ্য মার্কেট। এই সময় কি হয়, মার্কেট একটা পিরিয়ডের মধ্যে থেকে যায় যখন মানে খুব বেশি ফ্লো থাকে না মার্কেট, যেটা বললাম সেই টাইমে,
তখন মিডিয়া কভারেজ থাকে না, স্টকে কোনো নিউজ থাকে না, কিন্তু সেই সময় কিন্তু ধীরে 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 স্টক মার্কেটে কিন্তু তারা করে স্মার্ট মানি। তো প্রাইস এই সময়টা কি হয়, প্রাইস রিমেন স্টেবল আফটার মেজর ডিক্লাইনিং। ওকে, বাট এটার ইয়েটা কি হয়, মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে কখন, মার্কেট সেন্টিমেন্ট পাবলিক হ্যাজ গিভেন আপ অন স্টক, মিডিয়া কভারেজ ইজ নেগেটিভ অর অ্যাবসেন্ট, মিডিয়া তখন থাকে না, ট্রেডিং ভলিউম তখন লো থাকে, আর আইপিও বা নিউ ইস্যু আর রেয়ার, তখন আইপিও মানে মার্কেট আইপিও থাকে না, কোনো নিউ ইস্যু তখন মার্কেট থাকে না, এই টাইমটা অ্যাকুমুলেশন ফেজ থাকে, ঠিক আছে, এই সময়টা। এটা মার্কেটের ক্ষেত্রেও হয়, কোনো স্টকের ক্ষেত্রেও হয় এটা। নেক্সট, যেমন আমরা এটার একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, সেটা হচ্ছে কোভিড এর সময়, মানে সরি পোস্ট কোভিড যখন হলো, তখন মার্কেট একটা সময় মার্কেট ক্রাশ করে যায়, মানে মার্কেট 13,000 থেকে ক্রাশ করে 7,500 নেমে যায়, দেন ধীরে 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 মার্কেট স্টেবিলাইজ হতে থাকে এবং ধীরে 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 উপরে উঠতে থাকে। তো এই যে ফেজটা এখানে মেনশন করা আছে সমস্ত কিছু যে কখন হয়, তো এই সময়টায় তখন কি হয়, ধীরে 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 অ্যাকুমুলেশন হতে শুরু করে, এবং পরবর্তী সময় কিন্তু মানে যারা অলরেডি, ইভেন ধরুন আমিও একটা সময় কোভিডে যখন মার্কেট ফল হয় তখন আমিও বেরিয়ে গেছিলাম, আমার প্রচুর লস করে। পরে যে এন্ট্রি করার মানে তখন কোভিডটা এতটা ছড়িয়ে যায় মানে ইন্ডিয়াতে, তখন কিন্তু মার্কেট ধীরে 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 উপরের দিকে উঠতে শুরু করে। আপনারা সবাই হয়তো কোভিডের অনেক পরে এসছেন, কিন্তু আমরা আগে ছিলাম, তো আমাদের কিন্তু তখনও একটা হোপ ছিল না যে মার্কেট আদৌ ঘুরে দাঁড়াবে, কেননা তখন এটা ফিল হতো সমস্ত বিজনেস বন্ধ, টোটাল লকডাউন, হ্যাঁ পুরো সবকিছু বন্ধ, কিন্তু তখন মার্কেট কিন্তু ধীরে ধীরে রিকভার করা শুরু হলো। তখনও কিন্তু আমাদের মধ্যে সেই কনফিডেন্স আসেনি যে বিজনেস আদৌ কি ঘুরে দাঁড়াবে বা কতদিন সময় লাগবে, তখন কিন্তু বুঝতে পারিনি যে অলরেডি অ্যাকুমুলেট চলছে, কিন্তু মার্কেট কিন্তু ধীরে 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 এভরি নিউ হাই বানাতে শুরু করে। তো আমরা কিন্তু অনেক লেট, মানে এপ্রিল থেকেই কিন্তু অ্যাকুমুলেশন হতে শুরু করে, কিন্তু আমাদের এন্ট্রি হতে হতে প্রায় জুলাই আগস্ট সেপ্টেম্বরে গিয়ে আমরা এন্ট্রি করি, আমাদের মতো যারা পাবলিক পার্টিসিপেশন, মানে আমরা কিন্তু তখনও ভয় ছিলাম যে না, কারণ আমাদের মানে যখন মার্কেট ফল হয় তখন আমাদের ইন্ডিয়াতে হয়তো মানে যেই টোটাল কোভিড যেই মানে পেনিট্রেশন হয়েছিল খুবই মানে রেয়ার, খুব কম, মোটামুটি 500 না 800 1000, সেই টাইমে লকডাউন শুরু হয়। তারপর যখন ধীরে ধীরে সেটা বাড়তে থাকে তখন কিন্তু মার্কেট উপরের দিকে উঠতে থাকে। তো মার্কেট কিন্তু আগেই সবকিছু প্রেডিকশন করে না যে ফিউচারে কি হতে পারে। তো সেই ফেজটা কোভিড ফেজটা, সেটা আমাদের একটা এক্সাম্পল, মানে এটা বুঝতে সাহায্য করে যে কখন কোন টাইমটা অ্যাকুমুলেশন ফেজ। ওকে, নেক্সট যেটা বললাম বুল রান, যেটা আমি বলে দিলাম, সেটা হচ্ছে আর্লি মর্কআপ হয়। তো এই টাইমে কি হয়, মানে মিডিয়াতে ধীরে ধীরে বা সোশ্যাল মিডিয়া হোক বা মিডিয়াতে কভারেজ আসে, নিউজ হেডলাইন এটা নিউজ আসে, তো ধীরে 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 এটা কি হয়, একটা মানে জায়গা তৈরি হয়, তখন সবাই পাবলিকরা ধীরে ধীরে পার্টিসিপেশন করতে শুরু করে। তো এটাও হয়েছিল কখন, যখন নিফটি 15,000 থেকে 20,000 র্যালি শুরু করে, তখন একটা পাবলিক পার্টিসিপেশন। এখানে টোটাল এক্সাম্পল দেওয়া আছে, খুব টাফ নয়, আপনি একটু দেখে নেবেন। দেন ডিস্ট্রিবিউশন ফেজ, ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ফেজ কখন আসে, ডিস্ট্রিবিউশন ফেজ যেমন 2000 একটা ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছিল, যখন আপনার ইউক্রেন আর রাশিয়ার মধ্যে একটা ওয়ার ক্রিয়েট হয়, আপনার ক্রুড অয়েল প্রাইস বেড়ে যায়, তো সেটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ তখন ক্রিয়েট হয়। সিম্পল, এগুলো খুব ব্যাপার নয়। আর ডিক্লাইন ফেজ হচ্ছে যখন প্যানিক ক্রিয়েট হয়, সেটা হচ্ছে ডিক্লাইন ফেজ। তো আমি এটা ফার্স্ট গেলাম একটু, হিস্ট্রিতে এরকম বারবার হয়েছে, সেটা আমরা এখানেও প্র্যাকটিক্যালি আমি প্রেজেন্টেশনে দেখিয়েছি, প্রেজেন্টেশন একবার দেখে নেবেন। ওকে, তো মার্কেটের এখানে একটা সাইকেল দেওয়া আছে যে 4 রকমের, ফার্স্ট হচ্ছে অ্যাকুমুলেশন, ডিস্ট্রিবিউশন আর মার্কআপ। তো রিয়ালিটিতে কি হয়, 2008-এ যদি আমরা লং টার্ম দেখি, লং টার্মে এই ফেজটা যদি দেখি, মানে আলট্রা লং টার্ম এটাকে বলা হয়, সেই লং টার্মে কি দেখবো, যে ডিক্লাইন ফেজ শুরু হয়েছিল 2008-এ যখন ক্রাশ হয়, দেন 2009 থেকে 2010-এ নিফটি রিকভার করা শুরু করে এবং ধীরে 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 সেটা আপওয়ার্ড যেতে থাকে, এবং 2010 থেকে 17-এর মধ্যে একটা ফেজ থেকে যখন মানে মার্কেট উপরের দিকে উঠতে শুরু করে, কোথায় মোটামুটি মানে পাবলিক পার্টিসিপেশন, দেন 18 থেকে 20 সময় সেটা হয় ডিস্ট্রিবিউশন ফেজ, যখন মার্কেট আবার নামে। এটার আমি একটা চার্ট আপনাদের মানে খুব মান্থলি টাইম ফ্রেমে আমি দেখিয়ে দিই, তাহলে আপনাদের বুঝতে সাহায্য করবে এটা যে কি হয়েছিল। দেখুন, আমরা এটা নিফটি 500-এ যাবো, নিফটি 50-তে যাবো না, নিফটি 500-এ দেখবো, তাহলে আর একটু ক্লিয়ার হবে। নিফটি 500 আমি 1 মান্থ ক্যান্ডেলে যাবো, 1 মান্থ, তাহলে আমরা একটা লং টার্ম একটা চার্ট দেখতে পাবো। এখানে 2000 সাল থেকে আছে, এই যে ফেজটা 2005-এর আগে থেকে যদি দেখি আমরা কন্টিনিউয়াসলি, এগুলো কিন্তু মান্থলি ক্যান্ডেল, হ্যাঁ মান্থলি ক্যান্ডেল, এগুলো সব মান্থলি ক্যান্ডেল।
এবার এখান থেকে আমরা যদি দেখি, দেখুন এখানে কন্টিনিউয়াসলি মার্কেট কোথায় যাচ্ছিল, উপরের দিকে, মানে হায়ার হাই হায়ার লো এই টাইপের বানিয়ে, এই টাইপের হয়ে এটা কিন্তু একটা টপ বানিয়েছিল কোথায়, নিফটি 500। আমি নিফটি 500 এগিয়ে নিলাম, কেননা 50টা কোম্পানি এখানে লার্জ মিড স্মল সব রকমের ক্যাপ আছে বলে এটা বুঝতে সাহায্য করবে। নিফটি 50 নিলে শুধুমাত্র লার্জ ক্যাপ গুলো দেখায়, তো আমি এই জন্য একটু ব্রডার ইন্ডেক্স নিলাম, তো আপনাদের ব্যাপারটা বুঝতে ক্লিয়ারিটি আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে টপ, মার্কেট টপ হয় কোথায়, কবে নাগাদ হয়, এটা ডিসেম্বর 2007-এ। দেন 2008-এ ফলটা হয়, ফল হয়ে দেখুন কতটা ফল হয়। যদি আমরা ফলের ক্যালকুলেশন করি, মোটামুটি আমরা এখানে তো হাই থেকে ধরতে পারছি না, তো এই লেভেল থেকে লেভেলে ধরি, মোটামুটি 60%, 60% ফল, ঠিক আছে। এটা কবে, 2008-এ ফলটা হয়। দেন 8-এর পর থেকে আবার রিকভার হতে শুরু করে, এবং এই যে হাইটা, এই হাইটা কিন্তু তখনও ব্রেক করে না। তো এই যে ফেজটা, তো আমরা ফেজটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, ফার্স্ট ফেজ হিসাবে, তাহলে আমরা কি দেখবো, তাহলে আমরা দেখবো এই যে ফেজটা, এখান থেকে এই ফেজটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফেজ, প্যানিক ফেজ ছিল, মানে প্যানিক ফেজ। দেন প্যানিক ফেজের পর থেকে যে ফেজটা শুরু হয়, এখান থেকে শুরু করে এই ফেজটা পর্যন্ত যখন ব্রেকআউট আসে, এটা হচ্ছে অ্যাকুমুলেশন ফেজ। দেন আমরা থার্ড যে ফেজটা নেব, এখান থেকে নেব, জুম আউট করলাম। দেন আমরা এই ফেজটা নেব, এই ফেজটা হচ্ছে আমাদের পাবলিক পার্টিসিপেশন ফেজ। আর দেন এখানে আরেকটা ডিস্ট্রিবিউশন ফেজ তৈরি হয়েছে, যেটা হচ্ছে কোভিড এর সময়। দেন কোভিড থেকে আবার একটা রিকভারি শুরু হয়েছে, সরি ভুল বললাম, এটা ভুল করেছি, সরি কোভিড এখানে 2020-তে। এটা এই পর্যন্ত, এটা আপনার পাবলিক পার্টিসিপেশন ফেজ ছিল। দেন আবার একটা প্যানিক ফেজ এখানটাতে, এই একটা প্যানিক ফেজ। দেন আবার এখান থেকে একটা অ্যাকুমুলেশন ফেজ, সরি এখানে অ্যাকুমুলেশন না, এখানে পাবলিক পার্টিসিপেশন, এখান থেকে ডাইরেক্টলি অ্যাকুমুলেশন এই পর্যন্ত হয়, দেন পাবলিক পার্টিসিপেশন। তো এইটা হচ্ছে টোটাল 4টে যে ফেজ, সেই ফেজের এখানে মার্কেট সাইকেলটা এখানে দেখানো হয়েছে। ওকে, ওকে, এটা একটা কেস স্টাডি আছে, একই রকম আপনারা দেখতে পাবেন, এটা আপনার রিলায়েন্সের দেওয়া আছে, একবার পড়ে নেবেন। আমি একটু ফাস্ট যাচ্ছি, ওখানে স্মার্ট মানি অ্যাপ্লাই হয়েছিল, রিলায়েন্সের চার্ট দেখলে আমরা বুঝতে পারবো। আমি একটা চার্ট দেখে দিচ্ছি রিলায়েন্সের, তাহলে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। এখানে কিছু কোশ্চেন আনসার আছে, দেন সেকশন ডি তে আমরা যাব। দেখুন রিলায়েন্সের যে চার্টটা বলা হয়েছে, এটা আমরা 1 উইক চার্টে যাব। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, রিলায়েন্সের কথা মনে আছে তো, রিলায়েন্সের কখন ইয়ে হয় আপনাদের, আরেকটু আগে যাই। দেখুন এখানে অলরেডি একটা মার্ক করা আছে অলরেডি আগে থেকেই। এবার এখানে একটা জিনিস দেখুন, এই যে পিরিয়ডটা দেখা যাচ্ছে না, দেখুন সরি দেখুন এই পিরিয়ডটা দেখা যাচ্ছে। এবার দেখুন এটা হচ্ছে রিলায়েন্সের চার্ট, এটা 2007 থেকে শুরু করে 2017, 10 বছর। তো এখানে তার আগে দেখুন রিলায়েন্সের একটা বড় মুভমেন্ট ছিল এখান থেকে 2000, যদি আমরা মানে অক্টোবর 2004 থেকে দেখি পুরো 2007 পর্যন্ত, মানে সেই লেমন ব্রাদার ক্রাইসিসের আগে পর্যন্ত। তো এটা একটা বুল রান ছিল। দেন 2008 থেকে শুরু করে বাকি মার্কেট তো উঠেছে, বাট 2017 পর্যন্ত দেখুন রিলায়েন্সের কিন্তু এই মুভমেন্ট ছিল না, মানে প্রায় এই পিরিয়ডটা 10 বছরে। দেন 10 বছর 2017-র পরে এই ব্রেকআউটটা আসে। কখন ব্রেকআউটটা আসে, কখন আসে, যখন রিলায়েন্স জিও লঞ্চ করে, ঠিক আছে। তো জিও লঞ্চ হওয়ার পর কিন্তু এই ব্রেকআউটটা আসে। তো কেউ যদি এইসব জায়গায় যদি এন্ট্রি করে, তো তার প্রায় 10 বছর তাকে হোল্ড মানে ওয়েট করতে হবে। এই শুধুমাত্র তার যে মানে যে ইনভেস্টমেন্টটা করেছে, সেই ইনভেস্টমেন্ট অ্যাকচুয়ালি মানিটা, পয়সাটা ধীরে 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 কমিয়ে যাবে। বিশেষ করে যখন এখানে ফল হয়েছে, অনেকটা পড়ে গেছে, প্রায় 50-60% পড়ে গেছিল। তো সে হয়তো বেরিয়ে যেতে পারে, বা সে হোল্ড করে রাখলো যে না ঠিক আছে, বড় কোম্পানি আস্তে আস্তে কোনো না কোনো উঠবে।
কিন্তু 10 বছরে যদি নর্মাল এফডিতেও রেখে দিত, 10 বছরে 6-7% করে এফডি রিটার্ন পেতো, তো সেটাও পাচ্ছে না। তো আলটিমেটলি তার ভ্যালু কি হচ্ছে, কমে যাচ্ছে। তো 10 বছর পর সে ব্রেকআউটটা দিয়েছে। তো রিলায়েন্সের এই এক্সাম্পলটা এটা বলে যায় যে কোনো স্টকে প্রপার টাইমে একটা এন্ট্রি আর এক্সিট এটা দরকার। তো মার্কেট যখন একটা পার্টিসিপেশন বা একটা পাবলিক পার্টিসিপেশন যখন হয়, ঠিক সেই টাইমটা, সেই পিরিয়ডটায় আমাদের ইনভেস্টেড থাকতে হয়, সে যে কোনো কোম্পানিতেই হোক না কেন। যদি দেখা যায় সেটা এখন কনসলিডেট করছে, তখন সেই স্টকে আমি থাকবো না। যেমন দেখুন, যখন এই 2017 থেকে একটা ট্রেন্ড আসে, 2000 কোভিড একটা ক্রাশ হয়, কোভিড এর পর মুকেশ আম্বানি অনেক মানে ফান্ড মানে অ্যানাউন্সমেন্ট করে যে অনেক ফান্ড কিন্তু ইনভেস্টমেন্ট করছে, এবং সেই সময় রিলায়েন্স একটা বড় একটা মেজর একটা মানে আপ মুভ দেয়। এবং সব থেকে ফার্স্ট যে মানে নিফটিতে মুভ করার পেছনে সব থেকে বেশি কারণ ছিল যে রিলায়েন্সের মুভমেন্ট, মানে রিলায়েন্স একটা বড় পোর্শন নিফটির হোল্ড করে, কেননা সব থেকে বিগ কোম্পানি, বিগেস্ট কোম্পানি, আর সব থেকে বড় ওয়েটেজ নিফটির আছে। এই কারণে এখান থেকে একটা বড় মুভ শুরু করে, এবং তারপর থেকে রিলায়েন্স ধীরে 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 উপরে যায়। কিন্তু দেখুন লাস্ট কিছু বছর ধরে, যেমন 2024-এ যে হাইটা বানিয়েছিল, সেই হাইটা কিন্তু জুলাই 2024-এ যে হাইটা, সেই হাইটা এখন পর্যন্ত ব্রেক করতে পারেনি। তো এখানে একটা কনসলিডেশন জোনের মধ্যে রিলায়েন্স আছে। তো আমরা যদি নর্মালি 1 বছর বা এই টাইম পিরিয়ড, মানে আমরা তো মিড টাইম ফ্রেম ফলো করি, মোটামুটি 1 মাস 2 মাস 3 মাস থেকে 6 মাস 1 বছর। তো এই যে টাইম পিরিয়ডটা, এই টাইম পিরিয়ডে যদি আমরা দেখি, তো এই টাইম পিরিয়ডে রিলায়েন্স থেকে ইনভেস্টেড থাকা গুড না ব্যাড? নিশ্চয়ই ব্যাড, কেননা এই সময় মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি একদমই নেই। তো মোমেন্টাম যেহেতু নেই, তো আমরা এইসব স্টকে তখন আমরা থাকবো না। তো এগুলো আমরা শিখবো যে কিভাবে আমরা মোমেন্টাম অ্যানালিসিস করবো, কিভাবে দেখবো যে কোন স্টকে মোমেন্টাম আছে, কোন স্টকে আমরা এখন ইনভেস্টেড থাকবো, কোন স্টকে থাকবো না, কোনটা এখন মানে হোল্ড করার মতো স্টক, কোনটা না। এগুলো সবই আমরা এই যে প্রসেস, এই প্রসেসে যদি আমরা যাই, তাহলে আমরা দেখতে পাবো। ওকে, এবার এখানে আমাদের কম্পারিজন আছে টেকনিক্যাল অ্যানালিসিসের সঙ্গে ফান্ডামেন্টালের অ্যানালিসিসের একটা দুটো কম্পারিজন। ওকে, তো আমরা 1 বাই 1 আমরা আসবো। দাদা আমি লিভ হয়ে গেলাম। ওকে ওকে ওকে, তো ফার্স্ট আমরা যেটা দেখবো টেকনিক্যাল অ্যানালিসিস ভার্সেস ফান্ডামেন্টাল অ্যানালিসিস। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিসটা কি হয়, মানে সেটা আমরা একটু জাস্ট শর্টে বুঝবো। ফান্ডামেন্টাল অ্যানালিসিস মানে হচ্ছে যে, মনে করুন আপনি একটা হাউস কিনবেন, একটা ঘর কিনবেন, বাড়ি কিনবেন, ঠিক আছে। তো আপনি কি চেক করবেন? তো আপনি দেখবেন যে বিল্ডার্স এর রেপুটেশন কেমন আছে, কনস্ট্রাকশন কোয়ালিটি কেমন, লিগ্যাল পেপারস কেমন আছে, লোকেশনটা কেমন, ঠিক আছে, বা টোটাল সোসাইটিটা কেমন। তো আপনি এই যে এই টোটাল এইগুলো আপনি কি করবেন, এগুলো পর্যবেক্ষণ করবেন, এগুলো দেখবেন। এগুলো দেখার পর আপনার কাছে একটা অ্যাজাম্পশন আসবে যে না, এই প্রপার্টিটা এরকম হতে পারে, ঠিক আছে। তো এই যে বিষয়টা, মানে যে আমি যখন কিছু কিনতে যাইছি, বা আপনি একটা মোবাইল ফোন কিনছেন, মোবাইলে কি দেখছেন, ফিচার্স দেখছেন, বা একটা গাড়ি কিনছেন, তো গাড়ির ফিচার্স দেখছেন, কোন ডিলার থেকে কিনবেন, কবে, মানে কেমন গাড়ির মডেল, কি ফিচার্স আছে। তো এগুলো সবকিছুই টোটালি বিষয়টা, এই বিষয়গুলো আমরা কি দেখি, একটা কিছু কিছু প্যারামিটার্স দেখি। এই প্যারামিটার্স গুলো আমাদের বুঝতে সাহায্য করে যে কি কিনবো, কোন মডেল কিনবো, কোনটা কিনবো, কোথায় ঘর নেবো, কোথায় নেবো, এইগুলো। তো হোয়াট টু বাই, এই বিষয়টা বোঝার জন্য হচ্ছে ফান্ডামেন্টাল অ্যানালিসিস, ঠিক আছে। আর টেকনিক্যাল অ্যানালিসিস কি বলা হয়, টাইমিং, যে কোন টাইমটাতে আমরা কিনবো, যে ওয়েন দ্য প্রপার্টি প্রাইস আর লো, কখন প্রপার্টি প্রাইসটা লো আছে, কখন নেগোশিয়েট করার জন্য প্রপার টাইম, কখন মার্কেট সাইকেল চেঞ্জ হচ্ছে, বা কখন মানে দেখা যাচ্ছে যে রিয়েল সেক্টরে এখন ডিমান্ড কম আছে, প্রাইস কম আছে। তো এইগুলো যখন আমরা চেক করি, সেটাকে বলা হয় টেকনিক্যাল, মানে ওয়েন টু বাই। তো একটা হচ্ছে হোয়াট টু বাই, একটা হচ্ছে ওয়েন টু বাই। হোয়াট মানে কি কিনবো, তার যে প্যারামিটার সেটা আমরা দেখি, তো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল, এন্ড টেকনিক্যাল হচ্ছে ওয়েন টু বাই। ওকে, তো বোথ দুটোই আমাদের কাছে কি, মানে দুটোই দরকার। এরকম নয় যে শুধুমাত্র টেকনিক্যাল দরকার বা শুধুমাত্র ফান্ডামেন্টাল দরকার, এরকম নয়। দুটোই আমাদের শিখতে হবে, দুটোই জানতে হবে, এবং দুটোর ধারণা থাকলে আমরা ঠিক মানে কোন স্টকটা কিনবো এবং কখন কিনবো, এই দুটো আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তো এই দুটো অ্যাপ্রোচই আমাদের দেখতে হবে। তো ফান্ডামেন্টাল অ্যানালিসিস যেমন ফোকাস করে কোম্পানির বিজনেস হেলথ কেমন, কোম্পানির বিজনেস মডেল কি, ভ্যালুয়েশন কেমন, ঠিক আছে, কোম্পানির কর্পোরেট মানে ম্যানেজমেন্ট কেমন, তো এগুলো টোটাল বুঝতে। সেরকম টেকনিক্যাল আমাদেরকে বুঝতে সাহায্য করবে যে প্রাইস মুভমেন্ট কেমন আছে, ভলিউম প্যাটার্ন কি বলছে, মার্কেট সেন্টিমেন্ট এখন কি আছে, এগুলো। তো দুটোই আমাদের কাছে মানে ইম্পর্টেন্ট। তো ফান্ডামেন্টালস আমরা মেইনলি কি কি দেখি, ফান্ডামেন্টাল আমরা দেখি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেমন ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, এগুলো তিনটে হচ্ছে মেইন স্টেটমেন্ট।
তাছাড়া কোম্পানি ফাইন্যান্সিয়াল হেলথ দেখি, প্রফিটেবিলিটি চেক করি, ইয়ার অন ইয়ার বাড়ছে কি কমছে সেগুলো দেখি। কিছু আমরা রেশিও চেক করি, যেমন পি রেশিও কি আছে, আরওই কি আছে, ডেট টু ইকুইটি রেশিও কি আছে, কারেন্ট রেশিও কি, এগুলো টোটালি আমরা শিখবো। এগুলো কম্পেয়ার করে আমরা দেখি পিয়ার মানে ওই সেম বিজনেস করে অন্য কোম্পানি তারা কেমন বিজনেস করছে, তারা কি প্রফিট বেশি করছে, তাদের মার্জিন কি বেশি, সেগুলো আমাদের অ্যানালিসিস করতে সাহায্য করবে। গ্রোথ ম্যাট্রিক্স দেখি আমরা দেখি যে ইপিএস গ্রোথ করছে কিনা, রেভিনিউ গ্রোথ হচ্ছে কিনা, নিজের সঙ্গে নিজের কম্পারিজন বা মার্কেটের সঙ্গে কম্পারিজন বা সেক্টরের সঙ্গে কম্পারিজন। তো এই তুলনা করে আমরা গ্রোথটাকে বোঝার চেষ্টা করি যে গ্রোথ হচ্ছে কিনা। ইন্ডাস্ট্রি কি করছে সেটা আমরা বোঝার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিতে এখন কোনো হেডউইন্ডস আছে কিনা বা টেলউইন্ডস আছে কিনা, মানে কোনো প্রবলেম আছে কিনা, বা গভর্নমেন্ট কোন ইন্ডাস্ট্রিতে বেশি সাপোর্ট করছে, বা কোন ইন্ডাস্ট্রি বা সেক্টর এখন ভালো চলতে পারে, এইসব জিনিসগুলো আমরা অ্যানালিসিস করি ফান্ডামেন্টালস। ওকে, তো এক্সাম্পল যেমন এখানে দেওয়া আছে, মনে করুন একটা ইনফোসিসের যদি ফান্ডামেন্টাল দেখি, তো ইনফোসিস দেখা যাচ্ছে লাস্ট 20 বছর ধরে তার একটা কনসিস্টেন্ট গ্রোথ আছে, হাই আরওই আছে, যেটা আরওই মানে রিটার্ন অন ইকুইটি, সেটা 25% প্লাস অ্যানুয়ালি আছে, ডেট নেই, স্ট্রং ক্যাশ রিজার্ভস আছে, লিডারশিপ আছে আইটি সেক্টরে, স্টেবল ডিভিডেন্ড দেয়। তো এগুলো টোটালি ফান্ডামেন্টাল প্যারামিটারস, এবং এগুলো আমরা প্রত্যেকটা বিষয় আমরা স্টেপ বাই স্টেপ শিখবো, বুঝবো, বোঝার চেষ্টা করবো। সরি, তো এটা হচ্ছে কোম্পানি ফান্ডামেন্টাল দেখে কোম্পানি বিজনেসটাকে বোঝা লং টার্মের জন্য, যে বিজনেস মডেল কেমন, বিজনেসটা ঠিকঠাক কেন। আমি অনেক আমাদের চ্যানেলে অনেক রকমের অ্যানালিসিস ফান্ডামেন্টাল উপরে দেওয়া হয়, ফান্ডামেন্টাল জোর দেওয়া যে এই কোম্পানিগুলো, তবে ফান্ডামেন্টালে জোর দেওয়া হয় সেই সব কোম্পানিগুলো যেগুলো টেকনিক্যালি গুড। আমরা কিন্তু যে স্টকগুলো মানে অ্যানালিসিস করে মানে ইউটিউবে বা কোথাও দিই, বা আমাদের যেই পোর্টফোলিও আছে সেই পোর্টফোলিওতে যে স্টকগুলো থাকে সেগুলো কিন্তু টেকনিক্যালিও ভালো। শুধুমাত্র এরকম নয়, অনেকে আমাকে রিকোয়েস্ট করেন যে এই স্টকটা রিসার্চ বলতে সেটা এটা বোঝা যায় যে সেই স্টকগুলো চলছে না। একটা কোম্পানি আমার দেখার দরকারই নেই, কেন আমি বেকার ওই কোম্পানিতে টাইম ওয়েস্ট করবো? আমার যে সময়টা লিমিটেড টাইম, সেই লিমিটেড টাইমে আমরা টেকনিক্যালি দেখে নেবো কোন কোম্পানি স্ট্রং, এবং তার পেছনে ব্যাক এন্ডে স্ট্রং যে আছে তার পেছনে কি কি ফান্ডামেন্টাল কাজ করছে। তখন আমরা সেখানে গিয়ে আমরা বোঝার চেষ্টা করবো যে ফান্ডামেন্টালস এর কি কি আছে যেটা তার প্রাইসকে উপরের দিকে নিয়ে যাচ্ছে। তখন আমরা সেই স্টকটাকে দেখবো। এরকম নয় যে একটা কোম্পানি আমরা কিনে নিয়েছি, সেই কোম্পানি শেয়ারে অনেক পড়ে গেছে, তারপরে কি আমি রিসার্চ শুরু করলাম, তারপরে বললাম এই স্টকটি উপরে আদৌ উঠবে না এখানে বসে থাকবো। অ্যাকচুয়ালি সবাই ওখানেই ওই লোয়ার লেভেলেই সবাই কি করে ওখানেই হোল্ড করতে থাকেন, যার ফলে লসটা কি হয় আরো বাড়তে থাকে। তো এই কারণে তারা কি করে লসটাকে হোল্ড করেন এবং দীর্ঘদিন ধরে সেই লুজিং কোম্পানিগুলো নিয়ে তাদের পোর্টফোলিওতে রিটার্ন দেয় না এবং নেগেটিভ রিটার্ন হয়। আর কিছু স্পেকুলেটিভ ট্রেডিং এর জন্য তখন ওই শর্ট টার্মে, যেটা একদম শর্ট টার্ম, ভেরি শর্ট টার্ম, বিশেষ করে ইন্ট্রাডে আর অপশন বাইং, অপশনটাকে খারাপ বলি না, ইন্ট্রাডে প্রফেশনালসদের জন্য, আর অপশন করতে গেলে অপশন রাইটিং করতে, অপশন বাইং ইজ নট দ্য স্ট্র্যাটেজি। অপশন স্ট্র্যাটেজি হচ্ছে রাইটিং করা, ওটা শিখতে হবে, ওটা অ্যাডভান্স, ওটা শিখে প্রচুর ক্যাপিটাল লাগে, তো ওখানে আপনার কনসিস্টেন্টলি আপনার টাকা আসবে। তবে ওর জন্য একটা বড় ক্যাপিটাল দরকার পড়ে, আপনাকে অ্যাক্টিভলি ম্যানেজ করতে হয়, মার্কেটের সঙ্গে আপনাকে সবসময় মার্কেটের সাথে থাকতে হয়। এই জন্য আমি অ্যাভয়েড করি যে ওগুলোর থেকে সব থেকে ভালো আপনি যদি আপনারা কোনো একটা জব বা সার্ভিসে আছেন, তো আপনারা প্রপারলি যদি ভালো কোম্পানিতে ইনভেস্টমেন্ট করেন, তো আপনারা দেখবেন একটা আপনারা 15, 16, 20, 25, 30% CAGR আপনার পোর্টফোলিও গ্রোথ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, হ্যাঁ সবসময় হয়তো আপনার মার্কেটে গ্রোথ একরকম থাকবে না, কখনো মার্কেটে স্লো গ্রোথ থাকবে, কোনো বছর হয়তো আপনার 2-4%, 5% আসবে, নেগেটিভ হতে পারে। আবার কোনো বছর এমন আসবে যখন আপনি 70, 80, 90, 100%ও আপনার পোর্টফোলিও রিটার্ন দেবে। এরকম আমরাও আগে পেয়েছি যে বছরে হয়তো 70% CAGR এক বছরে হয়েছে, 80%, 90%ও হয়েছে। তো যখনই মার্কেটে একটা ট্রেন্ড আসে, সেই ট্রেন্ডটাকে সঠিক টাইমে ধরা, তার জন্য আপনার টেকনিক্যাল আগে বুঝতে হবে, টেকনিক্যালের সঙ্গে সঙ্গে ফান্ডামেন্টালস কোন ফ্যাক্টরস গুলো কাজ করছে সেগুলোকে আমাদের ভালোভাবে দেখতে যেতে হবে এবং তারপর অ্যানালিসিস করতে হবে। এটা নয় যে কোম্পানিগুলো খারাপ, সেই কোম্পানিগুলো আগে নিয়ে সেগুলোর উপরে সময় নষ্ট করা কখনোই একদম করতে যাবেন না। সবসময় চেষ্টা করবেন গুড কোম্পানি, গুড ফান্ডামেন্টালিস্ট, গুড টেকনিক্যালস। ওকে, তো টেকনিক্যালি এই জন্য গুড স্টকের উপরে আপনারা নজর রাখবেন, ফোকাস রাখবেন। তো এই জন্য আমাদের শিখতে হবে যে প্রত্যেকটা বিষয়, ফান্ডামেন্টালসও এবং টেকনিক্যালসও। ওকে, টেকনিক্যাল অ্যানালিসিসে যেমন আমি বললাম যে হ্যালো, হ্যাঁ দাদা, কিছু জিনিস একটু বলার ছিল, এখন বলুন। হ্যাঁ বলুন। শেষের দিকে আমি একটু ফাস্ট যাবো, কারণ আমি জানি না পুরো স্লাইডটা কমপ্লিট করতে পারবো না, আমার একটু শরীরটা খারাপ লাগছে। ঠিক আছে, তো আমি কিছু প্র্যাকটিক্যাল দেখাবো, যদি না হয় আমি নেক্সট দিন আমি ক্লাসটা আমি একটু আগে থেকে পড়াবো, বা এই কিছুটা সেকশন আমি ওর মধ্যে অ্যাড করাবো, কেননা
পুরোপুরি ফিট নই, আমার একটু ব্রিদিং প্রবলেম হচ্ছে, ঠিক আছে? তো আমি কিছু প্র্যাকটিক্যালি দেখাবো, কারণ অনেকটা বড় স্লাইড আমি আগে নোটটা বানিয়ে রেখেছিলাম। তো যাই হোক, সেটা কথা নয়, আমি দেখছি, কারণ আমি প্রেজেন্টেশনটা আমাদের সাইটে দিয়ে দেবো, আপনি কোশ্চেন করতে পারেন। তো এখানে আমাদের মেইনলি আছে টেকনিক্যাল কি, ফান্ডামেন্টাল কি, এর প্রাইস চার্ট কিভাবে দেখতে হয়, মার্কেট সেন্টিমেন্ট কি, দেখে নিই একটু স্লাইডের। দেন আমরা আচ্ছা আচ্ছা এই সেকশনটা আমি ক্লিয়ার করি, দেন আমরা নেক্সট একটা সেকশন থাকবে, ওটা আমরা পরে আসবো। ওকে, এই সেকশনটা আমি ক্লিয়ার করি, তারপর আপনার কোশ্চেন নিচ্ছি। আচ্ছা, এবার আমরা টেকনিক্যাল অ্যানালিসিস এর দিকে যাবো। টেকনিক্যাল যেখানে ফান্ডামেন্টাল দেখলাম, তো টেকনিক্যাল অ্যানালিসিস আমাদের কি বলবে, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে প্রাইস চার্ট, যেটা আমরা আগে এতক্ষণ দেখলাম। ফার্স্ট হচ্ছে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে, ফার্স্ট হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স লেভেল কোথায়, সেটা আমাদের বুঝতে সাহায্য করবে, ট্রেন্ড বুঝতে সাহায্য করবে, ট্রেন্ড লাইন আমরা টানতে পারবো। এগুলো আমাদের প্রাইসের চার্ট দেখে আমরা বুঝতে পারবো যে না, প্রাইস লেভেল এখন ঠিকঠাক আছে। দেন ভলিউম অ্যানালিসিস, যেটা আমাদের খুব ইম্পর্টেন্ট, ভলিউম প্লাস ডেলিভারি, যেটা আমি দেখাবো যে ভলিউম কি এবং ডেলিভারি কি, এগুলো আমাদের দেখতে বুঝতে সাহায্য করবে যে এখন বিগ ইনস্টিটিউশনস বা স্মার্ট পিপল স্টকে এখন এন্ট্রি করছে কি করছে না, সেটা একটা বিষয়। ভলিউম অ্যানালিসিসে যাবো। দেন টেকনিক্যাল ইন্ডিকেটর, বিশেষ করে কিছু কিছু ইন্ডিকেটর আমরা খুব দেখবো, বিশেষ করে আরএসআই, এমএসিডি, মুভিং অ্যাভারেজ, এবং সব থেকে বড় একটা হচ্ছে আরএস মডেল, যেটা হচ্ছে রিলেটিভ স্ট্রেংথ, সেটা আমরা শিখবো। এগুলো আমাদের টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট। দেন মার্কেট সেন্টিমেন্ট আমরা দেখার চেষ্টা করবো, গ্রিড অ্যান্ড ফেয়ার কি বলছে, পুট কল রেশিও কি আছে, এফআইআই ক্লোজ কেমন আছে, এগুলো সবই হচ্ছে মার্কেট গেজ। সেই গেজ আমাদের টোটাল ওভারঅল বুঝতে সাহায্য করে মার্কেটের সেন্টিমেন্ট কি আছে, মার্কেটে ওভারঅল মুড কি আছে। তো আমরা ফান্ডামেন্টালি এক ধরনের বিষয় অ্যানালিসিস করি, আর টেকনিক্যালি আর এক ধরনের। তো এই টেকনিক্যাল কি বা ফান্ডামেন্টাল কি, আজকে আমরা ক্লাসে এগুলো আলোচনা করছি, যে জিনিসটা কি এটাকে আমাদের বুঝতে হবে। তো যেমন আমরা টেকনিক্যালি দেখলাম যে ইনফোসিস কি দেখলাম, এবার আমরা ফান্ডামেন্টাল দেখলাম। তো আমরা টেকনিক্যালি দেখতে পাবো যে ইনফোসিস দেখা যাচ্ছে একটা রেজিস্ট্যান্স 1500 ছিল, সেটা ব্রেকআউট দিল, বা ব্রেকআউটের সঙ্গে একটা হায়ার ভলিউম এলো, বা আরএসআই মোমেন্টাম দেখাচ্ছে, বা কোন একটা প্যাটার্ন সাজেস্ট করছে, বা রিলেটিভ স্ট্রেংথ বেশি আছে। এগুলো আমরা দেখবো, এর থেকে আমরা একটা কনক্লুশনে যেতে পারি যে না, ফান্ডামেন্টালও গুড এবং টেকনিক্যালিও একটা স্ট্রং জায়গায় আছে, সেখানে আমরা এই স্টকে এখন এন্ট্রি করতে পারি। না এরকম স্টক, যে স্টক আমরা অলরেডি, যে স্টক গুলো হয়তো লুজ করছে বা তাদের স্ট্রেংথ নেই, সেই স্টক গুলো থেকে বেরিয়ে যাবো। অনেক অ্যাডভান্স স্টাডি আছে বা লার্নিংস আছে, যেগুলো আমরা পরবর্তী সময় শিখবো। অনেক ইন্ডিকেটরস আছে, ঠিক আছে? তো সেগুলো শিখলে আমাদের সুবিধা হবে, বেশি খুব ডিফিকাল্টও নয়, বাট শিখলে আমাদের সুবিধা হবে যে আমরা ঠিক প্রপার ভাবে ইনভেস্টমেন্ট করে বা প্রপার ভাবে সুইং বা পজিশনাল ট্রেড করে আমরা কিন্তু একটা ইয়ারলি ভালো ইনকাম আমরা করতে পারি। আমাদের একটা নিজেদের এটা আমরা ফুল টাইম একটা জব বা প্রফেশনের থেকে আমাদের সব সময় মার্কেটে ইনভলভ না হয়েও, দিনের মধ্যে হয়তো হাফ অ্যান আওয়ার বা উইকলি 1 আওয়ার, এটাই না, তার বেশি লাগে না। একটু সময় দিলে আপনারা আপনাদের বড় ওয়েলথ ক্রিয়েট করতে পারবেন। তো এটাই আমাদের বোঝার, যে টেকনিক্যাল কি, ফান্ডামেন্টাল কি, সেটাকে আমাদের দেখার। এবার আমার কিছু জিনিস আছে, যেমন টেকনিক্যাল ফান্ডামেন্টালের মধ্যে, আচ্ছা এখানে তার একটা জিনিস বলে দিই, এখানে একটা জিনিস আছে, টেকনিক্যাল টাইম ফ্রেম হয়। টেকনিক্যাল টাইম ফ্রেম কিন্তু বিভিন্ন রকম হয়, একটা খুব শর্ট টার্মের জন্য, যেমন ধরুন 5 মিনিটের ইন্ট্রাডে ক্যান্ডেল হতে পারে, সেটাও টেকনিক্যাল অ্যানালিসিস হয়, এবং লং টার্মে মান্থলি চার্টও একটা টেকনিক্যাল অ্যানালিসিসের পার্ট হয়। এবার আমরা কোন টাইমের উপরে অ্যানালিসিস করছি সেটা ম্যাটার করে। যেমন আমরা জেনারেলি দেখি ডেইলি বা উইকলি টাইম ফ্রেম বেশি আমাদের ইউজেস হয়, কিছু সময় মান্থলিও দেখি, আবার কিছু কিছু সময় হয়তো আওয়ারলিও দেখি। বাট যেহেতু আমরা ইন্ট্রাডে ট্রেড করি না, তো আমাদের 5 মিনিট ক্যান্ডেল বা 15 মিনিট ক্যান্ডেল আমাদের কাছে ইররিলেভেন্ট, কোনো রিলেভেন্সি রাখে না। তো টেকনিক্যাল অ্যানালিসিস কিন্তু প্রত্যেকটা টাইম ফ্রেমের উপর অ্যাপ্লিকেবল, সেম টাইপের। তবে হ্যাঁ, যতটা টাইম ফ্রেম বেশি হয়, ততটা টেকনিক্যাল অ্যানালিসিসের যে ওয়েটেজটা বা কারেকশন হওয়ার জায়গাটা, যেটাকে বলা হয় যে আমি যতটা টাইম ফ্রেম বেশি নেব, ততটা আমার প্রেডিকশন ভালো হবে বা ঠিকঠাক মতো যাবে। যত শর্ট টার্মে নেবো, ধরুন 5 মিনিটের টাইম ফ্রেমে আপনি একটা চার্ট অ্যানালিসিস করছেন, আর আপনি একটা ডেইলি টাইম ফ্রেম বা উইকলি টাইম ফ্রেমে চার্ট অ্যানালিসিস করছেন, তো আপনার কারেক্ট হওয়ার চান্সেস উইকলি টাইম ফ্রেমে বেশি, তারপর ডেইলি টাইম ফ্রেমে, আর 5 মিনিট বা 15 মিনিট একদমই কম। কেননা মার্কেট তখন র্যান্ডামলি মুভ করে, তো র্যান্ডামলি টেকনিক্যাল অ্যানালিসিস করা খুব টাফ হয়ে যায়। এই জন্য ভেরি শর্ট টার্মে প্রেডিকশন করা খুব মুশকিল হয়ে যায়। ওগুলোর জন্য কিছু আলাদা ফর্মুলা আছে, এবং ওগুলো শুধুমাত্র প্রফেশনালদের জন্য, তাদের কাছে প্রচুর ডেটা থাকে, প্রচুর রকমের ইনফরমেশন থাকে, ওরা কমপ্লিটলি অ্যালগোরিদম কাজ করে, ওদের কাছে কোনো হিউম্যান সাইকোলজি কাজ করে না। তো এই জন্য ওরা পারে ওখান থেকে। বাট আপনারা মনে করবেন, আপনারা যদি খুব শর্ট টার্ম ট্রেড করতে চান, তো আপনারা কিন্তু তাদের সঙ্গে লড়ছেন, মেশিনের সঙ্গে।
তো মেশিন কিন্তু আপনাদের থেকে পার মানে টাইমস পাওয়ারফুল, ঠিক আছে, এবং ওরা কিন্তু খুব হাই এন্ড অ্যালগোরিদম ইউজ করে, যেটাকে ব্রেক আপনাদের পক্ষে সোজা না। আমরা ভাবি যে শুধুমাত্র মোবাইলে বাই সেল করা খুব সোজা, বাট এখান থেকে প্রফিট জেনারেট করা নেক্সট ইম্পসিবল। আমিও আগে ট্রেডিং করতাম, আমি অনেস্টলি বলছি আমি একটা প্রফেশনে আছি, আমি একজন মানে এমপ্লয়ি, ঠিক আছে, পিএসসি কোম্পানি। তো আমি পিএসসি মানে গভর্নমেন্ট সেক্টরে আছি, তো বিশেষ করে সেই জন্য আমি বলছি যে মানে একটা সময় আমি অনেক টাইম দিতাম, সেটা অনেক আগের কথা, 2014-13-14-15-তে। তো ধীরে ধীরে আমি ওখান থেকে কোনোদিন প্রফিট করতে পারিনি, তো ওখান থেকে আমার লার্নিং আসে যেখান থেকে প্রফিট করা ইম্পসিবল। ধীরে ধীরে আমি পড়াশোনা করতে সবসময় ভালোবাসি, পারতাম, আর এখনো বাসি, এখনো রিড করি, পড়াশোনা করি, স্টাডি করি, রিসার্চ করি। তো সেখান থেকে মনে হলো না সমস্ত বুকসে এই জিনিসটাই লেখা আছে যে ট্রেডিং করে বা শর্ট টার্মে গিয়ে আপনার পক্ষে মানে প্রফিট জেনারেট করা কিন্তু ইম্পসিবল হয়েছে। এই জন্য আমি সবসময় আমাদের যেই মোটোটা বা আমাদের যেই বিষয়টা আমি সবসময় এটাকে বলি, মানে আমি যেহেতু নিজে প্র্যাকটিক্যালি এটাকে দেখেছি, প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স করেছি, বা আমার কিছু সহযোগী পার্টনারও আছে তারাও জিনিসগুলো করেছেন, তো করার পরে দেখা গেছে যে এখান থেকে সত্যি কোনোদিনও কখনো পর্যন্ত মানে এখান থেকে প্রফিটেবল হয়নি, শুধু লসই করেছি। সেই লসগুলো রিকভার করেছি শুধুমাত্র ইনভেস্টমেন্ট বা প্রপারলি সুইং বা পজিশনাল ট্রেড করে বা মোমেন্টাম ইনভেস্টমেন্ট করে। এই জন্যই সবসময় বলা হয় যে প্রপার ভাবে শিখে বুঝে করুন, আর এর জন্য অনেক কিছু শিখতে হবে। যত শিখবেন, যত পড়বেন, যত জানবেন, তত আপনার দেখবেন নলেজ বাড়বে। এভরি ডে মার্কেট আপনাকে কিছু না কিছু শেখাবে। তবে আপনাদের সবসময় বলে একটু লং টার্ম ফোকাস রাখুন। শর্ট টার্মে অনেক কিছু হবে, মানে অনেক নয়েস আসবে, অনেক ধরনের রিউমার্স মানে অনেকে দেবে, অনেকে অনেক ধরনের ভিডিও আপনাদের দেখাবে, ইউটিউবে তো আজকাল প্রচুর আছে, সেভিও এখন রেস্ট্রিক্ট করে দিচ্ছে, ঠিক আছে। কিন্তু এগুলো থেকে আপনাদের বাইরে থাকতে হবে, আপনাকে বুঝতে হবে যে না, আপনার একটা গোলস আছে। আপনার যদি কোনো পার্টিকুলার ইনকাম থাকে, ইনকাম সোর্স যেখান থেকে আপনার ডেইলি লাইফ চলছে, আপনি সেটার দিকে ফোকাস দিন। এটা আপনার সাইডে, যেটা আপনাকে ওয়েলথ ক্রিয়েশনে আপনাকে সাহায্য করবে, যেটা আপনার ওয়েলথ ক্রিয়েশন আপনাকে হয়তো ধীরে 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 আপনার কাছে আজকে 1 লাখ 2 লাখ 5 লাখ আছে, 5 লাখ টাকা থেকে আপনি হয়তো 1 ইয়ারে পৌঁছে যাবেন একটা টাইমের পর। তো সেটার দিকে মানে নজর দিন, সেখানে ধীরে ধীরে ফান্ড রেজ করুন, বাড়ান, সেটা কি করে আপনার পোর্টফোলিওটাকে উপরের দিকে নিয়ে চেষ্টা করুন, আপনার একটা গোল ক্রিয়েট করার জন্য। তো এটাই আমাদের বোঝার, এটা আমাদের দেখতে হবে। ওকে, তো এখানে একটা কম্পারিজন আছে, কম্পারিজনে যাব। ফার্স্ট হচ্ছে প্রাইমারি ফোকাস হচ্ছে কোম্পানির ইন্ট্রিনসিক ভ্যালু আর বিজনেস কোয়ালিটি, এটা দেখার জন্য ফান্ডামেন্টাল ইউজ করা হয়। স্লাইডটা চেঞ্জ করো। স্লাইড, ও সরি, ফান্ডামেন্টালের যেটা আছে সেটা হচ্ছে যে কোম্পানি ইন্ট্রিনসিক ভ্যালু বোঝার জন্য, আর টেকনিক্যালি সেটা হচ্ছে কি, টেকনিক্যালি প্রাইস আর সেন্টিমেন্ট বোঝার জন্য। আর ডেটা সোর্সেস আমরা কি দেখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট দেখি, যেগুলো আমরা শিখবো, অ্যানুয়াল রিপোর্টস পড়ি, ম্যানেজমেন্ট ইন্টারভিউ দেখি, কল শুনতে হয়, কল দেখতে হয়, ম্যানেজমেন্ট কি বললো। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের মধ্যে যেমন প্রফিট এন্ড লস স্টেটমেন্ট, ব্যালেন্স শিট, ক্যাশ ফ্লো স্টেটমেন্ট, কিছু কোয়ার্টারলি বেসিসে বেরোয় প্রফিট এন্ড লস, আর কিছু আমাদের ইয়ারলি বেসিসে দেখতে হয়, রেশিও দেখতে হয়। এগুলো আমাদের ডেটা ড্রিভেন প্রসেস। আর টেকনিক্যাল অ্যানালিসিস আমরা দেখি প্রাইস চার্ট, ঠিক আছে, ভলিউম চার্ট, মার্কেট ইন্ডিকেটরস, এগুলো আমরা দেখবো। টাইম হরাইজন, এগুলো এখানে লং টার্মের জন্য, বিশেষ করে 1 to 10 ইয়ার, আর এটা এনি টাইম ফ্রেম, এটার জন্য মিনিট 2 ইয়ার্স, এটা এনি টাইম ফ্রেমে করা যায়। বেস্ট ফর লং টার্ম ইনভেস্টার আর ভ্যালু সিকার, যারা ভ্যালু মানে চায় বা প্রফিট চায় তাদের জন্য। আর এটা ট্রেডার্স বা টাইম ফোকাসড ইনভেস্টার, যেটা আমরা ফলো করে থাকি, মোমেন্টাম ইনভেস্টিং। তো টেকনিক্যাল অ্যানালিসিস ইজ মানে একটা ক্রুশিয়াল পার্ট। আমরা 60 to 70% ওয়েটেজ এই জন্য বলে যে টেকনিক্যালে দেবেন, অবশ্যই দেবেন। কি কোশ্চেন হচ্ছে হোয়াট টু বাই, হুইচ কোম্পানি ইজ গুড, সেটার জন্য ফান্ডামেন্টাল দরকার। ওয়েন টু বাই অর সেল, সেটা টাইমিং করার জন্য আমাদের টেকনিক্যাল দরকার। রিস্ক ম্যানেজমেন্টের জন্য, বিজনেস রিস্ক আছে কিনা, ম্যানেজমেন্ট কেমন, ভ্যালুয়েশন কেমন, সেগুলো বোঝার জন্য ফান্ডামেন্টাল দরকার। এখানে বেসড অন স্টপ লস আর চার্ট, কোথায় আমরা প্রফিট বুক করবো, সেটার জন্য আমাদের টেকনিক্যাল দরকার। মার্কেট এফিসিয়েন্সি, অ্যাজুমস মার্কেট ক্যান মানে মিস প্রাইস স্টক, কিছু প্রাইসের হয়তো মানে ওভার ভ্যালুড হয়ে যায় বা মিস প্রাইস দেওয়া থাকে, সেটা আমরা ফান্ডামেন্টালি বুঝতে পারি যে না, এটা ঠিকঠাক জায়গায় নেই। আর অ্যাজিউমস মার্কেট আর এফিশিয়েন্ট ইন প্রাইসিং, মানে প্রাইসিং পাওয়ার আছে কি নেই, মোমেন্টাম আছে কিনা, সেটা বোঝার জন্য টেকনিক্যাল অ্যানালিসিস। তো এই দুটোর মধ্যে একটা স্পট কম্পারিজন আমরা দেখলাম। দেন স্ট্রেংথ আছে কিছু, মানে টেকনিক্যালের এবং কিছু ফান্ডামেন্টালের। ফান্ডামেন্টাল স্ট্রেংথ কি, হেল্প আইডেন্টিফাই হাই কোয়ালিটি বিজনেসেস, 1 নাম্বার। দেন গুড ফর লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন, সেটার জন্য ফান্ডামেন্টাল স্ট্রেংথ। থার্ড হচ্ছে লেস ডিপেন্ডেন্ট অন মার্কেট মুডের উপর আমাদের কোনো কিছু দরকারই পড়ে না। মার্কেট সেন্টিমেন্ট ভালো কি খারাপ, আমাদের ফান্ডামেন্টাল ভালো তাই জানা থাকলে আমরা জানি যে শর্ট টার্ম অনেক কিছু হতে পারে। অ্যান্ড ব্লাইন্ড কনভিকশন অন হোল্ডিং, মানে ব্লাইন্ড
সরি ভুল বললাম, বিল্ড কনভিকশন অন হোল্ডিং। আমরা যদি কোনো কিছু হোল্ড করি সেটা আমরা একটা কনভিকশন পাই যে না এটাকে আমরা হোল্ড করতে পারি। তো ওই জন্য আমি বলি যে আমাদের যে টেকনিক্যালি যখন কোনো স্টকের রিসার্চ করা হয় তখন টেকনিক্যালি আগে দেখে নেওয়া হয় যে স্টকটা ভালো। এবার কেন ভালো সেটার পিছনে আমাদের ফান্ডামেন্টাল খুঁজতে হয় যে ফান্ডামেন্টালি কি কি এর মধ্যে ভালো পয়েন্ট আছে। ফান্ডামেন্টালের লিমিটেশন কি কি আছে? টাইমিং ক্যান বি কমপ্লিটলি রং। টাইমিং আমরা ঠিক টাইমিংটা বুঝতে পারি না, কখন এন্ট্রি করবো কখন এক্সিট করবো। দেন গুড কোম্পানিজ ক্যান স্টে ওভার ভ্যালুড। মানে গুড কোম্পানি অনেক সময় ওভার ভ্যালুড হয়ে যায়, সেটাও মানে সরি মানে গুড কোম্পানি কি হয় অনেক সময় কি হয়, আমরা অনেকদিন এখানে ভুল আছে একটু। গুড কোম্পানি অনেক সময় কি হয় যে আমরা অনেকদিন ধরে মানে হোল্ড করে থাকি যেহেতু এটা ভালো কোম্পানি হিসাবে মনে করে। তো সেই জন্য সেটা সেটা এখানে একটা তার একটা লিমিটেশন। টেক্স টাইমস টু শো রেজাল্ট। রেজাল্ট পেতে সময় লাগে, অনেক টাইম লাগে। দেন রিকোয়ার্ড ডিপ রিসার্চ। ডিপ রিসার্চ স্কিলও লাগে, যেটা হয়তো সবার জন্য নয়। ডিপ রিসার্চ হয়তো যারা ফান্ডামেন্টালিস্ট তারা যতটা ডেপথ রিসার্চ করে আমরা কিন্তু ততটা ডেপথ রিসার্চ করতে পারি না। এই জন্য আমাদেরকে টেকনিক্যাল অ্যানালিসিসে হেল্প নিতে হয়। তো টেকনিক্যাল অ্যানালিসিস যখনই হেল্প নেবো তখন আমরা ফান্ডামেন্টালটাও বুঝবো, ফান্ডামেন্টালের সাইডে রেখে। তো ফান্ডামেন্টাল কিছু লিমিটেশন আছে, টেকনিক্যালেরও কিছু পজিটিভ আছে, কিছু মানে লিমিটেশন আছে। যেমন এটা এন্ট্রি আর এক্সিট পজিশন আমাদের বলতে টাইমিংটাকে বলতে সাহায্য করে, বলে দেয় কখন এন্ট্রি করবো কখন এক্সিট করবো। ওয়ার্কস অ্যাক্রস অল টাইম ফ্রেমে, মানে সব রকম টাইম ফ্রেমে এটা কাজ করে। লস থেকে আমাদের লিমিট মানে লসটাকে লিমিট করে। স্টপ লস যখন আমরা ইউজ করবো তখন আমরা আমাদের লস মানে কুইক লস বুক করে বেরিয়ে যাবো এবং প্রফিট যেটা থাকবে সেটা আমরা লং টার্ম হোল্ড করবো। ঠিক আছে। ক্যাপচার মার্কেট সেন্টিমেন্ট এফিসিয়েন্সি, আমরা মার্কেটের যে সেন্টিমেন্ট কেমন আছে সেটা আমরা বুঝবো। আর এর কিছু লিমিটেশন আছে। ডাজন্ট টেল অ্যাবাউট বিজনেস কোয়ালিটি, এটা কিন্তু বিজনেসের কোয়ালিটি কেমন সেটা বোঝায় না। এটা কিন্তু মাঝে মাঝে আমাদের ফলস সিগন্যালও দেয়, এটা মাথায় রাখতে হবে যে সবসময় টেকনিক্যাল সিগন্যাল দিচ্ছে সেটা নয়। এর জন্য কিছু ডিসিপ্লিন দরকার, কিছু প্র্যাকটিসও দরকার, সেটা কিন্তু টেকনিক্যাল অ্যানালিসিস দরকার, এটা না হলে কিন্তু হবে না। দেন মিস লং টার্ম ভ্যালু ক্রিয়েশন, কিছু সময় আমাদের আর্লি সিগন্যাল দিয়ে আমরা বেরিয়ে যাই, বাট হতে পারে সেই স্টকটা হয়তো লং টার্মে অনেক দূর গেল কিন্তু আমরা হয়তো আর্লি সিগন্যালে বেরিয়ে যেতে পারি। এইসব লিমিটেশনস গুলো এর মধ্যে আছে। ওকে, তো কেস স্টাডি আছে, এটা একটু সেলফ এক্সপ্লেনেশন আপনারা করে নেবেন, এখানে খুব একটা বড় কিছু নেই। আর একটা পার্ট আমার শুধু থেকে গেল, সেটা আমি নেক্সট দিন ক্লাসে আমি ডিসকাস করবো। টেকনিক্যাল ফান্ডামেন্টালের সেকশন ই, ওয়াই চার্ট ম্যাটার। এটা খুব বেশি টাফ না, আর কিছু কোশ্চেন অ্যান্সারের পার্ট আছে যেটা আপনারা দেখে নেবেন। এবার আমি কোশ্চেন অ্যান্সারে যাবো, আপনারা বলতে পারেন যে কি কি কোশ্চেন আপনাদের ডাউট আছে সেগুলো ক্লিয়ার করবো, আর প্র্যাকটিক্যালি আমি আপনাদের দেখিয়ে দেবো কিছু বিষয়। বলুন। হ্যালো। হ্যাঁ দাদা, জিজ্ঞাসা বলুন। করবো? হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বলছিলাম দাদা, মানে আমাদের দাদা ক্লাসটা কি রবিবারই হবে না এটা অন্য ডেটে রেখেছে? আমি জাস্ট পড়ার বাইরে কিছু জিনিস একটু জানতে চাইছি। আচ্ছা, ফার্স্ট অফ অল আমি ডিসাইড করেছিলাম যে রবিবার যদি রাখা হয়, মানে আমাদের যে অফলাইন ক্লাস সেটা রবিবার অবশ্যই রাখা হবে, মানে সেটা রবিবার করেই রাখা হবে। যেটা অফলাইন একটা বা দুটো ক্লাস যদি আমি রাখি কখনো দুর্গাপুরে, অনেক সময় সেটা ডে টাইমে রাখা হবে, বিশেষ করে মানে 10টা-11টা নাগাদ, ঠিক আছে, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারে। পাওয়া যাবে দাদা? তাহলে দেখা সাক্ষাৎটা হবে। হ্যাঁ বুঝলাম না, বলুন বলুন। এই সামনে রবিবার কি সেটা সম্ভব হবে? না এই রবিবার হবে না, এটা এই রবিবার বা হয়তো পুজো পড়ে যাচ্ছে, তো এর মধ্যে হয়তো পুজোর পরেই হবে, পুজোর আগে হয়তো হবে না, ঠিক আছে। কেননা 16 তারিখ অলরেডি, তো এই মাসের এন্ডেই পুজো, আমরা হয়তো একটা দুটো ক্লাস করতে পারবো। তো আগে আমি 3-4টে ক্লাস আগে করাই, তারপর আমি ফান্ডামেন্টালি লাইভ একটা ক্লাস আমি নেব, ঠিক আছে, যেটা আমি সানডে করেই রাখবো। আর এই ক্লাসেসটা আমি চেষ্টা করব সানডে করে রাখার, তবে হয়তো ইন ফিউচারে অক্টোবর-নভেম্বর থেকে হয়তো সানডে নাও হতে পারে, তবে যদি রাখি আমি চেষ্টা করবো একটু লেটে করে, মোটামুটি 8টার দিকে রাখার টাইমিংটা, যাতে সবাই অ্যাটেন্ড করতে পারেন। আর ক্লাসটা রেকর্ডিং থাকবে, ওটার ইয়েও থাকবে আপনার 1-2 দিনের পর, ওটা আপনি সাইটে পেয়ে যাবেন, ঠিক আছে। যদি এটার সাইটে কিছুটা কাজ আছে যেগুলো হয়নি, কমপ্লিট করা হয়নি, তো এই রেকর্ডিংটাও পেয়ে যাবেন ওখানে যারা মিস করবেন ক্লাসগুলো। আর আরো কিছু জিনিস আছে, শুধুমাত্র এরকম নয়, আমি অনেক কিছুই চিন্তা ভাবনা করেছি যেগুলো আমাদের মানে সাইটের উপর আসবে, ওয়েবসাইটে। যেমন একটা আমাদের একটা পোর্টফোলিও আছে, পোর্টফোলিওর সাথে সাথে আমি আর একটা আমি টুলস এর উপরে কাজ করছিলাম, তো ওটা আমি ভেবেছি দেবো, তো ওটাও সাইটে চলে আসবে। তবে ক্লাসটা এই মাসটা হয়তো সানডেতেই রাখার চেষ্টা করব, তবে অক্টোবরের পর থেকে আমরা একটা উইকডেজ এর মধ্যেই হবে, ঠিক আছে।
মানে ওকে ওকে সেটা আমি এখনো রবিবারে ধরো এমনি বাইরে, ঠিক আছে সেটা তখন হ্যাঁ, দেখা রবিবারে যাবে। আবার দেখুন, রবিবার ব্যাপারটা দেখুন, আমি এই যে এটা নিয়ে 4-5টা আমার ব্যাচ হলো, তো আমি সব রকমের মানে মানুষদের সঙ্গে আমাদের ইয়ে হয়েছে। এবার আমি এটাকে একটু চেঞ্জ করেছি এই কারণে, দেখুন রবিবারে অনেকের জন্য ভালো, আবার অনেকের খারাপ। অনেকে মনে করেন যে সানডে ইভিনিংটা একটু ফ্যামিলিকে দিতে, ঠিক আছে, তো তার জন্য অনেকে একটু আউটসাইড ফ্যামিলি নিয়ে একটু মাঝে মাঝে করেন। তো এটার জন্য অনেক সময় রবিবার তারা ফ্রি থাকেন না, ঠিক আছে, রবিবার হয়তো ছুটি, বাট রবিবার ইভিনিংটা তাদের একটু প্রবলেম হয়ে যায়। এটা আমি আগেও ফেস করেছি। তো সেই জন্য একটা উইকডেজে হয়তো তারা অফিস বা কিছু করে এসে নিয়েও 8টার পরে এসে ক্লাস অ্যাটেন্ড করতে পারবেন, 8টা 8:30 পরে এসে অসুবিধা হবে না, ঠিক আছে। তো উইকডেটা আমি ডিসাইড করবো কোন ডেটা বেস্ট হয়, আমি পরে বলে দেবো। আপনাদের গ্রুপে সবাই আছেন, ঠিক আছে, অ্যাকচুয়ালি সবাই আজকে জয়েনও করেনি ক্লাস, তো আমি সেটা জানিয়ে দেবো। তবে আর অনলাইন ক্লাসটা সম্ভবত উইকডেসেই হবে, আর অফলাইন যে ক্লাসটা রাখা হবে সেটা মাস্ট কিন্তু সানডেই হবে। ওটা সানডে ছাড়া বা কোনো একটা হলিডে মানে যেদিন সবার ছুটি থাকবে এরকম কোনো দিনেই রাখা হবে, তো যাতে সবাই অ্যাটেন্ড করতে পারেন, ঠিক আছে। একদম অফলাইন ক্লাসটা সানডে, মেইনলি সানডে। আর কিছু আর বলছি, হ্যাঁ আরেকটা কথা, তুমি তো ওয়েবসাইটে যখন এর আগে অ্যাডভান্স কোর্সে দেখেছিলাম তখন দুটো ছিল, একটাতে অ্যালগো ট্যালগো লেখা ছিল, অ্যালগো ট্রেডিং বা ওইগুলো কি দাদা কি পড়াও মানে না এমনি না, ওগুলো করানো হয়, তবে ওগুলো খুব হাই এন্ড, ওগুলোর জন্য টেকনিক্যাল স্কিল খুব দরকার, মানে যারা খুব টেকনিক্যালি স্কিল তাদের দরকার। মানে আমি আগে কিছুটা করাতে গিয়ে এরকম হয়েছে যে 2-3 জন বাদে মানে 5 to 10% হয়তো ক্যান্ডিডেট হয়তো বুঝতে পেরেছেন, তো বাকিরা কেউ বুঝতেই পারছেন না, এই ব্যাপারটা হয়েছে আগে। তো আমি ওই জন্য ওটাকে এখন বাদ দিয়ে রেখেছি, যাতে সবার মানে এক তো নাম্বার ওয়ান, ওটার জন্য মাস্ট কম্পিউটার মানে ডেস্কটপ বা ল্যাপটপ আপনার দরকার, নাম্বার ওয়ান। এটা অনেকের কাছে অ্যাভেলেবেল নেই, কারণ আমি এখানে অনেক ইন্ডিকেটর আমি দেখাবো বা দেবো আপনাদের, যেটা ডেস্কটপ ছাড়া কাজ করে না, ঠিক আছে। তো ওটা একটা লিমিটেশন হয়ে যায়। সেকেন্ড নাম্বার, ওটার জন্য মাইন্ড সেট বা টেকনিক্যাল নলেজও দরকার, যারা মানে বিষয়গুলো বোঝে, যে মানে বিশেষ করে ম্যাথ বা প্রোগ্রামিং গুলো একটু একটু বোঝে হালকা ফুলকা, মানে বিশেষ করে যে ওগুলো ফর্মুলাটা কি করে বানাতে হবে, মানে স্ট্রাকচারটা কি হবে, নট কোডিং। আমি বলছি না ফুললি পাইথন করতে হবে বা জাভা স্ক্রিপ্ট করতে হবে, সেরকম নয়। বিষয়টা হচ্ছে যে মানে একটা মানে কোড রান করতে গেলে, মানে ধরুন সফটওয়্যার আছে, সেই সফটওয়্যারের উপর আপনাকে বসাতে হবে, তার জন্য কিছু ক্রাইটেরিয়া চাই, কিছু কন্ডিশন চাই, সেই কন্ডিশন গুলো অ্যাপ্লাই করতে হবে। সেই কন্ডিশনের জন্য অনেক বিষয় আছে, সেই প্যারামিটারস গুলো আপনাকে বুঝে বুঝে বসাতে হয়। তো সেগুলো ওই ম্যাথের নলেজ হয়তো সবার থাকে না, আমি বলছি না সবার মধ্যে। আগে আমি দেখেছি, আমি এই লাস্ট 2 ব্যাচে হয়নি, তার আগের ব্যাচটা আমি করিয়েছিলাম, তো এই কারণে আমি ওটাকে বাদ দিয়েছি, ঠিক আছে। তো যদি স্পেশাল কোনো রিকোয়েস্ট হয় বা কিছু ক্যান্ডিডেট যদি স্পেশালি করতে চান, তো সেটা আমি পরবর্তী সময় দেখবো, এখনই নয়, ঠিক আছে। তো হ্যাঁ হ্যাঁ আমি আমি এখনই বুঝতে ওটার উপর পারছি দাদা। ফোকাস করছি কিন্তু না। হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি ওটা দেখেছিলাম বলে জিনিসটা জাগলো, মানে না, ওটাকে আমি এই জন্যই সিলেবাস থেকে বাদ দিয়েছি ওটাকে। ও তুমি কি মানে এমনি পাইথন পাইন স্ক্রিপ্ট শেখাও মানে অ্যালগো ট্রেডিং এর জন্য না? অ্যালগো ট্রেডিং পাইন স্ক্রিপ্টে আমার অলরেডি অনেক টুল বানানো আছে বা বানাই। পাইন স্ক্রিপ্টে আমাদের আমি দেখাচ্ছি 1 সেকেন্ড। তো যেমন এই যে এগুলো আমারই ইনহাউস বানানো, মানে এগুলো আমারই তৈরি করা, সবই WLI আছে। তো এই টাইপের ইন্ডিকেটর গুলো পরবর্তী সময় বলবো, এখনো পড়ানো হয়নি এসব সম্বন্ধে, যে এগুলো টাইপের এই যে হায়ার হাই হায়ার লো, এগুলো দেখতে কি করে কিনতে হয়। অনেক ইন্ডিকেটর আছে, একটা দুটো না, অনেক আছে। এই যেমন এটা একটা RSI এর একটা অ্যাডভান্স মডেল, ঠিক আছে। এগুলো সবই মানে নিজেদেরকে বানাতে হয়েছে এইসব টাইপের। এগুলোর বিষয় এরপরে কোড থাকে, সোর্স কোড আছে এগুলো, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এগুলো বুঝতে একটু পেরেছি। হ্যাঁ, তো এগুলো একটু মানে যারা অ্যাডভান্স বা এগুলো জানার জন্য মানে একটু নলেজ থাকা দরকার। বা এই কোডটা আমি দিলাম, কোডটাকে অ্যাটলিস্ট মানে কিভাবে বসাতে হবে, সেটার জন্য এগুলো কম্পিউটার ছাড়া হয় না, এগুলো এইসব টাইপের জিনিসগুলো, ঠিক আছে। তো যাই হোক, এগুলো ব্রডলি ভাবছি, কারণ আমি এই অল্প স্বল্প হলেও মানে মার্কেটের সাথে টাচে আছি এখনো, সেই জন্য আচ্ছা আপনার সাথে বিস্তারিত আলোচনা করছি যে আমার লং টার্ম গোলটা কতদূর পর্যন্ত আছে, সেটা আপনি ফুলফিল করতে পারবেন কিনা। আচ্ছা আচ্ছা, অবশ্যই অবশ্যই আমি এগুলো অবশ্যই শেখাবো। তার আগে আমি মোমেন্টামে কি করে করতে হয়, আমাদের RS মডেল করে কাজ করে, বিভিন্ন রকম ইন্ডিকেটর আছে, একটা দুটো না, অনেক ইন্ডিকেটর আছে, যেগুলো আমি বলবো অ্যাডভান্স হিসাবে। যেমন এই একটা চার্ট, এটা আমাদের অলরেডি বলে দেয়, বা আমাদের কাছে যে স্টক লিস্ট গুলো, মানে আমি যেগুলো ফিল্টার করি, যে ডেটাগুলো মানে আমি আগের লাস্ট ক্লাসটাও করিয়েছিলাম মার্কেট কাছে, যে শার্প রিটার্ন কাকে বলে, কিভাবে করতে হয়, মানে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কিভাবে হয়, কিভাবে ভালো কোম্পানিগুলোতে আপনি ইনভেস্ট করতে পারেন যেগুলো রিটার্ন অনেক বেশি। হ্যাঁ, রিস্ক অবশ্যই থাকে, তবে রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন কত বেশি হয় সেগুলো দেখে বুঝে সেগুলোকে স্ক্রিন করা। তো এগুলো টেকনিক্যাল নলেজ লাগবে। কিছু কিছু ডেটা আছে, সেই ডেটাগুলো পাবলিকলি অ্যাভেলেবেল থাকে না, সেগুলোকে আপনার আলাদা করে কিনতে হবে আপনাকে, বা
কোনো মানে ইয়ে থেকে করতে হয়, তো সেগুলো আমি হেল্প করবো, বা এই টোটাল বিষয়টারই একটা টুলস আমি ডেভেলপ করছি, যেটা আমি হয়তো আমার সাইটে ওটাকে দিয়ে দেবো। তো সবার সুবিধা হবে যে টাইমিং টু এন্ট্রি, টাইমিং টু এক্সিট, তারা বুঝতে পারবে। ঠিক আছে, কিছু আমার শর্ট লিস্ট করে স্টক থাকে যেগুলো আমি শর্ট লিস্ট করি, তো সেই স্টক গুলোকে অটোমেটিক্যালি আমি দিয়ে দেবো। কিছু কোম্পানি যেগুলো হয়তো সবাই জানে না, মানে নন কোম্পানি না, আননোন কোম্পানি, যে কোম্পানিগুলো হয়তো সবার কাছে নলেজ নেই। আমি কিছু কিছু কোম্পানি এরকম আমি একটা সেকশনও বানাবো যেখানে হয়তো শুধুমাত্র যারা মেম্বার্স তারা সেই কোম্পানিগুলোর অ্যাক্সেস পাবে। ঠিক আছে, আমি ইউটিউবে কিছু কিছু দিই, বাট সেগুলো একটু সবাই নন কোম্পানি, বাট আননোন অনেক কোম্পানি থাকে যেগুলো হয়তো বড় বড় মোমেন্টাম থাকে, ভালো ভালো মোমেন্টাম। যেমন এই কোম্পানিটা, একটা জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে এই কোম্পানিটা রিসেন্টলি একটা ভালো ভলিউম এসছে এবং এখান থেকে একটা ব্রেকআউট এসছে, যারা বোঝে টেকনিক্যাল। তো আমরা এইসব এই কোম্পানিগুলোতে ফোকাস করতে পারি, যে কোম্পানিটা না ঠিক আছে, এখন একটা ঠিক মার্কেট জায়গার মতো আছে, যে আমরা এন্ট্রি করতে পারি। তো এইসব কোম্পানি যখন একটা মানে ট্রেন্ড শুরু করে, তখন সেটা লম্বা সময় ধরে সেটা চলতে থাকে। ঠিক আছে, যে কোনো আমি দেখাচ্ছি এখানে কিছু কোম্পানি, ধরুন এখানে যেমন এই কোম্পানিটা, তো সাপোজ আমাকে যখন সিগন্যাল দেবে, তখন এ কন্টিনিউয়াসলি আমাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। ঠিক আছে, এই একটা দেখুন কোম্পানি, এই কোম্পানিটা যখন সিগন্যাল দিয়েছে, বাইং সিগন্যাল, যখন ব্রেকআউট এসছে, তো ব্রেকআউটের পর থেকে এ আমাকে সিগন্যাল এখানে দিয়েছে বেরোনোর জন্য, অলমোস্ট 105% রিটার্ন। আর এটাকে যদি আমি ইগনোরও করে যাই, এখানে একটা ছোট দিয়েছিল, আমি এগুলো পরে বোঝাবো যে কি করে হয়, যে এরকম মানে এই টাইপের ইয়েগুলো কিভাবে আসে। সেটা প্রোডাক্ট আমি বলেছি লিংকটা, মানে আমার লাস্ট কিন্তু অত আপনার ভয়েসটা কেটে আসছে। হ্যালো, হ্যাঁ দাদা, শোনা যাচ্ছে দাদা? হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, মানে আমি বলতে চাইছি যে আমি আস্তে আস্তে যদি প্রোগ্রেস, মানে আমার লাস্ট গোল কিন্তু ওই যে, কারণ আমি ফিউচার অপশনে কিছু কাজ করি আর কি, ওই তোমার বাটারফ্লাই, আর আপনার সাথে এবার কথা হয়েছিল মানে অনেকদিন আগে, মনে আছে কিনা জানি না। মানে ওর উপর কিছু কাজ করি আর কি, বাটারফ্লাই, আয়রন কন্ডোর বা হেন তেন বা যা যা কিছু স্ট্র্যাটেজি বেস করেন, তাই তো? মানে অ্যাডজাস্টমেন্টও করি, স্ট্র্যাটেজি বেস। হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, আমি সেজন্যই আর কি একটু কনফার্ম হতে চাইছি, কারণ আমার অতদূর মানে যেগুলো আমার জানা নেই সেগুলো যেন আর কি কিভাবে হবে হ্যাঁ না সেগুলো, হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। হ্যাঁ, মানে এই যে ধরুন স্টকে, আপনি আপনার ওয়েবসাইটে দেখছিলাম স্টকে যে আমার মানে সাবস্ক্রিপশন নিয়ে আর কি অ্যানালিসিস করে ডেলিভারি ভলিউম বা এইসব গুলো দেখার চেষ্টা করি, যতটুকু যা জানি আর কি। আচ্ছা, তো না খুব সেক্ষেত্রে ভালো। অল্প অল্প করে যা হয়। ঠিক আছে, এগুলো আমি শেখাবো, এগুলো নিয়ে চিন্তা করবেন না। তবে এগুলো এখনই নয়, আমি অপশনের যে স্ট্র্যাটেজি গুলো আমার সাইটের উপর আমি দিয়েছিলাম। একটা কথা প্রশ্ন, আমি জাস্ট একটু ইন্টারাপ্ট করলাম, বলছি যে আপনার ধরুন ফান্ডামেন্টালের ধরুন একটা 6 মাসের একটা কোর্স, তারপরে ধরুন টেকনিক্যাল বা এরকম করে করে তো 3 মাস 4 মাস পর পর হচ্ছে। এবার আমার একটা জানার আগ্রহ এই কারণেই যে, ধরুন আমার কিছু জিনিস জানা আছে, হয়তো আপনি আরো নতুন জিনিস অ্যাডিশন করবেন সেখানে, এরকম কি সম্ভব? ধরুন আপনার, আমি দেখলাম যে হ্যাঁ, আমি টেকনিক্যালি আপনার যে সিলেবাসটা আছে আমি জানি কিছু কিছু, আমি কি সেক্ষেত্রে ফান্ডামেন্টালের ক্লাসগুলো থেকে আমি জয়েন করে সেগুলো করতে পারি, না প্রথম থেকে? না, এটা দেখুন, বিষয়টা এরকম নয়, আমাদের যেহেতু মিক্সড আপ থাকে, আমি সব কমপ্লিটলি এরকম না শুধু টেকনিক্যাল পড়াচ্ছি তো টেকনিক্যালি হবে, কারণ এটা কোর্স বেসিসে নয়। আমি অ্যাকচুয়ালি যে ক্লাস, মানে আমি যেটা পড়াই, সে পড়ানোর সেন্টার হচ্ছে ক্লাস বেসিসে, নট কোর্স। মানে আমি এরকম নয় যে একটা কোর্স আপনাকে জাস্ট বলে শিখিয়ে দিলাম, আপনি কিছু বুঝতে পারলেন না, তো আপনাকে কোর্সটা কমপ্লিট হয়ে গেল, আপনার জানা বোঝার কোনো দরকার নেই। আমি কিন্তু সবাইকে কোয়ারিজ করি, জিজ্ঞেস করি যে আপনি বুঝতে পারছেন কিনা বা অ্যাপ্লাই করতে পারছেন কিনা। তো আমি অনেক মানে খুব বেসিক্স ভাবে আমি বোঝানোর চেষ্টা করি, মানে যতটা মানে সোজা ভাবে, মানে একদম সিম্পল ভাবে বোঝানো যায়। কমপ্লিট অনেক মানে চ্যাপ্টার থাকে বা কিছু থাকে যেগুলো খুব কমপ্লেক্স থাকে, সেগুলোকে আমি সহজভাবে বোঝানোর চেষ্টা করি। তবে বিষয়টা হচ্ছে যে আমি এরকম কোর্স বেসিসে নেই এখানে, যে আপনি শুধুমাত্র একটা টেকনিক্যাল কোর্স করলেন বা ফান্ডামেন্টাল করলেন। এখানে ক্লাস বেসিসে, তারপর ক্লাসটা হয় ডিপেন্ড করে ধরুন মার্কেট সিচুয়েশন, অনেক সময় মার্কেট সেন্টিমেন্ট চেঞ্জ হচ্ছে বা কারেন্ট মার্কেট সিনারিও চেঞ্জ হচ্ছে, সেই বেসিসে হয়তো মার্কেট সবসময় যে সিলেবাসকে একদম কমপ্লিটলি এ টু জেড ফলো করা হচ্ছে সেরকমও নয়। কিছু কিছু সময় আমি হয়তো আলাদা করে একটু অন্য কোনো কিছু অ্যাড করলাম বা কিছু হয়তো নতুন করে করলাম, তো এটাও হয়। ঠিক আছে, তো এটা ক্লাস বেসিসে মানে আপনার হবে, এগুলো নট কোর্স বেসিসে। এবং কখন কি ক্লাস হবে সেটা বলাটা আগে থেকে মুশকিল, কারণ হয়তো একটা টেকনিক্যালের 2-3টে ক্লাস হলো, একটা পার্টিকুলার মানে চ্যাপ্টার হয়ে গেল বা টপিক হলো, দেন আমরা ফান্ডামেন্টাল গেলাম, দেন আমরা কিছুটা সাইকোলজি নিয়ে পড়াশোনা করলাম। তো এইভাবে মানে স্টেপ বাই স্টেপ, প্রথমে দিকে বেসিক থাকবে, দেন ইন্টারমিডিয়েট, দেন অ্যাডভান্স। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। মানে যেটা ওই পরপর লিখেছেন যেভাবে, ওর সাথে অনেক সময় আগের জিনিস মানে ইয়েতেও আসতে পারে, যেরকম পরিস্থিতি হবে সেই অনুযায়ী অ্যাডজাস্টেড।
হ্যাঁ এক্স্যাক্টলি, যেটা মানে অ্যাকচুয়ালি কিছুটা ফান্ডামেন্টালও যাবে, কিছুটা টেকনিক্যালও যাবে, কিছুটা সাইকোলজি যাবে, এদের মানে বেসিক টু ইন্টারমিডিয়েট ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাবো, মানে ধীরে ধীরে আপনাদের যেটা লার্নিং হবে ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো এইভাবে যাবে গ্রাজুয়ালি, সেটা টেকনিক্যালের দিক থেকে হোক, ফান্ডামেন্টালস হোক, বা আপনার অন্যান্য পার্ট হোক, ঠিক আছে? তো এরকম নয় যে শুধু টেকনিক্যাল হবে, ক্লাস বেসিসে। আমি এই জন্যই ফিস স্ট্রাকচার রেখেছি, নট কোর্স, মানে কমপ্লিট হ্যাঁ। কোর্স। কোন জায়গায় দেখবেন আপনারা বিগ বিগ কোর্স, দেখুন আমার বিষয় এখান থেকে আর্নিংস করা নয়, আমি অলরেডি নিজের ইনভেস্টমেন্ট আছে, আমার নিজে একটা জব করি। তো আমার বিষয় আপনাদের শেখানো। আমি শুরুই করেছিলাম মানে বাই ফোর্সে, যে জানতে চেয়েছিল। আমি তো মাঝে মাঝে ফিল করি যে আমার এতটা সময় এখানে দিতে হয়, আমি এটা ভেবেছিলাম একটা বন্ধই করে দেবো। তো তাও ভাবি যে না ঠিক আছে, কিছু মানুষ যদি অ্যাটলিস্ট শিখতে পারে, মানে আমার টার্গেট একটাই যে মানে মার্কেটে প্রচুর নয়েজ ঘটছে, ঠিক আছে? মার্কেটে প্রচুর ভুল শেখানো হয়, ভুল কিছুতে মানে ইনভলভ করা হয়, মানে যেখান থেকে হয়তো মানে পয়সা বানানো নেক্সট ইম্পসিবল, ঠিক আছে? এরকম বিষয় হয় যে শর্ট টার্মে দেখানো হয়, দেখুন আপনি এত টাকা বানিয়ে ফেলুন, বাট আলটিমেটলি আপনি সেটাকে ধরে রাখতে পারছেন কিনা, তো এটা খুব কম লোকেই বোঝায়। যারা অ্যাকচুয়াল খুব ভালো মানুষ দেখবেন, তারা ট্রেডার হোক বা ইনভেস্টার্স হোক, তারা কখনোই আপনাকে শর্ট টার্মে, তারা নিজেরা হয়তো ট্রেড করছেন শর্ট টার্ম, বাট তারাও কিন্তু আপনাকে সাজেস্ট করবেন না আপনি ট্রেড করুন। তারা কিন্তু এই টাইপের হয়, আপনি তাদের ইন্টারভিউ বা পডকাস্ট বা যেগুলো দেখবেন, দেখলে আপনি বুঝতে পারবেন যারা। আর বুকস বা অন্যান্য জায়গায় আপনি যদি পড়েন, প্রত্যেকটা জায়গায় বড় বড় ট্রেডার্সদের বড় বড় বুকস লিখেছেন। এখনো অনেক বুকস আছে, অডিবলে অনেক বুকস পেয়ে যাবেন, শুনতে পাবেন অডিও বুকস হিসাবে। সেখানেও মেনশন আছে, তারাও কিন্তু সব সিস্টেমেটিক বিষয়গুলো বলেন, এবং সেগুলো সাকসেসফুল কিন্তু লং টাইমে আসে। এরকম নয় যে কুইক মানি, যে আপনি আজ এন্ট্রি করলেন 1 মাসের মধ্যে আপনার পয়সা হয়ে গেল। এটা স্টক মার্কেটে আসে না, এটাকে আপনারা বুঝতে হবে। কোনো কোনো সময় এরকম হবে, হয়তো আপনার 2 বছর কোনো টাকা ক্রিয়েট হলো না, আমি বলছি নট হয় না, এরকম হয় না, বাট 2 বছর হয়তো আপনার জিরো রিটার্ন, বাট থার্ড ইয়ারে আপনার এমন রিটার্ন এলো যে লাস্ট 2 বছর আপনি যে জিরো রিটার্ন পেয়েছেন, সেটাকে আপনার মানে ওর সঙ্গে অ্যাডজাস্ট হয়ে জাস্টিফাই হয়ে গেল, হয়তো আপনার সিএজিআরে আপনার 25% হয়ে গেল লাস্ট 3 বছরের যদি আপনি অ্যাভারেজ করেন। তো এটা হচ্ছে বিষয়। তো আপনাকে সিস্টেমটাকে আগে বুঝতে হবে, বুঝে আপনাকে চলতে হবে। তো আমি অ্যাকচুয়ালি শেখানোর জন্যই শেখাই। যদি আমি মাঝখানে ভেবেছিলাম যে আমি কোনো মানে পেড ক্লাসে থাকবোই না, আমি টোটালি ইউটিউবে যখন সময় হবে আমি দেবো। ইউটিউবে প্রচুর রকমের প্রচুর মানুষ থাকে, কিছু মানে যদি আমি দেখেছি যে আমার যে সাবস্ক্রাইবার অনেক কম, মানে আমি তো এরকম টাইপের কন্টেন্টই না যে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য। আমি চাই যে যারা শিখছে, যে কজন আছে, তারা যেন কন্টেন্ট ভ্যালু কন্টেন্ট পায়, ঠিক আছে? তারা যেন ভ্যালুয়েবল ইনফরমেশন পায়, এটাই আমার লক্ষ্য। তো সেই দিকেই নিয়ে যাওয়ার জন্য তার সঙ্গে সঙ্গে কিছু মানে টেকনিক্যালি যে ডেটা গুলো ওই করার জন্য, মানে যেখান থেকে আমি যে ক্লাসগুলো করাতাম বা যা করি, এগুলো এখানে এর পেছনেই এই খরচটা করি আমি। মানে কিছু এরকম না যে আমার এটা মানে মেইন কোর বিজনেস বা এখান থেকে আমার ইনকাম, আমার নিজের পোর্টফোলিও ছাড়া, আমার নিজের job ছাড়া, এটা নয়। তো এটাই হচ্ছে বিষয়, আপনাদের হেল্প করাটা আমার ফার্স্ট টার্গেট, ঠিক আছে? আপনারা যাতে গ্রো করতে পারেন, 10 জন শিখুক বা 50 জন আমার থেকে শিখুক, আমি এটাই চাই। আমার এটা বিজনেস নয়, বা আমি এটাকে মানে কোটি টাকার বিজনেসও খুব বানাতে চাই না, ঠিক আছে? সেই টাইপের টেন্ডেন্সি নিয়ে এগোতে চাইছি না। হ্যাঁ, এটা আমার এটা প্যাশন বলতে পারেন, আমি নিজে পড়েছি, জেনেছি, আর নিজে প্র্যাকটিক্যালিও দেখেছি। সেটাই আপনাদের মানে বলি যে এইভাবে ভেবে করুন। কোনটা করার থেকে কোনটা করবেন না সেটা জানাটা আগে বেশি দরকার, ঠিক আছে? এই জন্যই বারবার আমি ফোকাস করি যে এই জায়গাগুলো থেকে একটু অ্যাভয়েড করুন, কারণ ওগুলো আমি নিজে করে দেখেছি। এবং আমরা অনেক পুরনো, মানে অনেক হয়তো খুব কম সময়ে মার্কেটে এসছেন, 2 বছর 3 বছর 4 বছর। আমরা আরো হয়তো লেট আগে, আমাদের 2014-15 থেকে মার্কেটে আমি প্রথম মিউচুয়াল ফান্ড থেকে শুরু করেছিলাম, দেন ডে ট্রেডিং করেছিলাম 1-2 বছর, অপশন করেছি, অপশন বাইং, ফিউচার, মানে অপশনের আগে তো ফিউচার করেছি। প্রচুর টাকা নষ্ট করেছি, প্রচুর টাকা মানে ইভেন মার্কেট মানে ব্যাংক থেকে লোন নিয়ে সেই টাকাও নষ্ট করে ফেলেছি, এরকম হয়েছে। তো বাট সেগুলো ওখান থেকে কখনো রিকভার হয়নি। বাট আমি যখন ডিসিপ্লিন হয়েছি, ওই ডিসিপ্লিনের জন্যই পোর্টফোলিও ক্রিয়েট করেছি। আমি কিন্তু আগেও ক্লাসে বলেছি, এখনো বলি। তো এগুলো আমাকে ডিসিপ্লিন বানিয়েছে যে না, এইভাবে চললে এখান থেকে পয়সা আসবে। এবং পয়সা কিন্তু যেটা দেখা যায় সেখান থেকে আসে না, যেটা ইনভিজিবল, যেটা দেখা যায় না, সেখান থেকে পয়সা আসে। এবং কখনো কখনো এমন এমন রিটার্ন পাবেন, দেখবেন সেটা অনেক রিটার্ন দেবে, ঠিক আছে? হ্যাঁ, প্রদীপবাবু কিছু জিজ্ঞেস জানতে চাইছেন, কোয়ারিজ আছে কিছু, বলুন। সরি, বলছি আমি আমার আওয়াজ শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, পাচ্ছি, বলুন। বলছি যে আমরা এখানে যে ক্যান্ডেল স্টিক এইগুলো নিয়ে যে আপনি আলোচনা করবেন পরবর্তী দিন, ওগুলো কিভাবে হয় এগুলো ডিটেল করবে, তাই তো? পরবর্তী দিন মানে পরবর্তী ক্লাস হিসেবে যেটা হবে, হ্যাঁ 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 সেটাই বলছি। আর আরেকটা জিনিস হচ্ছে যে আমি আগের সপ্তাহেই আপনাকে জিজ্ঞাসা করলাম, ওটা কি একটা কুইকলি, এখন অনেক দেরি হয়ে গেছে, হিন্দুস্তান জি কি উইকলি চার্টে কি মুভমেন্ট আপওয়ার্ডস হচ্ছে? হিন্দুস্তান জিঙ্ক, হ্যাঁ দেখুন হিন্দুস্তান জিঙ্ক
এটার এগুলো হচ্ছে যেহেতু আপনাদের এখনো পড়াইনি, এগুলো পড়াবো, অনেক বাকি আছে। আমি নর্মাল চার্টে যদি যাই, সিম্পল চার্ট, একদম সিম্পল হবে এটা, দেখুন একদম সিম্পল চার্ট। তো হিন্দুস্তান জি যেটা এখন উইকলি চার্টে যদি দেখি, উইকলি চার্টে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু ভলিউম এসেছিল, ওপরে গেছিল মানে প্রায় 807 পর্যন্ত এর হাই বানিয়েছে। বানানোর পর এটা বানিয়েছিল মে 2024-এ। তারপরে স্টকটা অনেকটা কারেকশন দিয়েছে, ঠিক আছে, অনেকটা কারেকশন দিয়েছে। মানে এখন যদি আপনি দেখেন, এখানে আমার প্যারামিটার করা আছে, অলরেডি 52 হাই থেকে প্রায় 19-20%, প্রায় 19.6% ডাউনে চলছে। এবং এটার এখন মোমেন্টাম বলতে গেলে মানে লং টার্ম মোমেন্টাম, যেটা আমাদের 3 মান্থের একটা পিরিয়ডে আমি গত ক্লাসেও পড়িয়েছিলাম, আপনি হয়তো সেই ক্লাসটা অ্যাটেন্ড করেছিলেন, তো সেটাতে এখন নেই। আর শর্ট টার্মও মানে চার্ট স্ট্রাকচার ইজ নট গুড। মানে এটা আপনি যদি উইকলি ক্যান্ডেলে দেখি বা ডেলিতেও এটা অনেকদিন থেকে কনসেপ্ট করছে এবং 200 ডে মুভিং অ্যাভারেজের নিচে কিন্তু ট্রেড করছে, ঠিক আছে। এটার মধ্যে এখন এক্সটেন্টও নেই, মোমেন্টামও নেই। আপনি আপনার কেনার লেভেল হয়তো অনেক হাইতে, আপনি কোন লেভেলে কিনেছেন বলতে পারবেন? না আমার একটা 3% প্রফিট আছে। ও, আপনি এখনই কিনেছেন, রিসেন্টলি কিনেছেন কি? না, কিনেছিলাম কিছুদিন আগে। তো এই রিসেন্টলি আমি গত সপ্তাহে আপনাকে কোশ্চেনটা করলাম, তারপরে এই লাস্ট উইকে একটু মুভমেন্ট দিয়েছে। হ্যাঁ, মুভমেন্ট আছে, কিন্তু মানে এখনো সেই টাইপের মোমেন্টাম এখনো আসেনি, মোমেন্টাম ক্রিয়েট হয়নি। মানে আমরা যে মোমেন্টামটা ক্যাচ করি সেই টাইপের মোমেন্টাম এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না। দেখুন, আমি যদি মোমেন্টাম যদি আপনাকে দেখাই, তাহলে আমাদের মোমেন্টাম, ধরুন আমি কোন একটা স্টক সাপোর্ট করছি, সাপোজ আমি একটু যাচ্ছি র্যান্ডম, যেমন মোমেন্টাম যখন আসবে তখন আপনার অটোমেটিক্যালি এখানে সিগন্যাল, ওই যে বলেছিলাম না যে গ্রিন ক্যান্ডেল ক্রিয়েট হয়ে যাবে এখানে। বাজাজ ফাইন্যান্স, হ্যাঁ, বাজাজ ফাইন্যান্স মোমেন্টাম আছে আমাদের পোর্টফোলিও স্টক। বাজাজ ফাইন্যান্স এখন গুড মোমেন্টাম আছে, রিসেন্টলি ব্রেকআউট এসেছে এবং উইকলি ক্যান্ডেলের মোমেন্টাম আছে, ডেইলি ক্যান্ডেলও নিউ হাই তৈরি করেছে, ঠিক আছে, বাজাজ ফাইন্যান্সে। তো এটার মধ্যে মোমেন্টাম এখন আছে, অসুবিধা নেই। তো মোমেন্টাম আপনাকে দেখতে হবে, মোমেন্টাম দেখে নিলে বুঝতে পারলে আপনার সুবিধা হবে যে কোন স্টকে আমি অ্যাড করব, কোন স্টক আমি বেরিয়ে যাব। যেমন মোমেন্টাম থাকে, ঠিক আছে, যেমন এই স্টকটা মোমেন্টাম মানে আপনাকে খুঁজতে হবে, ফাইন্ড করতে হবে। তবে এর মধ্যে আরো ফিল্টারেশন করা হয়, এটা যেমন ডাইরেক্ট মানে বললাম, এরকম আরো আছে, এগুলোকে আপনাকে ফিল্টারেশন করতে হবে, ঠিক আছে। এগুলো শেখাবো, চিন্তা করবেন না। হ্যাঁ, ট্রেডিং ভিউ অ্যাপটা তো ডাউনলোড করেছি, কিন্তু ওটাকে কিভাবে কন্ট্রোল করতে হয়, ঠিক আছে। না, এগুলো শিখিয়ে দেবো, এগুলো আমি প্র্যাকটিক্যালি এগুলো শেখাবো আপনাদের। ওই জন্যই বলেছি না, লাইভ যে ক্লাসগুলো হবে আপনাদের অফলাইনে, টুলস গুলো কিভাবে কাজ করতে হয়, কিভাবে হয়, এগুলো আমি আলোচনা করবো, ঠিক আছে। মেনলি আমি ওগুলোর জন্য রেখেছি, সামনাসামনি হবে, ঠিক আছে। তো একটুখানি আজকের চ্যাপ্টারে একটা মানে টপিক শুধু থেকে গেল, সেটা আমি নেক্সট দিন কভার আপ করবো। আর নেক্সট দিন আমি নতুন করে একটা নোট বানিয়ে ওটাকে ওর সাথে নিয়ে নেবো, ঠিক আছে, চিন্তা করবেন না। আর ক্লাস আপনারা কতটা অ্যাটেন্ড করেছেন, তবু আমি রেকর্ডিং রেখে দিয়েছি, আপনারা দেখে নেবেন ক্লাসটা, ঠিক আছে। আর অনেক কিছু আসবে, আজকে তো ফার্স্ট ক্লাস হলো। হ্যাঁ, বলুন। হ্যাঁ স্যার, ফিজটা কি করে দেবো? ওই অনলাইনে দিয়ে দেবো? হ্যাঁ, ফিজটা অনলাইনেই করবেন, ওখানেই করবেন। ওই যে এখন চেঞ্জ হয়েছে, আগে 1000 টাকা প্ল্যান ছিল, এখন 699 প্ল্যান হয়েছে ওটা, ঠিক আছে। ওই প্ল্যানটা আপনারা দেবেন যারা ক্লাস করে। আর যারা ক্লাস ছাড়া শুধু টুলস বা আমার যে টুলসটা ইউজ করে পোর্টফোলিও বা অন্যান্য যে টুলস গুলো, সেটার জন্য শুধুমাত্র একটা ছোট প্ল্যান আছে, সেটা আলাদা। বাট ক্লাসের প্ল্যান ওটা আপনার ওই 699, ওকে, ঠিক আছে। ওই প্ল্যানটা দেখবেন, ওটা চেঞ্জ হয়েছে, আগে 1000 ছিল, ওটা কমে গেছে এখন। হ্যাঁ, এই প্ল্যানটাই ওটাই করে নেবেন, ঠিক আছে। ওটা করে নেবেন, ওটা কিন্তু মান্থ টু মান্থ বেসিসেই হয়, ওটা মান্থের এন্ডে অটোমেটিক্যালি ওটা সিলেক্ট হয়ে যায়। মানে যেমন করে আপনারা স্কুল কলেজের ফিজ হয় না, ঠিক ওরকম। মানে ক্লাস, মানে আমাদের সিস্টেমটাই ক্লাস স্ট্রাকচার, আমরা কিন্তু কোর্স হিসাবে দেই না। কোর্সে ওই জন্য এই 1 মাসে 2 মাসে 3 মাসে সব কমপ্লিট করে দেবো, আপনি বুঝতে পারলেন কি পারলেন না, আমার কিন্তু সেটা নয়। আমার বিষয়টা হচ্ছে আপনারা শিখুন। দেখুন, শেখার জন্য অনেক ইনভেস্ট করতে হয়। আমিও লাইফে যে মার্কেট থেকে যেটা মানে লস হয় না, সেটা একটা মানে গুরুদক্ষিণা মনে করবেন, মার্কেটকে দিতে হয়। এটা না দিলেও শেখা যায় না, তো ওটাও দিতে হয়। প্লাস মানে শেখার জন্য নিজের উপর ইনভেস্ট করতে হয়। মানে যে আপনি ক্লাস ফিজ, কোর্স ফিজ বা বই বা ধরুন মানে কোনো টুলস ইউজ করছেন, এগুলো হচ্ছে আপনার নিজের উপর নিজে ইনভেস্টমেন্ট করছেন। এগুলো কখনোই আপনার মানে ওয়েস্ট হবে না, এটা আমি সবার জন্যই বলছি। তো এগুলো রিটার্ন আপনার মাল্টিফোল্ড রিটার্ন আসে এর থেকে। এখনই আসবে না, হয়তো ইনস্ট্যান্ট দেখতে পাবেন না, কিন্তু আপনি নেক্সট 1-2 ইয়ারে আপনি দেখতে পাবেন এর থেকে মাল্টিফোল্ড রিটার্ন আছে, ঠিক আছে। এই জন্য নলেজ ইজ পাওয়ার, নলেজের উপর ইনভেস্ট করুন। অলওয়েজ বুকস পড়ুন, পডকাস্ট শুনুন, ভালো ইন্টারভিউ শুনুন, ঠিক আছে, কোর্স করুন, এগুলো করুন, ওকে। আমি এটা আপনাকে সাজেস্ট করবো।
ঠিক আছে, বাকি কোশ্চেন আনসার থাকবে, সেগুলো আমি ক্লিয়ার করবো, সামনাসামনি দেখাও হবে, কোনো অসুবিধা নেই। কেমন? ঠিক আছে, তো আর কোনো কোশ্চেন কারোর? তাহলে এখানে র্যাপ আপ করছি তাহলে আজকের মতো, ঠিক আছে? ওকে, গুড নাইট। থ্যাংক ইউ, গুড নাইট।